রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমাদের শব্দতত্ত্বের ক্লাস। ওকে, শব্দতত্ত্ব কি জিনিস? শব্দের একদম 14 গোষ্ঠী আমরা এখানে উত্থাপন করবো, ঠিক আছে? শব্দ আমরা জানি যে কত প্রকার, অনেকে বলে যে 5 প্রকার। ব্যাপারটা এরকম না। উৎস অনুসারে আছে, গঠন অনুসারে আছে, অর্থ অনুসারে আছে। 3 প্রকার অনুসারে শব্দের মিনিং গুলো ওঠানামা করে থাকে, ঠিক আছে? সো এই সবগুলো অনুসারে আমরা একটু শিখবো। এবং কে কার উপাদান, কে কার উপকরণ, এরকম হাজারটা কোশ্চেন আসে না যে বলো বাক্যের উপাদান কোনটা, বাক্যের উপকরণ কোনটা, এস থিওরি এই সেই মুখস্থ বিদ্যা, মানে জানতামাতাম হয়ে যায়। এটা আসলে পড়ার নিয়ম না। তো পড়ার নিয়ম কি? বেসিক আকারে শিখতে হয়। কেমনে বেসিক আকারে শিখতে হয় আমি তোমাকে একটা ডেমো দিয়ে আগে, চলো এই যে তাকাও, মনে পড়ে এটার কথা বলো তো। কতদিন তো আমরা সাদা স্লাইডে এগুলো লিখে দিয়েছিলাম, তোমার কি মনে আছে? মনে থাকার কথা। এইটা থেকে আমরা উপাদান উপকরণ এই যে টপিক গুলো কমপ্লিট করবো। তুমি কি মনে করছো এটা? তুমি আমাকে, আমি তোমাকে মুখস্থ করার জন্য স্লাইডে লিখে রাখছি? জীবনেও না। এগুলো আমরা বুঝে বুঝে সলভ করবো সব, যত যার ছোট বড় আছে এগুলো সব আমরা এখানে আজকে বুঝে বুঝে সলভ করবো। আমি ফার্স্টে ট্রেলারটা তোমাকে দেখাই দিচ্ছি ক্লাসে কি আছে। ওকে, তো শব্দ সম্পর্কিত সবকিছু। তারপর আমরা এখানে ডাবল হেলিক্স চেইনটা একটু জানবো। এই ডাবল হেলিক্স চেইন আসলে কোনো বাস্তব কোনো কিছু না। আমি মনে করি যে এটা কখনোই এইভাবে মুখস্থ করা উচিত না, ঠিক আছে? তারপর আমরা সামনের দিকে চলে যাব। চলে যাওয়ার পর শব্দের ক্লাসিফিকেশনে যাব। একটা হলো অর্থ অনুসারে, একটা গঠন অনুসারে, আর একটা হলো উৎস অনুসারে। 3 প্রকার ভাবে শব্দকে ভাগ করা হয়ে থাকে। তো গঠন অনুসারে যে 2 প্রকার, এটা আমরা সবাই জানি, মৌলিক আর সাধিত। এটা শিখবো আমরা, সবগুলো ডিটেলসে যাবো। অর্থ অনুসারে যৌগিক, রূঢ়ি এবং যৌগিক, এই 3টা হয়। এবং উৎসমূলক অনুসারে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি কোনটা কিভাবে কাজ করে, মানে শব্দ সম্পর্কিত যত রকম কথাবার্তা হইতে পারে সব কথাবার্তা আজকে ক্লাসে সলভ। এবং আজকে ক্লাস থেকে যে কোনো ভার্সিটিতে ওই যে উপকরণ উপাদান থেকে একটা কোশ্চেন আসবে, এবং এই শব্দ তত্ত্ব থেকে একটা প্লাস একটা 2টা কোশ্চেন আসবে। টোটাল 3টা কোশ্চেনের মতো কমনের একটা ক্লাস বলতে পারি এটাকে। ওকে, তো ক্লাসটা একটু দীর্ঘায়িত হবে বাট আপনাদের জন্য সুন্দর হবে। চলেন আমরা একদম প্রথম থেকে চলে যাই। প্রথমে লেখা আছে যে ওয়ার্ড র ক্লাস। র ক্লাস মানে বেসিক ক্লাস, বুঝতে পারতেছেন? ওকে, গতদিন যারা ক্লাসটা করেছেন তারা হালকা পাতলা এই ব্যাপারটা সম্পর্কে জানেন, তাই না? এই ব্যাপারটা আমরা আরেকবার এক্সপ্লেন করি। ধরেন যে আজকে আমরা কেবল কি গতদিন কি করছি, ধ্বনিতত্ত্ব পড়ছি। ধ্বনিতত্ত্বের মধ্যে কি ছিল? ধ্বনি, বর্ণ, এটসেট্রা এটসেট্রা ছিল। তারপর আজকে কি পড়তেছি? শব্দতত্ত্ব পড়তেছি। তাহলে প্রথম দিন আমরা ধ্বনি বা বর্ণ পড়ছি, তাই না? তো নির্দিষ্ট বর্ণমালা, অ্যালফাবেট, এগুলো তো আমাদের বাংলা ব্যাকরণে নেই। তো আজকে 2 নম্বর কনসেপ্ট কি আমাদের? শব্দ। তাহলে শব্দ আজকে আমরা পড়বো, তারপর বাক্য পড়বো, তারপর এইভাবে আমরা ক্লাসটা শেষ করে দিই। ওকে, অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে মানুষ যখন সভ্য ছিল না, তখন তারা কি করতো? ইশারার মাধ্যমে তাদের বাক সংকেত সরবরাহ করতো, তাই না? ইশারার মাধ্যমে। পরে তারা বুঝতে শুরু করলো যে ইশারার মাধ্যমে যে আমি এই কাজগুলো করতেছি, এর পরবর্তীতে তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। সাপোজ আজকে যদি আমরা ফুল গ্রুপ মারা যাই, তাহলে পরবর্তী প্রজন্ম তো এগুলো কোনো কিছু আর পাচ্ছে না, তাদের জন্য আমরা কোনো ডকুমেন্টস রেখে যেতে পারতেছি না। তাহলে আমি কি করব? তো আমি চিন্তা ভাবনা করা শুরু করলাম, ঠিক আছে? আগের মানুষ এগুলো চিন্তা ভাবনা করা শুরু করলো। তারপর তারা বুঝলো যে ওকে, তাহলে আমরা মুখের বিভিন্ন সাউন্ডের মাধ্যমে কি করব? আমরা চলাফেরা করব বা বাক সঞ্চালন করব সাউন্ডের মাধ্যমে, বিভিন্ন রকম সাউন্ডের মাধ্যমে। এটা আমি চিন্তা ভাবনা করলাম। ওকে, গুড কোশ্চেন। তো তখন তারা কি করলো? বাস্তবতা থেকে যেহেতু আমাদের গ্রামারটা আসছে, তারা বিভিন্ন সাউন্ডের মাধ্যমে, বিভিন্ন সাংকেতিক চিহ্নের মাধ্যমে তারা চলাফেরা শুরু করলো বা জীবিকা নির্ভর করা শুরু করলো। যেটা আমরা এখনো জানি সাইবেরিয়া অঞ্চলে বা যারা আদিম অনেক জনগোষ্ঠী আছে, তারা এখন পর্যন্ত কথা বলতে পারে না। তারা এই বিভিন্ন সাইজ মানে সাউন্ডের মাধ্যমেই এখন পর্যন্ত তাদের ঐতিহ্যকে ধরে রেখে জীবিকা নির্বাহ করে যাচ্ছে, এটা আমরা জানি, তাই না? তো এই যে ধ্বনি, তারা সাউন্ড উচ্চারণ করতেছে, তারা একটা টাইমে অনুভব করলো এই সাউন্ডটা যদি কোনো চিহ্নের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের এত কষ্ট বা স্ট্রাগল করে নতুন কোনো কিছু শিখতে হবে না। এটা তারা অনুধাবন করা শুরু করলো। তখন তারা কি করলো? ওকে, তখন তারা এই যে ধ্বনি, এটা ছিল হলো মৌখিক রূপ, যেটাকে আমরা সাউন্ড বলতেছি, এটার বিভিন্ন সাংকেতিক চিহ্ন আবিষ্কার করা শুরু করলো। যেমন ধরেন যে অ, আমি এমন একটা সাউন্ড বললাম যে অ, এই এই যে সাউন্ডটা করলাম, এই সাউন্ডে তার এরকম একটা চিহ্নের নাম দিলাম যে এই চিহ্ন কেউ যদি দেখে তখন সে অ এরকম সাউন্ড করবে, ঠিক আছে? তার মানে বাস্তবতা থেকে আমরা কি বানাচ্ছি? ভাষা বানাচ্ছি। ওকে, তো এই যে সাউন্ড, মৌখিক রূপ, এই যে জিনিসটা যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলে হলো বর্ণ। তার মানে এই ধ্বনি বা বর্ণ সেম জিনিস, একটা হলো মৌখিক রূপ, একটা হলো লিখিত রূপ। শুধু কি তাই না, এই বর্ণের পর নতুন টার্ম চলে আসে, এটাকে আমরা কি বলতেছি? স্পেসিফিক লেটার। হোয়াট ইজ স্পেসিফিক লেটার? পৃথিবীতে কোটি কোটি লেটার আছে, তো সব লেটার দিয়ে কখনো তুমি বাক্য গঠন করতে পারবে না। যেমন আমরা বলছিলাম যে তুমি একটা বাংলা লিলা দন্ত স, তারপরে লিলা যে এ ফ, তারপরে আবার লিলা যে ল, তো হইলো।
এখানে হলো বাংলা অ্যালফাবেট, এখানে হলো ইংলিশ অ্যালফাবেট, এখানে হলো বাংলা অ্যালফাবেট। তো একাধিক অ্যালফাবেটের তুমি যদি মিক্সিং করো বা একাধিক লেটারে তুমি যদি মিক্সিং করো তাহলে একটা ঝামেলা হয়ে যাবে না বলো? তো একাধিক লেটার মিক্সিং করলে তো তোমার জন্য একটা বড় রকম ঝামেলা হয়ে যাবে। যেহেতু ঝামেলা হয়ে যাবে, তো সেইখান থেকে আমরা ডিসিশন নিলাম কি স্পেসিফিক লেটার বা নির্দিষ্ট বর্ণ নামে আমাদের একটা পার্ট প্রয়োজন, যেখানে যখন আমি বলবো স্পেসিফিক লেটার মানুষ তখন বুঝবে যে যে কোনো নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে আমরা কাউন্ট করতেছি এখানে। ওকে, নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে আমি যখনই বললাম স্পেসিফিক লেটার, আপনি বুঝতেছেন যে এটা নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে, হয় বাংলা ভাষা অথবা ইংলিশ ভাষা অথবা আরবি ভাষা অথবা ফার্সি ভাষা অথবা পার্লি ভাষা, নির্দিষ্ট যে কোনো একটা ভাষার ক্ষেত্রে। এখানে একাধিক ভাষার মিক্সিং আর করা যাবে না। আর যখন আমরা বর্ণ বলতেছি তখন তার মিনিংটা কি হলো, পৃথিবীতে কোটি কোটি ভাষা আছে, কোটি কোটি সাউন্ড আছে, সেই সাউন্ডের একটা লিখিত রূপ হইলেই হলো, লিখিত রূপ হইলেই তখন থেকে আমরা লেটার বা বর্ণ বলে দিতে পারবো। আর যখন আমি স্পেসিফিক লেটার বলবো তখন আমার নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে কল্পনা করতে হবে। যেমন ইংলিশের ক্ষেত্রে আলাদা স্পেসিফিক লেটার, আরবির ক্ষেত্রে আলাদা, বাংলার ক্ষেত্রে আলাদা, এভাবে আমার আলাদা আলাদা করে নির্দেশ করতে হবে। ঠিক আছে, তো একটা ভাষায় যতগুলো স্পেসিফিক লেটার থাকতে পারে সবগুলোর সমষ্টিকে আমরা কি বলবো? সবগুলোর সমষ্টিকে বলবো আমরা হলো অ্যালফাবেট। ভাই বুঝি নাই, বলো। আমি যদি বলি ইংলিশ ভাষার ক্ষেত্রে, তার মানে কি যেহেতু তুমি ভাষাটা নির্দিষ্ট করে দিছো তখন সেটা স্পেসিফিক লেটার, তাই না? যখন তুমি নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে কাউন্ট করতেছো তখন সেটাকে আমি কি বলতেছি? তখন সেটাকে আমি বলতেছি স্পেসিফিক লেটার। তো ইংলিশের ক্ষেত্রে তুমি যখন কাউন্ট করতেছো তাহলে এ থেকে জেড, এ বি সি ডি ই এফ জি, এগুলো সবগুলো যে এগুলোকে তুমি কি বলতেছো? স্পেসিফিক লেটার, কারণ এটা নির্দিষ্ট ইংলিশ ভাষার ক্ষেত্রে বলছো। তো সেখান থেকে অ্যালফাবেটের জন্ম হয়েছে। অ্যালফাবেটটা কি বলা হচ্ছে যে একটা ভাষার ক্ষেত্রে যতটা স্পেসিফিক লেটার থাকে সবগুলো সমষ্টিকে আমরা কি বলতেছি? অ্যালফাবেট বলতেছি। ঠিক আছে, তুমি যদি বলতে পারো যে সব লেটারের সমষ্টিকে অ্যালফাবেট বলে তাহলে তো ভুল হয়ে যাবে ভাই। বাংলা ভাষা আলাদা লেটার, ইংলিশ ভাষা আলাদা লেটার, আরবি ভাষা আলাদা লেটার, প্রতিটা ভাষায় লেটার আলাদা, তাই না? তাই তোমার বলতে হবে যে একটা ভাষায় যতগুলো স্পেসিফিক লেটার থাকে সবগুলো স্পেসিফিক লেটারের যে সমষ্টি, এই সমষ্টিকে আমরা কি বলবো? সমষ্টিকে আমরা বলবো হলো অ্যালফাবেট। তাহলে যদি আমাকে বলে ইংলিশে স্পেসিফিক লেটার কোনগুলো, তোমার বলতে হবে এ বি সি ডি এইগুলো। তোমাকে যদি বলে ইংলিশে অ্যালফাবেট কয়টা, তোমার বলতে হবে টোটাল স্পেসিফিক লেটারের সমষ্টি, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট হলো 26টা, বাংলার ক্ষেত্রে কতগুলো হচ্ছে? 39টা প্লাস 11টা, টোটাল 50টা হচ্ছে। আরবির ক্ষেত্রে কতগুলো হচ্ছে? কেউ বলে 29টা, কেউ বলে 30টা, এভাবে হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা অ্যালফাবেট পর্যন্ত চলে আসলাম। যখনই বলতেছি অ্যালফাবেট তার মানে নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে, যখনই বলতেছি স্পেসিফিক লেটার তখন পৃথিবীতে কোটি কোটি ওয়ার্ড না, নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে নির্দিষ্ট একটা লেটারের কথা আমরা বলতেছি। এই জন্য এরপর আমরা চলে আসলাম যে শব্দ। তাহলে শব্দ কিভাবে গঠন করা হয়? তোমাকে কি বলতেছে একটু সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করো। কয়েকটা স্পেসিফিক লেটার পাশাপাশি বসে যদি এমন অর্থ সৃষ্টি করে যেটা বাস্তবে গ্রহণযোগ্য তখন তাকে আমরা শব্দ বলি। ভাই গত দিনের ক্লাসটা জাস্ট রিপিট করতেছি, এখানে আমরা কোনো রকম কিছু বলতেছি না। আগের ক্লাসটা কিন্তু আমি রিপিট করতেছি, আগে কিন্তু এগুলো আমি ধরে ধরে পড়াইছি, আগের দিনেই পড়াইছি, জাস্ট গতকালের কথা আমি বলতেছি। তো শব্দের ক্ষেত্রে আমরা কি বলতেছি বলতো? শব্দের ক্ষেত্রে আমরা বলতেছি দেখো কয়েকটি স্পেসিফিক লেটার পাশাপাশি বসে যদি এমন একটা অর্থ সৃষ্টি করে যেটা বাস্তবে গ্রহণযোগ্য, কেবলমাত্র তখনই আমরা তাকে শব্দ বলতে পারবো। তো বি এটি তিনটে স্পেসিফিক লেটার। কেন এটা স্পেসিফিক লেটার? কারণ বি এটি দেখো একটা নির্দিষ্ট ভাষার লেটারই আমি এখানে দিছি। এখানে বি ইংলিশ ভাষা, তারপরে বাংলা ভাষা, আরবি ভাষায় এমন কোনো কিছু দেয়নি। স্পেসিফিক লেটার মানে হলো যে নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে, অবশ্যই নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে। বুঝতে পারছো? এটা আর কি ব্যাপার। সো এই নির্দিষ্ট একটা ভাষার ক্ষেত্রে যখন হয় তখন তাকে আমরা স্পেসিফিক লেটার বলি। কয়েকটি স্পেসিফিক লেটার পাশাপাশি বসে যখন এমন একটা অর্থ সৃষ্টি করবে যেটা বাস্তবে গ্রহণযোগ্য তখন তাকে আমরা কি বলতে পারবো? শব্দ বলতে পারবো। তো বি এটি তিনটা লেটার পাশাপাশি বসে মিনিং কি হয়েছে? ব্যাট। এই ব্যাট মানে খেলার ব্যাট, এটা বাস্তবে গ্রহণযোগ্য, এই জন্য এটাকে আমি কি বলতেছি? এটাকে আমি বলতেছি ভাই এটা আমাদের, তাহলে আমাদের একটা ওয়ার্ড হইতে পারবে। তারপর বললাম যে এবিটি। এবিটি নামে বাস্তব জগতে বা ডিকশনারিতে কোনো ওয়ার্ড নাই, কোনো মিনিং নাই, এই জন্য বলতেছি ভাই দেখো এটা হলে তুমি কয়টা লেটার পাশাপাশি বসাইছো, কিন্তু এটা কখনো ভাই কোনো ওয়ার্ড হইতে পারবে না, এটা কখনো কোনো শব্দ হইতে পারবে না, এটা এটা কোনো ওয়ার্ড হইতে পারে না, এটা তোমাকে আর কি বলা হচ্ছে। তো এইভাবে আমরা ধ্বনি, বর্ণ, নির্দিষ্ট বর্ণ, অ্যালফাবেট, শব্দ এটসেট্রা চলে আসলাম। এবার আমরা সংজ্ঞায়ন করবো হলো বাক্য। বাক্যের ক্ষেত্রে আমরা কি বলি বলতো? বলি যে কয়েকটা শব্দ, কয়েকটা শব্দ, শব্দ কি হবে? কয়েকটা শব্দ পাশাপাশি বসে যদি কি করে? তিন রকম কোয়ালিটির সৃষ্টি করে। একটা হলো আকাঙ্ক্ষা, গুণযুক্ত আকাঙ্ক্ষা, 2 নম্বর হলো আসক্তি, 3 নম্বর হলো যোগ্যতা, তাই না? 3 রকম কোয়ালিটি যদি সৃষ্টি করে তখন তাকে আমি কি বলে থাকি বলতো? তখন তাকে আমরা বলে থাকি যে সেটা আমাদের বাক্য। ব্যাপারটা কিরকম হইতে পারে? আকাঙ্ক্ষা মানে কি বলতো? কোন একটা বাক্যের কোন জায়গায় তুমি একটা ড্যাশ মারবা, আমি বাড়ি, আমি বাড়ি যে পড়তে
দেখো তুমি যেখানে ড্যাশ মারো না কেন, তোমার পরবর্তী অংশ শোনার একটা আগ্রহ জাগবে। তুমি যদি পড়তে কেটে দাও, তো আমি বাড়ি যেয়ে কি করব, যে যদি কাটো আমি বাড়ি, তারপর কি হয়েছে, বাড়ি যদি কাটো আমি, তারপর কি হয়েছে, কিছু না কিছু জানার একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে তোমার মনের। এই যে মনের ইচ্ছা প্রকাশ হচ্ছে পরের অংশটা শোনার, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি যে ভাই এটা আমাদের হবে হলো আকাঙ্ক্ষা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বুঝতে পারছো? সো আকাঙ্ক্ষা কনসেপ্টটা আমাদের এভাবে কাজ করে। আকাঙ্ক্ষা কোন বাক্যে আছে কোন বাক্যে নাই, এটা কখনোই তোমার পরীক্ষায় নরমালি দেয় না। সো এটা নিয়ে প্যানিক খাইতে হবে না। তুমি প্যানিক কোনটা নিয়ে খাবা, আসক্তি আর যোগ্যতা নিয়ে। তো আসক্তি কি, আসক্তিকে আমরা বলবো যে সেন্টেন্স স্ট্রাকচার। কি বলবো, সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার কি বলতো, আমি যদি বলি আমি টিভির উপর বসে সোফা দেখতেছি, এই সেন্টেন্স স্ট্রাকচার ওলটপালট আছে না, বিশৃঙ্খল অবস্থায় আছে না? তাহলে অ্যাকচুয়ালি কি হইতো, আমি সোফার উপর বসে টিভি দেখতেছি। তো তুমি যদি সেন্টেন্স স্ট্রাকচার বিশৃঙ্খল বানাই ফেলো, ওটাকে বলে যে আসক্তি। ঠিক আছে? তাহলে আসক্তি কি জিনিস, সেন্টেন্স স্ট্রাকচার যদি ঠিক না থাকে, ভুল থাকে, সেটাকে আমরা আসক্তির অভাব বলি। তাহলে কোন একটা কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যদি এমন কিছু বাক্য বলতেই চাও, সত্য হলে আকাঙ্ক্ষা থাকতে হবে, এটা সবারই থাকে। আসক্তি থাকতে হবে, মানে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকতে হবে, সব ঠিক আছে। এখন যদি এটা যোগ্যতা না থাকে, তাহলে এটা হয় বাক্য হইতে পারবে না। যোগ্যতা মানে কি, ইজ ইট অ্যাকসেপ্টেবল টু আওয়ার রিয়েল লাইফ, বাস্তব জগতে কি এটা আমাদের অ্যাকসেপ্টেবল, ইয়েস অর নো, এটাই আমাদের কোশ্চেন। ঠিক আছে? যোগ্যতা মানে কি, এটা কি বাস্তব জগতে আমাদের অ্যাকসেপ্টেবল, ইয়েস অর নো। চলো আমি একটা এক্সাম্পল দিই, যে আকাশে আকাশে হাতি ওড়ে। ওকে ওকে, দেখো এখানে তোমার কয়েকটা শব্দ পাশাপাশি বসছে, আর স্ট্রাকচার ঠিক আছে, উলট পালট করেও কিছু করা যায় না। তারপর 3 নাম্বারটা, ইজ ইট অ্যাকসেপ্টেবল, আকাশে কি হাতি আসলে ওড়ে? আকাশে তো হাতি ওড়ে না। হম, আকাশে তো হাতি ওড়ে না, তার মানে এই এই বাক্যটা বাস্তবে গ্রহণযোগ্য না। ইটস নট, এটা বাস্তবে গ্রহণযোগ্য না, এটা বাস্তবে অ্যাকসেপ্টেবল না। তো বাস্তবে যদি অ্যাকসেপ্টেবল না হয়, তখন তাকে আমি কি বলি, তখন তাকে বলি যে ভাই দেখো এখানে আমাদের যোগ্যতার অভাব আছে। এই হলো আমাদের থিম, আকাঙ্ক্ষা কি, আসক্তি কি, যোগ্যতা কি। তো তুমি একটা কয়েকটা শব্দ পাশাপাশি বসলেই তাকে বাক্য বলতে পারবে না। বাক্য বলার জন্য 3টা শর্ত লাগবে, একটা হলো আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা হলো তোমার যোগ্যতা। এটা আমরা দেখাইলাম। এবং বাক্য গঠনের জন্য তোমার একটা সাবজেক্ট লাগে আর একটা ফাইনাইট ভার্ব লাগে, এটা তুমি জানো। ফাইনাইট ভার্বকে আমরা বাংলায় বলতেছি যে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্বকে আমরা কি বলতেছি, অসমাপিকা ক্রিয়া, তাই না? তো তোমার একটা বাক্য হওয়ার জন্য একটা সাবজেক্ট আর একটা সমাপিকা ক্রিয়া লাগবে। হোয়াট ইজ সমাপিকা ক্রিয়া, বাক্যের অর্থ যদি পরিপূর্ণ করে দেয় তখন তাকে সমাপিকা ক্রিয়া বলে, আর বাক্যের অর্থ যদি পরিপূর্ণ না করে তখন তাকে অসমাপিকা ক্রিয়া বলে, যেটা আমরা গতদিন ভার্বের ক্লাসে খুব সুন্দর মতো এক্সপ্লেন করে দিছি। এটা আজকে এখানে বলার আই ডোন্ট থিংক সো কোনো প্রয়োজন আছে, কারণ আজকে আমাদের ক্লাস হলো শব্দতত্ত্বের, আজকে আমাদের ভার্বের ক্লাস না। সো এইভাবে আমরা বাক্য গঠন করবো। এভাবে আমরা কি বলি, প্যাসেজ কি, যখন কয়েকটা বাক্য একসাথে মিলে মানুষের মনের বিস্তর ভাব প্রকাশ করে ফেলাই, তখন তাকে আমরা প্যাসেজ বলে থাকি। তো এই হইলো আমাদের ক্রমধারা বাংলা ভাষার বা যে কোনো ভাষার ক্ষেত্রে একটা বেসিক সিনট্যাক্স। ঠিক আছে? একটা বেসিক আপনার কাঠামো, স্ট্রাকচার। তো ফার্স্টে ছিল আপনার ইশারার যুগ। ইশারার যুগ সম্পূর্ণ আলাদা। ইশারার যুগের মধ্যে যত রকম ইশারা, এই ইশারা ওই ইশারা, ইশারা বাদ, ইশারার পর নতুন যুগের সৃষ্টি হলো, এটাকে আমি কি বলতেছি, সাউন্ড। সাউন্ডের সাহায্যে কি করা, জীবন পরিচালনা করা। তো প্রথমত আমাদের ছিল হলো ধ্বনি। ধ্বনি হলো মৌখিক রূপ, সেটা লিখিত রূপ আসলো, সেটাকে আমি কি বলতেছি, বর্ণ বলতেছি। তো শেষ ধ্বনি গেল আমার, বর্ণ গেল, তারপর নির্দিষ্ট বর্ণ। পৃথিবীতে কোটি কোটি লেটার আছে, সবগুলো লেটার একসাথে মিক্সিং করে কখনো শব্দ লেখা যাবে না। তো যে কোনো একটা শব্দ লেখার জন্য নির্দিষ্ট একটা ভাষাকে ইউজ করতে হবে। যখন তুমি নির্দিষ্ট একটা ভাষাকে টার্গেট করে মানে কোন লেটারের কথা বলতে চাও, তখন তো তোমার স্পেসিফিক লেটার বলতে হয়। আর ওই লেটারের সমষ্টিকে আমরা কি বলি, অ্যালফাবেট বলি। তো শব্দ কাকে বলে, কয়েকটি স্পেসিফিক লেটার একত্রে বসে যদি এমন একটা অর্থ সৃষ্টি করে যেটা বাস্তবে গ্রহণযোগ্য, তখন তাকে আমরা শব্দ বলে থাকি। তুমি যদি শুধু বলো কয়েকটা লেটার পাশাপাশি বসে, তাহলে ভুল হবে। কারণ কয়েকটা লেটার পাশাপাশি বসে বললে হবে যে বাংলা লেটার, ইংলিশ লেটার, আরবি লেটার, ফার্সি লেটার সবগুলো মিক্স আপ হয়ে যায়, জগা খিচুড়ি হয়ে যাবে। এটা কখনো শব্দ হইতে পারবে না। তাই তোমার বলতে হবে যে কয়েকটা স্পেসিফিক লেটার, নির্দিষ্ট কয়েকটা লেটার বা নির্দিষ্ট একটা ভাষার কয়েকটা লেটার পাশাপাশি বসে যদি এমন অর্থ সৃষ্টি করে যেটা বাস্তবে গ্রহণযোগ্য, তখন তাকে শব্দ বলে। আর শব্দ মিলে যদি আকাঙ্ক্ষার সাথে যোগ্যতা সম্পন্ন এমন একটা অর্থ সৃষ্টি করতে পারে, তখন তাকে আমি বাক্য বলবো। আর বাক্য মিলে তোমার কি সৃষ্টি করবে, প্যাসেজ সৃষ্টি করবে। ওকে, দ্যাটস অল। এই হলো তোমার টোটাল ব্যাপার। এইভাবে তোমার ভাষার বিবর্তন হয়েছে। তুমি গতকাল ভাবতেই পারো যে আমি তোমাকে ভাষার বিবর্তন জানানোর জন্য তোমার জীবন থেকে 30টা মিনিট নষ্ট করছি, তুমি ভাবতেই পারো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু আজকে তোমার এটা ভাবা যাবে না। তোমার জীবন থেকে আরো 30টা মিনিট নষ্ট করার জন্য আমি তোমাকে স্ট্রাকচার পড়াইছি। তোমার বুঝতে ভুল হচ্ছে।
এইটা দিয়ে আমরা একটা বেসিক প্রবলেম সলভ করবো বিধায় এই স্ট্রাকচারটা তোমাকে শেখানো হইলো। চলো এখন বেসিক প্রবলেম সলভের দিকে চলে যাওয়া যাক। ওকে ভাই, দুটো ওয়ার্ড লিখে রেখেছি দেখো, উপকরণ আর এটা হলো উপাদান। ঠিক আছে, বলো উপকরণে কয়টা লেটার আছে? কয়টা লেটার? উপকরণ 5টা লেটার। উপাদানে কয়টা লেটার? উপাদান 4টা লেটার। ঠিক আছে, বলো উপাদান মানে কি? উপাদান মানে হলো ছোট অংশ। কি বললাম? ছোট অংশ। উপকরণ মানে কি? বড় অংশ। ঠিক আছে, বোঝা যায়? উপাদানের সিনোনিম কি? ছোট অংশ। আর উপকরণের সিনোনিম কি? বড় অংশ। এই দুটো জিনিস মনে থাকবে। জীবন অনেক মুখস্থ করছো, মেমোরির টেকনিক পর্যন্ত দিচ্ছি, 5টা লেটার 4টা লেটার, এটা তোমার মনে থাকবে, সমস্যা নেই। ওকে, এখন আমি তোমাকে কোশ্চেন করা শুরু করি। চলো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাষার, হ্যাঁ বাংলা ভাষার ক্ষেত্রে জিজ্ঞাসা করতেছি, যেহেতু বাংলা নিয়ে কাজ করতেছি, বলো চিন্তা করে একটু, ভাষার উপাদান কোনটি? অ্যান্সার কি হবে? অ্যান্সার করো এখানে। ভাষার উপাদান কোনটি? আমি কিছু বলি নাই, আমি বলছি যে ভাই দেখো, উপকরণ মানে বড় অংশ, উপাদান মানে ছোট অংশ। আমি তোমাকে জিজ্ঞাসা করতাম যে ভাষার ছোট অংশ কি, এই ছোট অংশের পরিবর্তে আমি জিজ্ঞাসা করতেছি ভাষার উপাদান কি। উপাদান মানে ছোট অংশ, উপকরণ মানে বড় অংশ। উপকরণে 5টা লেটার আছে, উপাদানে 4টা লেটার আছে। এভাবে বড় অংশ আর ছোট অংশ বলছি, এর বেশি আমি কোনো কিছু বলিনি। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেন তাহলে কি বলছি? বলছি যে একটা ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষার ক্ষেত্রে ভাষার কি জিজ্ঞাসা করছি? ভাষার উপাদান কি? বল উপাদান মানে কি? উপাদান মানে ছোট অংশ না? ওকে, বাংলা ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক কি বলো? সবচেয়ে ছোট কই থেকে আসছে? বাস্তবতা, বাংলা ভাষাটা কই থেকে আসলো? এই যে ধ্বনি থেকে আসছে ভাই। কই থেকে আসছে? আমাদের সাউন্ড থেকে আসছে। ব্যাপারটা কি তাই না? তাহলে বলো কোনটা হবে? বাংলা ভাষার উপাদান কি হবে? সর্বপ্রথম কি ছিল? বাস্তবতা কি ছিল? সর্বপ্রথম সাউন্ড ছিল। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার? 1 নম্বর সাউন্ড। ওকে, এবার আসো, ধরো আর কি হইতে পারে? বাংলা ভাষার উপাদান কি? তুমি কি দিবা? লেটার বলা যায়? লেটার, হ্যাঁ লেটারও বলতে পারো। লেটার, লেটারও তো সবচেয়ে ছোট একক তাই না? ধ্বনি হলো মৌখিক একক, আর লেটার হলো লিখিত একক, তাই তো ব্যাপারটা? ওকে, এবার আমার কোশ্চেন, বলো দুটো যদি অপশনে একসাথে থাকে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? সবচেয়ে ছোট কোনটা বলো? সর্বপ্রথম কোনটা আসছে, সাউন্ড নাকি লেটার? বাংলা ভাষার উপাদান কোনটা? তার মানে কি বাংলা ভাষার সবচেয়ে ছোট জিনিস কোনটা? কি দিবা? সর্বপ্রথম কোনটা আসছে? আমি কি তোমাকে মানে ঘুম পাড়ানোর জন্য ঘুম পাড়ানোর স্টোরি শোনালাম এতক্ষণ ধরে, যে ভাই প্রথমে ধ্বনি ছিল, তারপর বর্ণ আসছে, এই জন্য শিখেছি? না, যেন তুমি কোশ্চেন সলভ করতে পারো এই জন্য তোমাকে বেসিকটা বুঝাই দিছি যে কই থেকে কি আসে। যেহেতু উপাদান বলছো, তোমার উপাদান মানে ছোট জিনিস, দুটো যদি অপশনে একসাথে থাকে ভাই, চোখ বন্ধ করে ঠাস করে সাউন্ডে টিক মারতে হবে, কোনো কথা নেই। কোথায় টিক মারবা? সাউন্ডে টিক মারবা, কারণ বাংলা ভাষায় সর্বপ্রথম সাউন্ড আসছে, তারপর সাউন্ডটা লিখিত রূপ আসছে, রাইট? বাস্তবতা থেকে লিখিত রূপ গেছে, লিখিত রূপ থেকে কিন্তু বাস্তবতা আসে নাই। নর্মালি চিন্তা ভাবনা করবা। তাহলে দুটো যদি অপশন এক থেকে থেকে বাংলা ভাষার ক্ষেত্রে উপাদান কোনটা হবে? আমি কোনটা টিক মারবো? আমি অবশ্যই ভাই সাউন্ড টিক মারবো। সাউন্ড অপশনে যখন না থাকবে, কিছু না কিছু তো টিক মারতে হবে তাই না? তখন আমি লেটার টিক মারবো। ঠিক আছে, এবার ধরো অপশনে তোমার সাউন্ড লেটার কোনো কিছু নাই, 3 নম্বর অপশন কি দিলাম হলো ওয়ার্ড। 3 নম্বর অপশন দিলাম ওয়ার্ড, বলো কোনটা টিক মারবা? ধরো তুমি বুঝো ভাই, তোমাকে আমি কি জিজ্ঞাসা করছি, ভাষার উপাদান কোনটা? তো তোমাকে এখন অপশন 4টা দিবে, 4টা অপশনের মধ্যে যে এটা সবচেয়ে ছোট ভাই, তোমার সেটা টিক মারতে হবে। এটা সহজ, তোমার আমি কি বুঝাইতে পারি? উপাদান মানে ছোট জিনিস, তোমার এখানে 4টা অপশন দিছে, 4টা অপশনের মধ্যে তোমার সাউন্ডও নাই, লেটারও নাই, তুমি হা করে বসে থাকবা? এটা কি নিয়ম? এটা তো লেটার, এটা নিয়ম না। নিয়ম তাহলে কি? নিয়ম হলো ভাই তোমার 4টা অপশন মানে এমসিকিউ, একটা অপশন চুজ করতেই হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন একটা তোমার চুজ করতেই হবে, তখন তুমি কোনটা টিক করবা? অপশনে সাউন্ড লেটার কোনোটা নেই, দেখো ধ্বনি নাই, এই যে লেটার নাই, তাহলে এরপর কি দিছে? আমার ওয়ার্ড দিছে, অবশ্যই আমি ওয়ার্ড টিক মারবো। আমি কি বসে থাকবো? আমি অবশ্যই ওয়ার্ড টিক মারবো। এই আর কি হলো টোটাল কনসেপ্ট। অপশনে কিন্তু আমাদের স্পেসিফিক লেটার টেটার দেয়নি, অপশনে দিছে হলো আমার ওয়ার্ড, তাই আমি ওয়ার্ডটা টিক মারতেছি, কারণ এরপর এটাই সবচেয়ে ছোট, এটা ছোট আর কোনো কিছু নাই। বুঝতে পারছো? এখন একজন বলতে পারে ভাইয়া এত কিছু তো কি ঝামেলা হয়ে যাচ্ছে না? না ভাই, তোমার বাংলা বইয়ে কোনগুলো আছে জানো? শুধু আছে হলো ধ্বনি, বর্ণ, তারপর শব্দ, বাক্য, শুধু এই 3টা জিনিস, তাই পোলাপান পারে না, জাস্ট 3টা। এগুলো বাংলা ব্যাকরণে নাই ভাই, নাই। মানে বাংলা ব্যাকরণে নাই বলতে 9-10 বই নাই, বড় বই আছে, তুমি যখন অনার্স করবা তখন তুমি এগুলো পাবা। এগুলো বাদ, 2, 3, 6 তোমাকে শেখানোর জন্য আমি শিখাইছি। তোমার কাহিনী কোনগুলোর মধ্যে ঘটবে? এইগুলা ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, এই 4টার মধ্যে শুধুমাত্র কাহিনী ঘটে। বুঝতে পারছো? ওকে, এবার যদি আমি নেক্সট তোমাকে কোশ্চেন করি, বলো তো বাংলা ভাষার বাংলা ভাষার উপকরণ কোনটি? ঠিক আছে, অপশন দিলাম তোমার কয়টা? অপশন দিলাম হলো তোমার 2টা, একটা দিলাম হলো বাক্য, আর এটা দিলাম হলো কি আছে? শব্দ। ওকে, বলো কোনটা ঠিক মারবা? বাংলা ভাষার উপকরণ কোনটা? উপকরণের সিনোনিম কি? উপকরণের সিনোনিম হলো ভাই সবচেয়ে বড় কি? ভাই প্যাসেজ হবে না ভাই, যেভাবে কোশ্চেন করতেছে সেভাবে অ্যান্সার দিতে হবে। অপশনে কি আমি প্যাসেজ দিছি? দিইনি তো। তোমার 4টা অপশন মানে কি? তোমার ওর মধ্যে অ্যান্সার করতে হবে।
ওর বাইরে কি যাওয়া যাবে? ওর বাইরে তো যাওয়া যাবে না। তাহলে এখানে কি হবে, যেহেতু আমার উপকরণ জিজ্ঞাসা করছে, উপকরণ মানে সবচেয়ে বড় জিনিস, আমি কোনটা টিক মারবো? চোখ বন্ধ করে বাক্যতে টিক মারবো। এখন ধরো অপশনে বাক্য নাই, নাই অপশনে বাক্য, 3 নম্বর অপশন দিলাম যে তোমার লেটার, ঠিক আছে? এখন অপশনে বাক্য নাই, নাই, তুমি কি করবো? আমি কি বসে থাকবো? বলো তখন কোনটা টিক মারবো? এবার আমাদের জিজ্ঞাসা যে বাংলা ভাষার কি উপকরণ, উপকরণ কোনটি? উপকরণ মানে বড় জিনিস, অপশনে বাক্য নাই, তখন তো আমি বসে থাকবো না ভাই। তখন এই দুটো অপশনের মধ্যে সবচেয়ে বড় কোনটা? শব্দ, বড় শব্দটা টিক মারো, শেষ। থিওরি। তা আমি তোমাকে এটা বুঝাতে চাচ্ছি যে এই জিনিসপত্রে কোনো নির্ধারিত অ্যান্সার নাই, এই অ্যান্সার গুলো অপশনের উপর ভ্যারি করে। তাই তুমি এগুলো মুখস্থ না করে বুঝতে হবে। তুমি যে মুখস্থ করে আসছো যে ভাষার উপকরণ হলো বাক্য, ঠাড়া মুখস্থ করে আসছো, অপশনে বাক্যই নাই। এখন ভাবতে পারো বইয়ে ভুল দেওয়া আছে, বইয়ে ভুল দেওয়া নাই, তুমি কনসেপ্টটাই জানো না, এটা মুখস্থ জিনিস না, এটা বোঝার জিনিস, তুমি এটা আসলে জানতে না, বুঝছো? এইগুলো ব্যাপার ভাষার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করে। চলো এবার যদি ভাষার ক্ষেত্রে জিজ্ঞাসা না করে অন্য অন্য ক্ষেত্রে জিজ্ঞাসা করে, তখন আমি কি করবো? তাহলে একটু চিন্তা ভাবনা করি। এবার একটু বুঝে অ্যান্সার দিবে, দেখি কার মাথার মধ্যে ঘেলু আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু তোমার নাই, এই যে 2 নাই, 3 নাই, 6 নাই, এগুলো নাই, এগুলো তোমার নাই, এগুলো জাস্ট বোঝানোর সাপেক্ষে তোমাকে ইউজ করা হয়েছে এখানে। ওকে, আসো এবার আমার নেক্সট কোশ্চেনটা হলো যে শব্দ, ঠিক আছে? এই যে শব্দ, আহ শব্দের শব্দের উপাদান কোনটা? শব্দের উপাদান, ওকে, আর শব্দের উপকরণ কোনটা বলো? এই কমন সেন্স কার মাথার মধ্যে আছে বলো? শব্দের উপাদান আর শব্দের উপকরণ কি হবে? শব্দের উপাদান, শব্দের উপাদান দেখি কে ধ্বনি বলে, দেখি তো ধ্বনি কে বলে শব্দের উপাদান? ভাই উপকরণ বলি নাই, উপাদান বলছি। শব্দের উপাদান কি হবে? সাউন্ড নাকি লেটার, কোনটা হবে? এটার বের করার একটা বেসিক উপায় আছে, কোনো প্যারা থাকে না, ঠিক আছে? তুমি এখন মনে মনে চিন্তা করতে পারো, ভাইয়া দেখেন না শব্দের উপাদান কোনটা হবে, আপনি বলেন না। দেখেন না শব্দ কি দিয়ে তৈরি হয়? লেটার দিয়েও তৈরি হয়, সাউন্ড দিয়েও তৈরি হয়, দুটাই তো অ্যান্সার, লেখেন দুটাই লেখেন। তাহলে শব্দের উপাদান কি হচ্ছে? সাউন্ডও হচ্ছে, লেটারও হচ্ছে, ঠিক আছে, দুটাই। পরে আপনি সাউন্ড দিয়ে শব্দ তৈরি হয় না হয়তো, লেটার দিয়ে শব্দ তৈরি হয় না হয়তো, দূরে দিয়েই তো হয়। তাহলে কোনটা ঠিক মারবো বলেন? দুটাই কারেক্ট। শব্দের উপাদান, উপাদান মানে ছোট জিনিস, কোনটা বেশি কারেক্ট বলেন তো? কোনটা বেশি কারেক্ট? তখন আপনি কোন দিকে যাবেন জানেন? ডেফিনেশনের দিকে চলে যান। ডেফিনেশন বলেন, শব্দের ডেফিনেশন কি ছিল? শব্দের ডেফিনেশন কি ছিল? হ্যাঁ, ডেফিনেশন। শব্দের সংজ্ঞা কি ছিল বলো? যখনই তোমাকে তোমার কিউরিওসিটি নিয়ে ঝামেলা হবে, তুমি সংজ্ঞা চলে যাবা, সব অ্যান্সার ক্লিয়ার। বলো শব্দের সংজ্ঞার মধ্যে আমি চিল্লায় চিল্লায় বলছি ভাই, কয়েকটা স্পেসিফিক লেটার যদি এমনত্ব সৃষ্টি করে যেটা বাস্তবে গ্রহণযোগ্য, তখন তাকে শব্দ বলা হয়। আমি কি শব্দের সঙ্গে তোমাকে একবার বলছি তারপর একটা সাউন্ড মিলে যদি এমন অর্থ সৃষ্টি করে যেটা বাস্তবে গ্রহণযোগ্য, তখন তাকে শব্দ বলা হয়। এটা কি বলছি? বলছি আমি এটা? আমি তো বলি নাই। তাহলে তোমার নর্মালি দুটাই কারেক্ট, বাট যখনই তোমাকে যখনই তোমাকে বলবে যে এক্সাক্ট কোনটা হবে, কারেক্ট তো দুটাই, সাউন্ড আর লেটার, এক্সাক্ট কোনটা হবে, তখন ভাই তুমি জাস্ট ডেফিনেশন চিন্তা করো। হোয়াটস দ্য ডেফিনেশন? ডেফিনেশনটা কি? শব্দের ডেফিনেশন কি ছিল? লেটার দ্বারা যা সৃষ্টি হয় সেটাই হলো শব্দ। তাহলে দুটাই যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে বলো তো? অবশ্যই লেটার। তুমি জাস্ট সংজ্ঞা চিন্তা করবা, ঠিক আছে? ওকে, তাহলে শব্দের উপকরণ কোনটা? উপকরণ মানে হলো বড় জিনিস। বলো কয়েকটা শব্দ মিলে কি সৃষ্টি হয়? জাস্ট জাস্ট ডেফিনেশন, আর কিচ্ছু না। কয়েকটা শব্দ মিলে কি সৃষ্টি হয়? শব্দ মিলে বাক্য সৃষ্টি হয় না? তাহলে শব্দের চেয়ে বড় জিনিস কি হচ্ছে? শব্দের চেয়ে বড় জিনিস হচ্ছে বাক্য। তাহলে শব্দের উপকরণ কি হবে? শব্দের উপকরণ হবে হলো বাক্য। জাস্ট ভাই ডেফিনেশন, ডেফিনেশনের বাইরে কিচ্ছু না। তুমি নর্মালি যখন জিগাবে শব্দ উপাদান উপকরণ কি, বাক্যের উপাদান উপকরণ কি, ধ্বনির উপাদান উপকরণ কি, বর্ণের উপাদান উপকরণ কি, তুমি ভাই জাস্ট সংজ্ঞার মধ্যে থাকবা, কোনো প্যানিক খাওয়া লাগবে না, জাস্ট সংজ্ঞা। আসো শব্দের ক্ষেত্রে তোমাকে বললাম, এবার আমরা একটু বলি যে ধ্বনির ক্ষেত্রে, ঠিক আছে? বলো ধ্বনির উপাদান কোনটি? বলো ধ্বনির উপাদান কোনটি? উপাদান মানে ছোট জিনিস। ধ্বনির চেয়ে কি আর কোনো ছোট জিনিস আছে? ধ্বনির চেয়ে কোনো ছোট জিনিস আছে? নাই তো। তাহলে ধ্বনির উপাদান কি আছে? ধ্বনির চেয়ে কিছু আছে? এই তো সবচেয়ে ছোট। না ভাই, ধ্বনির উপাদান ইশারা না। ইশারা আলাদা কনসেপ্ট আর সাউন্ড আলাদা কনসেপ্ট। ইশারা মানে হলো একটা বোবা, আর ধ্বনি মানে হলো সে কথা বলতে পারে। তো দুটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট। ইশারার সাথে ইশারা হলো একটা চ্যাপ্টার, আর এই সাউন্ড হলো আরেকটা চ্যাপ্টার, বুঝছেন? তাহলে ধ্বনির যখন আপনাকে বলবে যে, একজন আন্দাজে বলে দিছি ধ্বনির উপাদান রূপ, কে বলছে? মুখস্থ করে আসছেন সেজন্য বলছেন? মুখস্থ বিদ্যা বাদ দিয়ে আমি যেমনি শিখেছি এটা বলেন। বলেন ধ্বনির চেয়ে ছোট কিছু আছে? ছোট কিছু আছে আপনি দেখছিলেন? নাকি সর্বপ্রথম মানুষ ধ্বনি সৃষ্টি করছে? মানুষ তার বাকযন্ত্রের মাধ্যমে সর্বপ্রথম ধ্বনি সৃষ্টি করছে ভাই। ধ্বনির চেয়ে ছোট কিছু নাই। তাহলে ধ্বনির চেয়ে শুধু ছোট কিছু নাই, তাহলে ধ্বনির কি উপাদান আছে? ধ্বনির উপাদান নাই। তাহলে ধ্বনির ক্ষেত্রে কি হবে?
ধ্বনির ক্ষেত্রে উপাদান কি আছে? নাই ভাই, ধ্বনির ছোট কিছু নাই তো। উপকরণ কি হবে বলো? উপকরণ সংজ্ঞা দাও, বলো। ধ্বনিতে কিসের সৃষ্টি হয়? সংজ্ঞা দে, অ্যান্সার। ধ্বনিতে কিসের সৃষ্টি হয়? ধ্বনির উপকরণ জিজ্ঞাসা করছে। উপকরণ মানে কি? বড় জিনিস। ধ্বনির সাহায্যে কিসের সৃষ্টি হয়? ধ্বনির সাহায্যে লেটারের সৃষ্টি হয়। ভাই কোন পৃথিবীতে আছি? হাই হাই, সংজ্ঞাতে কাজ করতে হবে ভাই। সংজ্ঞা, ধ্বনি আর লেটার ইকুইভ্যালেন্ট, দুটো সেম জিনিস। আমি আপনাকে একটা বেসিক কথা বলছি যে ভাই তুমি জাস্ট সংজ্ঞার দিকে তাকাও, যখন এগুলো সলভ করবে সংজ্ঞা ছাড়া আর কিছু না। শব্দের সংজ্ঞা কি ছিল? শব্দ কি দ্বারা সৃষ্টি হয়? শব্দ ছোট কি? শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? শব্দ বর্ণ দিয়ে সৃষ্টি হয়। তাই সাউন্ড লেটার দুটো অ্যান্সার হওয়া সত্ত্বেও সংজ্ঞার মধ্যে দুটো লেটার আছে, তাই আমি লেটার টিক মারছি। বলো শব্দ কয়েকটা শব্দ মিলে বড় কি সৃষ্টি হয়? সংজ্ঞা কি ছিল? শব্দ মিলে কি সৃষ্টি হয়? শব্দ মিলে বাক্য সৃষ্টি হয়। তাই শব্দের উপকরণ কি বলছিলাম? বাক্য বলছিলাম। ডেফিনেশনে আসো। ধ্বনিতে ছোট কিছু আছে? নাই। ধ্বনিতে কি সৃষ্টি হয়? ডেফিনেশন। ধ্বনিতে কি সৃষ্টি হয়? ধ্বনিতে বড় জিনিস কি? ধ্বনিতে শব্দ সৃষ্টি হয়। তাহলে ধ্বনির উপকরণকে আমি কি বলবো এখানে? শব্দ বলবো। জাস্ট ডেফিনেশন, ইউ হ্যাভ টু ফলো দ্য ডেফিনেশন। আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো যে এই যে এখানে আবার সবাই ভুল করছি, যে ধ্বনির কি জিজ্ঞাসা করছি? ধ্বনির উপকরণ জিজ্ঞাসা করছে। পোলাপান বলে বাক্য। ভাই এতক্ষণ ধরে আমি এটা শিখাইলাম, আমি কি শিখাইলাম? আমি বললাম যে ভাই দেখো, যখন তোমার ভাষার ক্ষেত্রে বলতেছে ভাষার সবচেয়ে ছোট জিনিস কি? ধ্বনি। ভাষার সবচেয়ে বড় জিনিস কি? বাক্য। ইটস ওকে, ঠিক আছে ভাষার ক্ষেত্রে। বাট আমি যখন তোমাকে শব্দের ক্ষেত্রে বলতেছি, বাক্যর ক্ষেত্রে বলতেছি, ধ্বনির ক্ষেত্রে বলতেছি, তখন বারবার করে চিল্লাই বলতেছি ভাই সংজ্ঞা কি? সংজ্ঞার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো, জাস্ট সংজ্ঞার মধ্যে। আমি আবার রিপিট করতেছি, ধ্বনিতে কিসের সৃষ্টি হয়? ধ্বনির চেয়ে বড় জিনিস কি? ধ্বনিতে কিসের সৃষ্টি হয়? শব্দের সৃষ্টি হয়। তাহলে ধ্বনির উপকরণ কি হবে? শব্দ হবে। ধ্বনির চেয়ে ছোট কোনো জিনিস আছে? নাই। তাহলে ধ্বনির উপাদান নাই। শেষ। আসো বর্ণের ক্ষেত্রে আসো, বলো বর্ণের চেয়ে ছোট জিনিস কি? তুমি যদি বলো ভাই বর্ণের চেয়ে ছোট জিনিস ধ্বনি, তাহলে তো এখানে মহা মারামারি হয়ে যাবে। কেন? ধ্বনি আর বর্ণ ইকুইভ্যালেন্ট ভাই, একটা মৌখিক রূপ, একটা লিখিত রূপ। অ্যারো চিহ্ন দিছি, স্ল্যাশ চিহ্ন দিছি, যে এই দুটো সেম জিনিস ভাই, একটা মৌখিক রূপ, একটা লিখিত রূপ। বলো বর্ণের চেয়ে ছোট কিছু আছে? এই দুটো তো সেম। ধ্বনি হলো মৌখিক আর বর্ণ হলো লিখিত, দুটো সেম না? তো বর্ণের চেয়ে ছোট কিছু আছে? নাই তো। বর্ণই সবচেয়ে ছোট, লিখিতর মধ্যে বর্ণই সবচেয়ে ছোট। তো বর্ণের যেহেতু ছোট কোনো কিছু নাই, তাই আমি বলতেছি ভাই বর্ণের আমাদের উপাদান কি? উপাদান নাই। এবার বলতেছি বলতো বর্ণের উপকরণ কি? তুমি ভাই জাস্ট সংজ্ঞার মধ্যে থাকো প্লিজ। বর্ণতে কিসের সৃষ্টি হয়? বর্ণতে কিসের সৃষ্টি হয়? বর্ণতে শব্দের সৃষ্টি হয়। তাহলে বর্ণের উপকরণ কি হবে? বর্ণের উপকরণ হবে হলো শব্দ। কাহিনী শেষ। জাস্ট ফর সংজ্ঞা, আর কিচ্ছু না। সংজ্ঞা। আসো শব্দের ক্ষেত্রে আসো। শব্দের উপকরণ কোনটা? উপকরণ মানে বড় জিনিস। শব্দ দিয়ে কি সৃষ্টি হয়? বাক্য। অ্যান্সার হবে কি? বাক্য। শব্দের উপাদান কি? শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? শব্দ সৃষ্টি হয় হলো সাউন্ড আর লেটার দিয়ে। দুটাই অ্যান্সার। বলো সংজ্ঞা কি? কয়েকটা লেটার মিলে যা সৃষ্টি হয় সেটাই শব্দ। তাহলে এখন আমি কোনটা টিক মারি? আমি তখন টিক মারি হলো লেটার, অর্থাৎ বর্ণ। এবার আমি বাক্যের ক্ষেত্রে আসি। চলো বলো, আমি যদি জিজ্ঞাসা করি ভাইয়া বাক্যের উপাদান কোনটা? বাক্যের উপাদান কোনটা মানে কি? বাক্য কি দিয়ে সৃষ্টি হয়? বাক্যের চেয়ে ছোট জিনিস কি? বাক্যের উপাদান মানে কি? বাক্যের চেয়ে ছোট জিনিস কি? বাক্য কি দিয়ে সৃষ্টি হয়? অ্যান্সার কি হবে? বাক্য শব্দ দিয়ে সৃষ্টি হয় রে ভাই। তাহলে এখানে শব্দ হয়ে যাবে। আমি যদি বলি বলো তো বাক্যের উপকরণ কি? প্যাসেজ নামে কোন টার্ম যেহেতু বাংলা ব্যাকরণের মধ্যে নাই, এটা তোমাকে বোঝানোর সাপেক্ষে ইউজ করা হয়েছে, তাই আমরা বলতেছি যে বাক্যের উপকরণ নাই। বাক্যের চেয়ে বড় আর কোনো কিছু নাই, বাক্যই সবচেয়ে বড়। দ্যাটস দ্য থিম। এছাড়া কোনো কিছু না। বাক্যের উপকরণ কি? উপকরণ মানে বড় জিনিস। বাক্যের চেয়ে বড় কোনো জিনিস আছে? নাই ভাই। সেই জন্য আমরা লিখছিলাম যে বাক্যের উপকরণ নাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি হয়তো এভাবে ভাবতে পারো ভাইয়া বাক্যের উপাদান যে বললেন, শব্দ কেন বললেন? বাক্যের উপাদান তো দেখেন আরো ছোট, বর্ণও হতে পারতো, ধ্বনিও হইতে পারতো। তো এই জিনিসকে আবার বলতে হবে আমার? আমি না বললাম তুমি সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ থাকবা? ফর দ্য ডেফিনেশন, সংজ্ঞা অনুসারে সবকিছু চলতেছে। বেসিকটা বুঝো ভাই। সংজ্ঞা কি? বাক্য কি দিয়ে সৃষ্টি হয়? বাক্য সৃষ্টি হয় শব্দ দিয়া। তাহলে বাক্যের ছোট জিনিস কি? শব্দ। বাক্যের চেয়ে বড় কোনো জিনিস আছে? না, বাক্যই সবচেয়ে বড়। বাক্যের বড় কোনো জিনিস নাই। তাহলে বাক্যের উপকরণ নাই। শেষ। এবার আসো, এবার আমরা আসতেছি হলো শব্দ। বলো শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? শব্দের ছোট জিনিস কি? শব্দের ছোট জিনিস হলো তোমার ধ্বনি বা বর্ণ। ধ্বনি হলো মৌখিক, বর্ণ হলে লৌকিক। দুটাই কারেক্ট। কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? সংজ্ঞার মধ্যে কি আছে? লেটার মিলে শব্দের সৃষ্টি হয়। তাহলে লেটার বেশি অ্যাপ্রোপ্রিয়েট। শেষ। শব্দের উপকরণ কোনটা? শব্দের চেয়ে বড় জিনিস কোনটা? শব্দের সংজ্ঞার মধ্যে আসো। শব্দ দিয়ে কি সৃষ্টি হয়? ওয়ান স্টেপ বড়, জাস্ট ওয়ান স্টেপ বড়। শব্দ দিয়ে কি সৃষ্টি হয়? বাক্য। তাহলে অ্যান্সার কি হবে? বাক্য। শেষ। বর্ণ। বর্ণের উপাদান কোনটা? বর্ণের চেয়ে ছোট কিছু আছে? না, বর্ণই সবচেয়ে ছোট লিখিতর মধ্যে। তাহলে বর্ণের উপাদান নাই। বর্ণের উপকরণ কি? বর্ণের চেয়ে ওয়ান স্টেপ বড় কি জিনিস? বর্ণ দিয়ে কি সৃষ্টি হয়? শব্দ। তাহলে অ্যান্সার কি হয়ে গেছে? শব্দ। ধ্বনির ক্ষেত্রে কি? ধ্বনির উপাদান কি আছে? না, ধ্বনি সবচেয়ে ছোট, এটার কোনো উপাদান নাই। ধ্বনির উপকরণ কি হবে? ধ্বনিতে কি সৃষ্টি হয়? ওয়ান স্টেপ বড় জিনিস কি?
ধ্বনি দিয়ে শব্দ সৃষ্টি হয়। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হবে হলো শব্দ। যখন তুমি ভাষার ক্ষেত্রে জিজ্ঞাসা করতেছো একটা ভাষা, ঠিক আছে, কোনো নির্দিষ্ট কেউ না একটা ভাষা, ভাষার উপাদান কোনটি মানে কি, ভাষার সবচেয়ে ছোট জিনিস কি, তখন হচ্ছে ধ্বনি। ভাষার উপকরণ কোনটা, ভাষার মধ্যে সবচেয়ে বড় জিনিস কোনটা, উত্তর হচ্ছে হলো বাক্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এভাবে তোমার এর মধ্যে কি থাকতে হবে, এর মধ্যে তোমার সীমাবদ্ধ থাকতে হবে। দ্যাটস দ্য থিং। এই জিনিসটা বোঝানোর জন্য যেন তোমার মুখস্থ করতে না হয়, সেজন্য ভাই আমি এই জিনিসটা তোমার কাছে রাখছি, না হলে এই গল্প আমি তোমার সামনে করতাম না। এবার আসো, আমি যে কথাগুলো বললাম ওই জিনিসগুলো দেখো, এখানে তোমার মুখস্থ করাবে, কিন্তু আমরা আর মুখস্থ করবো না, আমরা সব বুঝে বুঝে শেষ করবো। চলো একটু বুঝতে পারি কিনা, আসো বলো। ভাষার উপাদান কোনটা? উপাদান তো দুটাই ঠিক, উপাদান মানে কি ছোট জিনিস, তাই না? ভাষার উপাদান দুইটা, ধ্বনিও হচ্ছে, শব্দ হচ্ছে। বলো, এখানে একটা থিমটা মাথার মধ্যে রাখো না ভাই। এক নম্বরে কি ছিল? এক নম্বরে ছিল সাউন্ড অথবা লেটার। 2 নম্বরে কি ছিল? 2 নম্বর ছিল ওয়ার্ড। 3 নম্বরে কি ছিল? সেন্টেন্স, তাই না? ওকে, আসো বলো, ভাষার উপাদান কোনটা? অ্যান্সার এখানে কি দিছে? ধ্বনি, মানে এই যে এটা। আর কি দিছে? ভাষার উপাদান কোনটা? শব্দ। ওকে, শব্দও বেশি কারেক্ট। বলো, দুটো একসাথে থাকলে কোনটা টিক মারবা? উপাদান, ধ্বনি, শব্দ একসাথে আছে, কোনটা টিক মারবা? ভাষার উপাদান ধ্বনিও আছে, শব্দ আছে। ভাষার সবচেয়ে ছোট জিনিস কি? ভাষার সবচেয়ে ছোট জিনিস হলো ধ্বনি। তাই এখানে আমি কি বলতেছি, তাই এখানে আমি অ্যান্সার বলবো চোখ বন্ধ করে, উত্তর দুটো একসাথে থাকলে আমি ধ্বনিটা টিক মারবো, কাহিনী শেষ, ক্লোজ। এবার আসো, উপাদানের পরিবর্তে সিনোনিম ইউজ করছে ক্ষুদ্রতম অংশ। বলো, ভাষার ক্ষুদ্রতম অংশ কোনটা হয়? ধ্বনি হয়, শব্দ হয়। যে ধ্বনি শব্দ দুটাই কারেক্ট, কোনটা ঠিক মারবা, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? সবচেয়ে ছোট কোনটা? ভাষার সবচেয়ে ছোট কোনটা? ধ্বনি। অ্যান্সার হলো ধ্বনি, কাহিনী শেষ। ভাষার মূল উপকরণ কোনটা? ওকে, উপকরণ বলছে, উপকরণ মানে বড় জিনিস, ঠিক আছে, উপকরণ মানে বড় জিনিস। তাহলে ভাষার সবচেয়ে বড় জিনিস কোনটা? বাক্য। এবার আসো আবার, ভাষার মূল উপকরণ কোনটা? এখানে বলছে মৌলিক শব্দ। বাক্যের নিচের অংশকে কি বলি? বাক্যের নিচের অংশকে আমরা বলি শব্দ। এই শব্দ আর মৌলিক শব্দ মোটামুটি সেম জাতের জিনিস। এখন যদি দুটাই অপশন একসাথে থাকে যে ভাষার মূল উপকরণ কোনটা, বলো, এই মৌলিক শব্দ আর বাক্য, এই দুটোর মধ্যে বড়, সবচেয়ে বড় কোনটা? কোনটা বড়? বাক্য বেশি বড় না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? বাক্য। তখন আর মৌলিক শব্দ হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এতটাই ভাই, এতটাই পানির মতো সহজ। আমি জানি না তুমি এগুলো মুখস্থ কেন করছো, এটা আমি জীবনেও আমার মাথার মধ্যে মুখস্থ হয়নি, তাই এটা আমি নিজে বানাইছি। এই স্ট্রাকচার তুমি অন্য কোনো স্যারের কাছে পাবো না। দ্যাটস দ্য থিং। মৌলিক শব্দ বুঝেন নাই? মৌলিক শব্দ মানে হলো যে যেই শব্দ আর ভাঙা যায় না, সেটাকে মৌলিক শব্দ বলে। যাহা শব্দ তাহাই মৌলিক শব্দ, সেম জিনিস আপনাকে আর কি রিপিট করছি। কোন শব্দ ভাঙা যায় না মানে? প্রপোজ দিতে সময় কি দিয়ে প্রপোজ করা হয়? গোলাপ দিয়ে প্রপোজ করা হয়, ঠিক আছে? গোলাপ একটা শব্দ। এই শব্দকে যদি আপনি ভাঙেন, এই শব্দের মিনিং নষ্ট হয়ে যাবে। এই শব্দকে আপনি আর কোনোভাবেই ছোট করতে পারবেন না। এটা একদম ইউনিক, সবচেয়ে ছোট একটা রূপ। গোলাপ আপনি যেখানেই ভাঙেন না কেন, গো ধো ক্লাব যাই সাই করেন, মিনিং ভাই নষ্ট হয়ে যাবে। এইগুলোকে আমরা কি বলি? মৌলিক শব্দ। যেই শব্দকে আর ভাঙা যায় না, অর্থাৎ ভাঙা যায় না মানে কি, যেই শব্দকে ভাঙলে তার মিনিং নষ্ট হয়ে যায়, মিনিং এর ঠিক থাকে না, এটাই সর্বোচ্চ ছোট রূপ, তাকে মৌলিক শব্দ বলা হয়। বুঝতে পারছেন? দ্যাটস দ্য কনসেপ্ট। এই হলো আপনার গোলাপ, এটাকে আমরা কি বলতেছিল? মৌলিক শব্দ। আপনাকে জাস্ট আপাতত বোঝানোর জন্য বলছিলাম ভাই, যাহা ওয়ার্ড সেটাই মৌলিক ওয়ার্ড। মৌলিক শব্দকে রুট ওয়ার্ড বলে, যেটা শব্দ সেটাই মৌলিক শব্দ। ক্লাসের লাস্টে আছে না মৌলিক শব্দ, সাধিত শব্দ, আপনার বিশ্লেষণ অনুসারে যেটা আমরা দেখছিলাম যে ভাঙা যায় নাকি যায় না, এর উপর ভিত্তি করে শব্দ দুই প্রকার। তো ওখানে যে এগুলো আমরা পড়বো, চিন্তা নেই, আপাতত এখন আপনি এটা যদি দেখেন তাহলেই হবে। ওকে, আচ্ছা, উপকরণ যে হইলো, এই কোশ্চেন কেন আবার আসতেছে? এই কোশ্চেনটা আসা উচিত বলেন? আমি আবার আপনাকে বুঝাই, আপনি হয়তো এখন পর্যন্ত বুঝেন না এই কনসেপ্টটা। কনসেপ্ট হইলো এমসিকিউ মানে কি, এটা আগে আপনার বুঝতে হবে। আর তার আগে আপনার চিরায়ত যে মুখস্থ বিদ্যাগুলো আছে, আগে যা শিখেছেন সেটা ভুলে যেতে হবে, না হলে দুটার মধ্যে কোলাপস করে ফেলবেন, ঠিক আছে? অপশনে দুটাই কারেক্ট, হ্যাঁ, বাক্যও কারেক্ট, মৌলিক শব্দও কারেক্ট। আপনি কোনটা ঠিক মারবেন? দ্যাটস দ্য থিং, বুঝেন? যখন দুটো অপশন একসাথে আছে তখন আপনি কোনটা ঠিক মারবেন? সবচেয়ে বড় কোনটা? বাক্য। বাক্য ঠিক মারছেন। এখন ভাই অপশনে বাক্য নাই, নাই অপশনে বাক্য। সবচেয়ে বড় অপশনের মধ্যে আসলে তোমার মৌলিক শব্দ, তুমি কি বসে থাকবা? না, তুমি ওটা ঠিক মারবা না, তুমি তো অবশ্যই এটা ঠিক মারবা, বুঝছো? সেই জন্য আমি মৌলিক শব্দ ঠিক মারছিলাম। এমসিকিউ জিনিসটা আগে বুঝতে হবে। এমসিকিউ মানে কি? এমসিকিউ মানে ভাই চারটা অপশনে কারেক্ট হইতে পারে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আমার সেটা ঠিক মারতে হবে, তাই না? দুটো একসাথে থাকলে বাক্য অ্যাপ্রোপ্রিয়েট, বাক্য ঠিক মারছে। এখন বাক্য অপশনে নাই, আমি কি হা করে বসে থাকবো? না, আমি অবশ্যই তার চেয়ে একটু মোটামুটি যেটা বেশি কারেক্ট আমি সেটা ঠিক মারবো। সেই জন্য আমি মৌলিক শব্দ ঠিক মারছিলাম। এই হলো ব্যাপার, বুঝতে পারছেন? ওকে, এবার আমরা একটু নেক্সটে আসার চেষ্টা করি। ধ্বনি। ওকে, ধ্বনি বর্ণ শুরু হয়ে গেছে। তো এই জিনিসটা আপনি আবার একটু কষ্ট করে লেখেন। প্রথম নম্বর কি ছিল? সাউন্ড। আর কি ছিল? লেটার। তারপর কি আছে? তারপর আছে হলো ওয়ার্ড। তারপর আছে হলো সেন্টেন্স।
এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাই তো? ওকে ফাইন, চলো শুরু করি। কি বলছে? ভাষার উপাদান কোনটা? ভাষার উপাদান মানে কি? উপাদান মানে সবচেয়ে ছোট জিনিস। সবচেয়ে ছোট জিনিস মানে কি? সবচেয়ে ছোট কোনটা আছে এর মধ্যে? এর মধ্যে আছে হলো সাউন্ড। তাই ভাষার উপাদান কি হয়েছে? সাউন্ড। উপাদানের সিনোনিম কি? ক্ষুদ্রতম অংশ। অ্যান্সার কি? সাউন্ড। শব্দের উপাদান কি? শব্দের উপাদান মানে কি? শব্দের সংজ্ঞার মধ্যে চলে আসো। শব্দের সংজ্ঞা কি? শব্দের সংজ্ঞা হলো যে শব্দের চেয়ে ওয়ান স্টেপ ছোট জিনিস। শব্দের চেয়ে ওয়ান স্টেপ ছোট ছোট কি আছে? লেটার হয়, সাউন্ড হয়। আমি এখানে কি বলছি? সাউন্ড বলছি। মাশাআল্লাহ। শব্দের ক্ষুদ্রতম অংশ কি? ক্ষুদ্রতম অংশ মানে ছোট জিনিস। শব্দ ভাঙলে কি হয়? শব্দ ভাঙলে ধ্বনি হয়। আমি অ্যান্সার টিক মারছি হলো ধ্বনি। কাহিনী শেষ। এবার আসো এখানে একটু দেখার চেষ্টা করি। এবার আমাদের এটা তো শেষ, শব্দের কাহিনী শেষ। এবার আমাদের কিসের কথা বলতেছে? এবার আমাদের বর্ণের কথা বলতেছে। ঠিক আছে, বর্ণের উপাদান কোনটা? উপাদান মানে কি? ছোট জিনিস। বর্ণের চেয়ে বর্ণ মানে লেটার, লেটারের চেয়ে কি আর কোনো ছোট জিনিস আছে? আছে আছে? নাই। উপাদান মানে ক্ষুদ্রতম অংশ, তার মানে উত্তর হলো নাই। তারপর শব্দের উপাদান কোনটা? উপাদান মানে শব্দের চেয়ে ছোট জিনিস। বলো, শব্দ, শব্দ ভাঙলে কি পাওয়া যায়? শব্দ ভাঙলে আমাদের সাউন্ডও পাওয়া যায়, লেটারও পাওয়া যায়। তাহলে এখানে শব্দের উপাদান কি বলছে? বর্ণ। এখানে শব্দের উপাদান কি বলছিল? ধ্বনি। এখন তুমি নির্বাচন করো যে কোনটা কারে। শব্দের ক্ষুদ্রতম অংশ কি? ওই ক্ষুদ্রতম অংশ মানে উপাদান। কি বলছে এখানে? বর্ণ। বুঝতে পারছো? বর্ণের উপকরণ কি? বর্ণের উপকরণ মানে কি? বর্ণের চেয়ে ওয়ান স্টেপ বড়। বর্ণ দিয়ে কি সৃষ্টি হয়? শব্দ। তাহলে অ্যান্সার হয়েছে হলো শব্দ। এখন তোমার কাছে আমার কোশ্চেন, এতক্ষণ ধরে যেটা শিখাইলাম, বলতো, তোমাকে জিজ্ঞাসা করেছে শব্দের উপাদান ধ্বনিও হয় আবার বর্ণও হয়, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? শব্দের উপাদান ধ্বনিও হচ্ছে, বর্ণও হচ্ছে, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? সংজ্ঞার মধ্যে চলে আসো। শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? বর্ণ দিয়ে সৃষ্টি হয়। তাহলে শব্দের উপাদান যদি তোমার ধ্বনি বর্ণ দুটাই হয়, জাস্ট ইউ হ্যাভ টু গো ফর ডেফিনেশন। ডেফিনেশন কি? শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? শব্দ কি লেটার দিয়ে সৃষ্টি হয় নাকি সাউন্ড, আপনার কি বলে আর কি, ধ্বনি দিয়ে সৃষ্টি হয়? শব্দ কোনটা দিয়ে সৃষ্টি হয়? লেটার দিয়ে সৃষ্টি হয় ভাই। সংজ্ঞার মধ্যে লিখে দিয়ে আসছি। শব্দ কি দিয়ে সৃষ্টি হচ্ছে? লেটার দিয়ে সৃষ্টি হচ্ছে। সংজ্ঞার মধ্যে একটু আগে লিখে দিয়ে আসছি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লেটার। দুটো অপশনে থাকলে অ্যান্সার হয়ে যাবে হলো লেটার। আপনি ভাবতে পারেন ভাইয়া প্যাস লাগতেছে, বিশ্বাস করেন প্যাস লাগতেছে না, আপনি প্যাস লাগাচ্ছেন। ঠিক আছে, প্যাস লাগতেছে না এখানে কারো, আপনি নিজের ইচ্ছায় প্যাস লাগাচ্ছেন। কিভাবে প্যাস লাগাচ্ছেন? বর্ণের উপকরণ, আল্লাহ কি কঠিন একটা জিনিস, এভাবে তো প্যাস লাগবে। উপকরণ মানে কি? উপকরণ মানে হলো বড় জিনিস। বর্ণের উপকরণ মানে কি? বর্ণের সংজ্ঞা, বর্ণ দ্বারা কি সৃষ্টি হয় সেটাকে আসলে বলে হলো বর্ণের উপকরণ। ঠিক আছে, শব্দের শব্দের উপাদান মানে কি? শব্দের উপাদান মানে কি? উপাদান মানে শব্দের ছোট জিনিস। তাহলে শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? শব্দের চেয়ে ওয়ান স্টেপ ছোট জিনিস। সংজ্ঞার মধ্যে আসো। শব্দ কি দিয়ে সৃষ্টি হয়? বর্ণ দিয়ে সৃষ্টি হয়। অ্যান্সার হলো শেষ, বর্ণ। বর্ণের উপাদান করতে, আল্লাহ বর্ণের উপাদান পারি না তো। বর্ণ উপাদান মানে হলো ছোট জিনিস। বর্ণ সবচেয়ে ছোট, এটা ছোট আর কিছু আছে? নাই। উত্তর হয়েছে নাই। তুমি এভাবে চিন্তা করবা। তুমি যদি এখন তোমার থিঙ্কিং পেঁচাই ফেলো, ভাইয়া আমি তো এটা পড়ছিলাম, এটা কেন মিলতেছে না, তাহলে তো ভাই ঝামেলা। যে কোনো একদিকে থাকতে হবে। তো তুমি আমার মতো করে ভাবো, শব্দের ক্ষুদ্রতম অংশ কি? আল্লাহ বুঝি না তো। ক্ষুদ্রতম অংশ মানে হলো সবচেয়ে ছোট জিনিস। শব্দের ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম অংশ মানে কি বলা হয়? উপাদান বলা হয়। শব্দের উপাদান জিজ্ঞাসা করছে, তাহলে শব্দ কি দ্বারা সৃষ্টি হয়? শব্দ সৃষ্টি হয় হলো বর্ণ দ্বারা। এখন অপশনে বর্ণ নাই, আমি হা করে বসে থাকবো? থাকবো না তো। ধ্বনি দিয়েও তো আমার শব্দ সৃষ্টি হতে পারে। এই যে আমি বিভিন্ন সাউন্ড করতেছি, সাউন্ডে শব্দ সৃষ্টি হচ্ছে না? হতেই পারে। এই হলো ব্যাপার। তারপর আমি তোমাকে লাস্টে যে জিজ্ঞাসা করছিলাম, বলতো তাহলে ধ্বনি অপশন আছে, বর্ণ আছে, কোনটা ঠিক মারবা? তুমি বলছিলে ভাইয়া আপনি সংজ্ঞা বলেন তো। সংজ্ঞার মধ্যে বললাম যে শব্দ কি দিয়ে সৃষ্টি হয়, বলে যে লেটার দিয়ে সৃষ্টি হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে লেটার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এতটাই, এর বাইরে কোনো কিছু না। ঠিক আছে, তোমাকে বলে যে ভাষার উপাদান কোনটা? ভাইয়া আমি তো পারি না ভাই, উপাদান মানে কি বলতো? উপাদান মানে হলো ছোট জিনিস। ভাষার সবচেয়ে ছোট জিনিস কি? ধ্বনি। তাই অ্যান্সার হয়ে গেছে ধ্বনি। মানে এটা না বুঝার কি আছে, একদম সহজ একটা কনসেপ্ট না? এই হলো আমাদের আর কি ব্যাপার। এখন এটা আপনি রুলস বানাইন না যে উপাদান থেকে ছোট থেকে বড় জিনিস যাবে, উপকরণ থেকে বড় থেকে ছোট জিনিস যাবে। এটা প্যারা, এটা আরো বেশি প্যাস লাগবে। আপনি জাস্ট কমন সেন্স দিয়ে ভাবেন, উপাদান মানে ছোট, উপকরণ মানে বড়। শব্দের উপাদান মানে হলো শব্দের চেয়ে ওয়ান স্টেপ ছোট কি আছে। শব্দের উপকরণ মানে হলো শব্দের চেয়ে ওয়ান স্টেপ বড় কি আছে। শেষ। এর চেয়ে আর আর সহজ কোনো কিছু হইতে পারে না ভাই। এটাতে যত সংজ্ঞা বানাবেন, যত পেঁচাবেন, তত কঠিন লাগবে। আপনি আমার মতো করে শিখেন, জীবনেও কঠিন লাগবে না। এটা কিন্তু আমি নিজে বানাইছি, এটা কোনো বইয়ে নাই, কোথাও নাই। আপনি এক জায়গায় যদি দেখাতে পারেন, আপনি যা বলবেন তাই হবে। এটা আমার নিজের বানানো। আচ্ছা ঠিক আছে, নেক্সটে আসেন। ওকে, আসেন এবার শব্দের ক্ষেত্রে আমরা কাহিনী করব। ওকে চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, কি জিজ্ঞাসা করছে? শব্দের উপাদান। ভাইয়া মাথার মধ্যে প্যাচ লাগিয়েছে, প্যাচ লাগাই দিবেন। উপাদান মানে কি? ছোট জিনিস। বলতো শব্দের উপাদান, শব্দের ছোট জিনিস কি? শব্দের ছোট জিনিস কি হয়? বর্ণ হয়। আবার শব্দের উপাদান, শব্দের ছোট জিনিস কি হয়? ধ্বনিও হয়। বল কোনটা বেশি কারেক্ট? উপাদান আমাদের কি হচ্ছে? বর্ণ হচ্ছে, ধ্বনি হচ্ছে। কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট?
তো পোলাপান বলে ভাইয়া শব্দ বর্ণ দ্বারা সৃষ্টি হয়, তাহলে বর্ণ দ্বারা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো বুঝছো তো শেষ। শব্দের ক্ষুদ্রতম অংশ মানে উপাদান, উপাদান মানে ছোট জিনিস। বর্ণ হয় ধ্বনি হয়, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? বর্ণ বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ সংজ্ঞার মধ্যে বর্ণ আছে, তাই বর্ণ বেশি অ্যাপ্রোপ্রিয়েট। শেষ। আবার আসো, শব্দের উপকরণ, উপকরণ মানে ওয়ান স্টেপ বড়, শব্দের চেয়ে ওয়ান স্টেপ বড় কি ভাই? এভাবেই তো মনে রাখা যায় রে ভাই। উপাদানে 4টা লেটার আছে ভাই, উপাদান। উপকরণে 5টা লেটার আছে, উপকরণ 5টা লেটার। তো 5টা লেটার মানে বড়, 4টা লেটার মানে ছোট, এভাবে তো মনে রাখা যায়। তো শব্দের উপকরণ মানে শব্দের চেয়ে ওয়ান স্টেপ বড় কি আছে? বাক্য। শেষ। তারপর বলছে বর্ণের উপকরণ কি? বর্ণ দ্বারা কি সৃষ্টি হয়? শব্দ। শেষ। তারপর জিজ্ঞাসা করছে যে শব্দের অর্থযুক্ত উপাদানকে কি বলা হয়? আচ্ছা রূপ বুঝো না? আচ্ছা আমি তোমাকে বুঝাচ্ছি, দাঁড়াও। তোমাকে জিজ্ঞাসা করছে যে শব্দের অর্থযুক্ত উপাদান, তাহলে আগে কনসেপ্টটা বুঝো, শব্দের উপাদান বুঝো, তাই না? শব্দ উপাদান মানে কি? ছোট জিনিস, তাই না? তাহলে শব্দের ছোট জিনিস কি হচ্ছে, এটা তোমাকে জিজ্ঞাসা করছে, কিন্তু আবার বলছে ভাই অর্থ থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। চলো আমি একটা শব্দের কথা বলি, করতে। করতে একটা শব্দ না, বলো তো? তাই তো, ভাঙো। ভাঙলে কি হয়? করা। আরো ভাঙলে কি হয়? কর যোগ আ। আরো ভাঙলে কি হয়? কর হস্যিন্ন সাথে একটা অ। বলো, এই করতের সবচেয়ে ছোট রূপ কি? কর না? কর, কর না? এটাকে কি বলি আমরা? কি বলি এটাকে? এটাকে বলি ক্রিয়ামূল। যদি ভার্ব হয় তখন থেকে কি বলি বাবা? ক্রিয়ামূল। আর নাউনের ছোট রূপ হলে তখন থেকে কি বলি বাবা? প্রাতিপদিক। তাই তো? ওকে, তাহলে রূপের সিনোনিম কি বলো? রূপের সিনোনিম হলো ক্রিয়ামূল বা প্রাতিপদিক। ঠিক আছে, বলো। রূপের কি মিনিং আছে? ক্রিয়ামূলের কি মিনিং আছে? হ্যাঁ। করতে যা মিনিং দেয়, কর, তুই কর, এই কাজটা কর, ওই কর দ্বারা সেম মিনিং দেয়, তাই না? রুট ওয়ার্ড, এক্স্যাক্টলি। রূপ মানে হলো রুট ওয়ার্ড, বা ওই ওয়ার্ডকে সবচেয়ে ছোট অবস্থায় ভাঙা, যেই পর্যন্ত ভাঙলে মিনিং নষ্ট হয় না, সেটাকে বলা হচ্ছে রুট ওয়ার্ড। ঠিক, রূপের মিনিং হলো রুট ওয়ার্ড। ওকে, তোমাকে কি জিজ্ঞাসা করছে? শব্দের উপাদান মানে কি? শব্দের চেয়ে অবশ্যই ছোট হইতে হবে, আবার অর্থ থাকতে হবে। হাই হাই, অর্থও থাকতে হবে। ওকে, থাকলো। তো শব্দকে যদি আমি একটু ছোট করি, তখন সেখানে কি পাই? সেখানে কি পাই? রুট ওয়ার্ড পাই। রুট ওয়ার্ড মানে কি? রুট ওয়ার্ড মানে ক্রিয়ামূল বা প্রাতিপদিক, এই জিনিসটা আমরা বলে থাকি। করতে ওয়ার্ড কি বড় না? হ্যাঁ। এটা যখন কর রূপান্তরিত হইলো, এটা কি একটু ছোট হয়নি বলতো? ছোট হয়েছে। এবং করের কি একটা অর্থ নাই বলতো? জি, অর্থ আছে। তাহলে এখন কি বুঝতে পারছো শব্দের অর্থযুক্ত উপাদান রূপ কেন হইলো? এটাকে মুখস্থ করার দরকার আছে? এটা কি কমন সেন্স থেকে এই জিনিসগুলো আসতেছে না? এটা কেন আমি মুখস্থ করবো? কেন আমি মুখস্থ করবো? আমি তো বুঝলাম না, মুখস্থ কেন করবো? শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ, আল্লাহ দেখেই তো মাথা নষ্ট হয়ে যায়। শব্দের ক্ষুদ্রতম অংশ মানে শব্দ কি দিয়ে সৃষ্টি হয় রে ভাই? এটা আমাকে জিজ্ঞেস করতে হবে। দেখলাম যে আল্লাহ শ্রী আছে, শব্দ আমার বর্ণ দিয়ে সৃষ্টি হয়। আল্লাহ এখানে আবার অর্থযুক্ত বলে দিছে, বর্ণের তো অর্থ নেই, এ তো মহা ঝামেলা। তখন আমি কি করলাম? শব্দের চেয়ে ওয়ান স্টেপ ছোট কি হয়? শব্দ ভাঙলে মৌলিক শব্দ পাওয়া যায়। মৌলিক শব্দ মানে কি? মৌলিক শব্দ মানে রুট ওয়ার্ড, যেটাকে আমরা মৌলিক শব্দ বলছি সেটাই রুট ওয়ার্ড, সেটাই ক্রিয়ামূল, সেটাই প্রাতিপদিক। সেম, এগুলো মৌলিক শব্দ, অর্থাৎ যেই শব্দকে আর ছোট করে ভাঙা যায় না, বা কোনো একটা শব্দের সবচেয়ে ছোট ভাঙার যে রূপ, তাকে আমরা মৌলিক শব্দ বা রুট ওয়ার্ড বলে থাকি। এক সিম্পল অ্যাজ এভাবে জিনিসটা আর কি কাজ করে। একজন কি লিখছে যে শব্দের আমি বুঝতে পারিনি, উপযুক্ত উপকরণ বুঝি নাই, শব্দের উত্তরযুক্ত না কি জানি লিখছেন, আমি আসলে বুঝতে পারি নাই, সরি, আমি লেখাটা ধরতে পারি নাই। হ্যাঁ, আপনি এখানে যতটুকু আছে অর্থযুক্ত লিখছেন না কি লিখছেন আমি আসলে বুঝি নাই। অর্থযুক্ত লিখছেন। শব্দের ও আচ্ছা, উপাদান আছে, আপনি জিজ্ঞাসা করছেন হলো উপকরণ, তাই না? ভাই এমন তো কোনো কিছু হয় না। ধরেন ব্যাপারটা এটা কেমন একটা হয়ে গেল না? এটা তো প্রশ্নই আসতে পারে না। আপনি যদি কোশ্চেন বুঝতেন, হয়তো আপনি একটা হাইপোথিসিস বলতে কোশ্চেন করে ফেলছেন, বাট কোশ্চেনটা আসলে হয় নাই। কেন হয় নাই জানেন? দেখেন, অর্থযুক্ত উপাদান কনসেপ্টটা কেন আসছে? কারণ শব্দর রুট ওয়ার্ড বলে একটা টার্ম আছে, বুঝছেন? শব্দের একটু ছোট আরেকটা রূপ আছে, যেটা মিনিং থাকে, সেই জন্য অর্থযুক্ত কথাটা আসছে। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই শব্দের অর্থযুক্ত উপকরণ কি হবে, তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? বলো, শব্দের চেয়ে এমন কি কোনো বড় রূপ আছে যেটা অর্থযুক্ত হয়? বাক্যের চেয়ে ছোট শব্দের চেয়ে এমন কোনো কিছু আছে? আছে? তুমি বলতে পারো ভাইয়া এটাকে আমি ফ্রেজ বলবো, শব্দগুচ্ছ বলবো। এই বুঝছি, ফ্রেজ বা শব্দগুচ্ছ বলবো, এটা কি গ্রামারের মধ্যে আছে? নাই তো। তো এই কোশ্চেন কি তাহলে এখানে আসা উচিত? আসা উচিত না। তাহলে কোশ্চেনটা হলো নন ভ্যালিড, বুঝতে পারছেন? এই আর কি ব্যাপার। ওকে, ফাইন। নেক্সটের দিকে আমরা একটু চলে আসি। এটা তো দেখলেন, চলেন নেক্সট বাক্য, তাই না? বাক্য, চলেন শুরু করি। কি বলছে? বাক্যের উপাদান। উপাদান মানে কি? ছোট জিনিস। বাক্যের যে ওয়ান স্টেপ ছোট, বাক্য কি দিয়ে সৃষ্টি হয়? শব্দ। শেষ। বাক্যের ক্ষুদ্রতম অংশ কি? বাক্য ক্ষুদ্রতম অংশ মানে বাক্যের সংজ্ঞাতে আসো, বাক্য কি দিয়ে সৃষ্টি হয়? শব্দ দিয়ে। শেষ। বাক্যের মূল মূল উপকরণ কোনটা? উপকরণ মানে কি? বড় জিনিস। বাক্যের যে বড় কিছু আছে? নাই, বাক্য নিজেই বড়। অ্যান্সার নাই। শেষ। তারপর ভাষার মূল উপকরণ কোনটা? ভাষার মূল উপকরণ মানে ভাষার সবচেয়ে বড় জিনিস কোনটা? ভাষার মধ্যে সবচেয়ে বড় হলো বাক্য। শেষ। শব্দের উপকরণ কোনটা? শব্দের উপকরণ মানে কি? শব্দ দিয়া কি সৃষ্টি হয়? শব্দের চেয়ে ওয়ান স্টেপ বড়,
শব্দ দিয়া বাক্য সৃষ্টি হয়, তাই অ্যান্সার কি হয়েছে? বাক্য। এখন আই ডোন্ট থিংক সো যে এটা মানুষ মুখস্থ কেন করে, এটা মুখস্থর কিছু না। আমি তোমাকে পুরা থিম জাস্ট বুঝায় পার করছি, একটা লাইনও আমি এখানে মুখস্থ করিনি। নেক্সট। ওকে, তুমি যে জিনিসটা মুখস্থ করছো এটা, হ্যাঁ তুমি এটা বলতে পারো যে ভাইয়া এটা আমি আগে থেকে মুখস্থ করছি, স্যার আমাকে শিখাইছে, বাট নো, এটা কিন্তু আমি তোমাকে শিখাচ্ছি না। আমি তোমাকে বলতেছি আমরা প্রায় 40 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, আমাদের 40 মিনিট পরিশ্রমের ফলাফল হলো এই শর্টকাট, ঠিক আছে? আমরা শর্টকাট থেকে বেসিক শিখতেছি না, আমরা বেসিক থেকে শর্টকাট শিখতেছি। আসো শর্টকাটটা কি বলে, এভাবে বলে বাক্য দেয়, শব্দ দেয়, বর্ণ আর ধ্বনি দেয়, ঠিক আছে, এত আর কি দিয়ে দেয়। তারপর বলে যে যখন তুমি উপাদান বলবা তখন এইদিকে যেতে হয়, যে এইদিকে যেতে হয়, এইদিকে যেতে হয়, এটা। হ্যাঁ, আর যখন তুমি উপকরণ বলবা এই যে এখান থেকে এইদিকে যেতে হয়। এখন কোন থেকে কোন দিকে যেতে হয় পরীক্ষায়, যে এটাই মনে থাকে না। আমি পরীক্ষার আগে এমনি একবার দেখছিলাম, মাথা আমার ঘুরে গেছিল, কি রে ভাই এটা কি বুঝতেছি না, ডাবল লিস্ট ডিএনএ গঠন কই থেকে আসে এগুলো, আমি এরকম বলতেছিলাম, যদি আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আর কি। যাই হোক, সো এভাবে আপনি মনে রাখতে পারেন যে বাক্যের উপাদান মানে বাক্যের চমৎকার ছোট কি শব্দ, শব্দের চমৎকার ছোট কি ধ্বনি। এই জন্য দেখবেন বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন স্যার বিভিন্ন কোনো কিছু শেখায়। একটা স্যার এসে দেখবেন যেরকম যে আপনার বলে যাবে যে আমি আমার এই কোচিং এ স্বয়ংধন্য কোচিং এ স্যার বলে গেছে, হ্যাঁ শব্দের কি আছে উপাদান, উপাদান ধ্বনি হয়, তাহলে ধ্বনি আপনি বর্ণ কেন বলতেছেন? কারণ স্যার আপনাকে ডাবল হেলিক্স গঠন 2 মিনিটে মুখস্থ পড়াই দিয়ে গেছে, স্যার আপনাকে বেসিক ব্যাখ্যাটা শিখাই দিয়ে যায়নি, যে ব্যাখ্যাটা কই থেকে আসে, কেমনে আসে। বাংলা ভাষার জন্ম বা উৎপত্তি তুমি যদি জানো তখন এটা তোমার ডাবল হেলিক্স গঠন টঠন মুখস্থ রাখতে হবে না। তুমি যদি এই গঠন থেকে এইভাবে তাকাও যে আমি এত কষ্ট করে পড়লাম, এখন এটা আমি ফলাফলটা কি আমি একটা শর্টকাট বানাবো, তাহলে এটা দেখে তুমি মজা পাবো। হ্যাঁ শর্টকাট বানাচ্ছি, ঠিক আছে, বাক্য করছে ওয়ান স্টেপ ছোট হলো শব্দ, ওকে ওকে, শব্দটা ওয়ান স্টেপ ছোট হলো বর্ণ বা ধ্বনি, ওকে ঠিক আছে। এটা আমার যদি পুরো ভাষা হয় তাহলে ভাষার সবচেয়ে বড় হলো বাক্য, আর ভাষার সবচেয়ে ছোট হলো ধ্বনি। ওকে, এভাবে তুমি নিজে একটা স্ট্রাকচার এখানে বানাইছো, তুমি এটা দেখে এখন মজা পাবা। বাট তুমি যদি এটা দেখে মুখস্থ রাখতে চাও তাহলে তোমার মাথা ঘুরবে, এই আর কি। তো এরা আর কি ডাবল হেলিক্স গঠন ছিল, চেইন কিভাবে কাজ করে আমি বুঝাই দিয়েছি। নেক্সট চলো, এরপর কি আছে? ওকে, এরপর আমরা বাংলা ভাষার মধ্যে প্রবেশ করব, মানে এগুলো শেষ করে ফেলাইছি। এখন আমাদের টেক্সট বই থেকে যে লাইনগুলো ইম্পর্টেন্ট ওইগুলো দাগায় দাগায় আমরা নেক্সটের মধ্যে প্রবেশ করবো। মানে এতক্ষণ আমাদের ক্লাসের বেসিক চলতেছিল, ইন্ট্রো পার্ট চলতেছিল, এখন থেকে ওই যে শব্দতত্ত্ব যে ক্লাসটা সেটা আমাদের শুরু হবে। উপরে যা শিখেছি ওখান থেকে তুমি একটা মার্ক কমন পাবা, এটা তুমি শিওর থাকো, পাওয়াই যে কোনো ভার্সিটিতে কমন পাওয়াই। আসো, কি জিজ্ঞাসা করছে? ধ্বনি, ধ্বনি ভাষার মূল উপাদান। ভাষার উপাদান মানে ভাষার সবচেয়ে ছোট জিনিস, ভাষার সবচেয়ে ছোট জিনিস কি? ধ্বনি। এটা কি মুখস্থ করার দরকার আছে? এই লাইনটা আমি ছোটবেলায় 10 বার মুখস্থ করছিলাম, 10 বার বলে গেছিলাম। ক্লাস 6 এ যখন ক্যাডেট কোচিং করছি, বাইরে ভাই ধ্বনি ভাষার মূল উপাদান, জিজ্ঞাসা করতে ভাষার মূল উপাদান কি? বাক্য, শেষ। আর পারি না, ভুলে গেছিলাম। কিন্তু এটা আমরা মুখস্থ করলাম না, বুঝে বুঝে বললাম। ধ্বনি, ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, বাচ্চাও জানে। ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, আমরা জানি। ধ্বনিতে এগুলো ব্যবহার করে, এগুলো আমরা জানি। দেশ কাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। ভাষার পার্থক্য কিভাবে ঘটে? দেশ থেকে দেশে ভাষা চেঞ্জ হয়, কাল সময় অতীতকাল এখন আর সেম না, পরিবেশ ভেদে। চট্টগ্রামের চাটগাঁইয়া ভাষা আর বগুড়ার ভাষা দুটো সেম না, দুই ভাষা ভাই দুই রকম। তাই বলে দেশ কাল পরিবেশ ভেদে ভাষায় পার্থক্য পরিবর্তন ঘটে। বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি মানুষের 3,500-এর বেশি ভাষা প্রচলিত আছে। ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে বাঙালির অবস্থান হলো 4র্থতম। বর্তমানে পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হলো বাংলা। এগুলো ডেটা পরীক্ষা এসে লিখে দেবা, শেষ, চার্ট পেয়ে যাবা। নেক্সট, এটা হলো পেজ নাম্বার 1। চলো পেজ নাম্বার 2 তে যাই। এবার আমরা আসবো যে পেজ নাম্বার 2। হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে, তুমি একটু চারিদিকে তাকাও। 2018 সালের বই থেকে এই জিনিসটা নেওয়া, ওকে, 19 ওল্ড এডিশন থেকে নেওয়া। মিলবে না মানে 100% মিলবে, 19 ওল্ড এডিশন থেকে এটা নেওয়া। বলেন কি? পেজ নাম্বারও লিখে দিচ্ছি, 2 নম্বর পেজে আছে, খুঁজে দেখেন, খুঁজে দেখলেই পাবেন। ওকে, এটা একটু বুঝো। বাংলা ভাষা দুটো রূপ আছে তুমি জানো, একটা হলো মৌখিক রূপ আর একটা হলো লৌকিক রূপ। কেন? ওই যে মৌখিক রূপকে তুমি বলতেছিলা সাউন্ড, আর লৌকিক রূপকে বলতেছিলা লেটার, তাই না? সাউন্ড আর লেটার, তাই তো? একটু তো বলছো নাকি? ওকে, তো এই যে সাউন্ড আর লেটার মৌখিক রূপ আর লৌকিক রূপ, মৌখিক আবার 2 প্রকার। একটাকে বলতেছে হলো আঞ্চলিক ভাষা, আর এটাকে কি বলতেছে? চলিত ভাষা। আর এটাকে কি, এই হলো 2টা মৌখিক, ঠিক আছে। লৌকিক আবার 2 প্রকার। লৌকিক হলো একটা সাধু ভাষা, আর এটা হলো চলিত ভাষা। তোমার কোশ্চেন আসতে পারে, ভাইয়া লৈখিকের আঞ্চলিক ভাষা কেন নাই? আমাকে একটু বলেন তো, বুঝলাম না তো কি ঘটলো এর মধ্যে কাহিনী। 3টা বাক্য দিয়ে লিখতে হবে, চলেন 3টা বাক্য দিয়ে লিখি। কিভাবে লিখি? আহ আচ্ছা, আমি আমি আচ্ছা ঠিক আছে, চলেন এভাবে লিখি। 1 নাম্বার 1, 1 নাম্বার হলো যে আমি বাড়িতে যাব, ঠিক আছে। 2 নাম্বার হলো আহ
আমি বাসায় যাব। 3 নম্বর হলো যে বগুড়ার ভাষা, আমি বাড়িত জামু। ঠিক আছে, এটা হলো আমাদের বগুড়ার ভাষা। আমি বাড়ির জামু, এটা হলো বগুড়ার ভাষা। বগুড়ার ভাষার মধ্যে কোনো রকম একটা টান আছে, ঐতিহ্য আছে। যাই হোক, এই যে 3টা জিনিস, এখন আপনি বলেন তো এটা কার মধ্যে ছিল? এই যে আমি বাড়ির জামু, এটা কার মধ্যে? এটা হলো আপনার আঞ্চলিক ভাষা। এটা আমার আঞ্চলিক সেম একটা জিনিস, এটা আঞ্চলিক রূপ। ঠিক আছে, এই জিনিসটা যখন আমি একটু শুদ্ধ ভাষায় সবাইকে বোঝানোর উদ্দেশ্যে বলতে চাই, তখন আমি সুন্দর করে কি বলি? আমি বাসায় যাব। ঠিক আছে, এটা আমি নর্মালি বলি যে আমি বাসায় যাব। এটাকে আমরা কি বলতেছি? এটা হলো আমাদের চলিত রূপ। চলিত, যে এটা আমার 64 জেলার মানুষের মধ্যে সবাই এটা বুঝতে পারবে, এটাকে আমি চলিত রূপ বলতেছি। ঠিক আছে, আর আমি বাড়ির যাবো, এটা আমার বগুড়ার মানুষেরা অন্য কেউ বুঝতে পারবে না। যেমন চট্টগ্রামের চাটগাঁয়া ভাষা আমি বুঝি না, ওই যে চাটগাঁয়া ভাষাটা বুঝতেছেন, এটাকে আমরা কি বলতেছি? আঞ্চলিক ভাষা বলতেছি। ঠিক আছে, তো তারা যখন আমার সাথে নর্মালি কথা বলে, সুন্দরভাবে চলিত ভাষায় কথা বলে, তখন আমি সেই কথাটা আবার বুঝতে পারি। বুঝছেন? ওটা হলো চলিত। আর সাধু কি? সাধু হলো বই, বইয়ের ভাষায়। যখন আপনি বই একটা সংস্করণ করবেন, সংস্কৃত ভাষায় সংস্করণ করবেন, তখন তাকে আমরা সাধু ভাষা বলি। তো এখান থেকে বলা হয় যে চলিত দুটার মধ্যে আছে। চলিত আপনার লিখিত রূপের মধ্যেও আছে, আবার মৌখিক রূপের মধ্যেও আছে। চলিত দুটার মধ্যে আছে। ঠিক আছে, এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোন সৃজনশীল প্রশ্ন লেখেন, যেগুলো দামি পরীক্ষা বা বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষা, সেখানে লেখে যে আঞ্চলিক ভাষার মিশ্রণ কোনোভাবেই কাম্য নয়। কেন আঞ্চলিক ভাষার মিশ্রণ কাম্য নয়? আমি আমার বগুড়ার ভাষায় আপনার একটা প্যারাগ্রাফ লিখে দিলাম, আমি বাড়ির যেমন এই সেই আলু তো আলু, অক্কে দিয়ে আলু, অনেক কথাবার্তা বললাম। এখন চাটগাঁয়া মানে চট্টগ্রামের মানুষ চাটগাঁয়া ভাষায় একটা কবিতা লিখলো, ওটা ওটা আবার ধরেন খাতাটা বললো বগুড়ার মানুষের কাছে, আর বগুড়ার মানুষের খাতা বললো চট্টগ্রামের মানুষের কাছে, কেউ কিছু বুঝতে পারবে? কোনো লাভ আছে? বুঝতে পারবে না। তো তো ওই জন্য বলতেছে যে ভাই দেখো, এই যে আঞ্চলিক ভাষা, এটা একটা উপভাষা। ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে বা রিজিয়নের মধ্যে মানুষ যে ভাষায় কথা বলে তাকে ভাই আঞ্চলিক ভাষা বলে। এই আঞ্চলিকের কখনো লৈখিক রূপ সম্ভব না। কেন লৈখিক রূপ সম্ভব না? তুমি আঞ্চলিক ভাষায় চট্টগ্রামে একটা কথা লিখছো, সেটা চাঁদপুরে গেলে তারা আর বুঝবে না, এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে না? তাই বলে যে আঞ্চলিক ভাষা শুধুমাত্র মৌখিক হয়, এটা কখনো লৌকিক রূপ ভাই সম্ভব না। এটা হলে ঝামেলা হয়ে যায়, এই জিনিসটা আর কি বুঝাই। ওকে, আর চলিত এমন একটা বিশুদ্ধ রূপ যে বগুড়ার মানুষ বগুড়ার ভাষায় হর হর করে কথা বলতেছে, বগুড়ার অঞ্চলের মানুষজন বুঝতেছে। যখন আমি বগুড়া থেকে চট্টগ্রামে আসলাম, তখন আমি কি করলাম? এমন একটা ইউনিক একটা রূপ ব্যবহার করলাম, চলিত একটা রূপ ব্যবহার করলাম, যেটা পুরা বাংলাদেশের মানুষ জানে। ঠিক আছে, এই হলো চলিত। চট্টগ্রামের মানুষেরা নর্মালি কথা বলার টাইমে আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, যখন তারা আমার সাথে কমিউনিকেট করতেছে, আমি তো ভাই ওদের ভাষা বুঝি না, তখন সে চলিত ভাষায় কথা বলতেছে। তাই এই চলিতটা দুটার মধ্যেই থাকে। এই চলিত লৌকিক রূপ হয়, এই চলিতর মৌখিক রূপ হয়। আমরা নর্মালি যখন পরীক্ষা দিই, পরীক্ষায় আমরা এই চলিত রূপটা লিখি। কারণ কি? এই চলিত রূপ 64 জেলার মানুষ জানে, তো এটা লিখলে অন্য কোনো স্যার আমার কথাটা বুঝতে পারবে। অথবা আমরা সাধু ভাষায় লিখি, কারণ সাধু ভাষা তো বইয়ের ভাষা বা লিখিত ভাষা। সাধু ভাষায় মানুষ কখনো কথা বলে না, এটা শুধুমাত্র লিখার ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই হলো কনসেপ্ট। এই জন্য লেখার ক্ষেত্রে আপনি শুধু সাধু বা চলিত ব্যবহার করতে পারবেন, লেখার ক্ষেত্রে কখনো আপনি আঞ্চলিক ব্যবহার করতে পারবেন না। ইনকেস ঝামেলা হয়ে যাবে, রিজিয়নে মারামারি বা সংঘর্ষ রেখে যাবে। ঠিক আছে, এই আর কি ব্যাপার। এই হলো তোমাদের উপভাষার কাহিনী। এটা বোঝানোর কারণ কি? এই যে এখানে বোঝানোর কারণ দেখো, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। বগুড়ার মানুষ বগুড়ার ভাষায় কথা বলবে, স্বাভাবিক। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। এগুলোকে কি বলতেছে? আঞ্চলিক কথ্য ভাষা, মানে অঞ্চল ভেদে নিজেরা যে ভাষা সৃষ্টি করছে সেটার কথা বলতেছে। পৃথিবীতে সব ভাষারই উপভাষা আছে, সত্যি কথা। বাংলা ভাষায় কয়টা উপভাষা বলতো? বাংলা ভাষার 64 জেলার মানুষের 64টা উপভাষা আছে, আছে না? আছে। 64 জেলার মানুষ 64 রকম ভাবে কথা বলে। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতির সমন্বয়ে সৃষ্টজনদের ব্যবহৃত এই ভাষার নাম হলো আদর্শ চলিত ভাষা। ঠিক আছে, তো বলতেছে যে 64টা যে জেলা আছে, 64টা যে ভাষা আছে, ওই 64 রকম ভাষাকে মিক্স করে একটা রূপ বানানো হয়, ওই রূপের নাম হলো চলিত রূপ। বুঝছো? এবং ওই যে 64 জেলার মানুষের ভাষাকে মিক্স করে একটা রূপ বানানো হয়েছে, এটাকে চলিত রূপ বলা হয়। এবং এটাই সার্বজনীন স্বীকৃত আদর্শ চলিত রূপ, মানে এটা সবাই ব্যবহার করে থাকে। একটা মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, দুই রকম ভাষার প্রত্যেকে জানে। আমি যে ভাষায় কথা বলতেছি চলিত, আর এটা হলো আমার আঞ্চলিক ভাষা, আমার বগুড়ার যে ভাষা। রাইট, এই দুই রকম ভাষা নর্মালি একটা মানুষ জানে কোন একটা নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে আর কি। এই আর কি ব্যাপার। আপনি ইংলিশের ক্ষেত্রে দেখবেন যে একটা সে নর্মাল ইংলিশ, একটা সে ব্রিটিশ ইংলিশ। তার মানে কি? ইংলিশ তো ওটা ইংলিশই, বাট অঞ্চল ভেদে জিনিসটা কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে, তাই না? সো এই আর কি ব্যাপার। বাংলা ভাষাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করা উচিত না, এতটাও মানে গভীরতম ভাষা না যে ইন্টারন্যাশনাল সাথে কম্পেয়ার করতে হবে। এই বলে ভাষাকে আমি ছোট করতেছি না, যে এই ভাষার জন্য আমরা আসলে প্রাণ দিয়েছিলাম, বাট ইন্টারন্যাশনাল পর্যায়ে আলাদা। ওইটার সাথে এটা কম্পেয়ার হচ্ছে না, এটা শুধু আমাদের রিজিয়নের মধ্যে, বাংলাদেশের মধ্যে থাকতেছে। বাংলাদেশের বাইরে গেলে এই ভাষাটা কেউ মানে দামি দেয় না, কেউ ভাষা চেনেই না। আমরা যেমন অনেক 3,500 ভাষা আছে, 10-12টার বেশি ভাষাই জানি না, সেম একইভাবে বাংলা ভাষা নামে যে কিছু আছে, অন্য দেশের মানুষ সেটা জানেই না। এরকম আর কি ব্যাপার। ওকে।
তো আমরা একটু নেক্সটে চলে আসি, চলেন। তারপরে এখান থেকে আপনার কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন দেখেন, সাধুরীতি আর চলিত রীতির মধ্যে পার্থক্য। সাধুরীতি কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়? নাটক সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী, উপযোগী নয় ভাই, নয় নয়, এটা অনুপযোগী, ঠিক আছে। তারপর পদবিন্যাস সুনিয়োজিত সুনির্দিষ্ট, এগুলো থেকে কোশ্চেন আসে কিন্তু। এই রীতিতে সর্বনাম ক্রিয়ার এক বিশেষ গঠন পদ্ধতি, মানে টান টান দেয়, বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়। চলিত ভাষা কি? তদ্ভব শব্দবহুল, তদ্ভবকে একটু পর শেখাবো, সমস্যা নাই। চলিত ভাষার রীতি কি? সংক্ষিপ্ত, সহজবোধ্য, বক্তৃতা, আলাপ আলোচনা, নাট্য সংলাপের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এবং কি চলিত রীতিতে কি ব্যবহার করা হয়? এখানে আমাদের সর্বনাম ক্রিয়াপদে চলিত রীতিতে পরিবর্তিত এবং সহজতর রূপ ব্যবহার করা হয়। এই হলো আমার সাধু আর চলিতর মধ্যে পার্থক্য। নতুন কোনো পার্থক্য এর মধ্যে আর নাই, এটা নতুন করে শেখারও কিছু নেই, সহজ জিনিস। আসেন এবার শব্দ। শব্দকে শ্রেণী বিভাগ 3 ভাগে পড়া হয়। যদি বলে শব্দ কত প্রকার, দেন আপনার তাকে জিজ্ঞাসা করা উচিত যে কোন ক্লাসিফিকেশনের শব্দ কত প্রকার। শব্দের ক্লাসিফিকেশন 3টা, একটা হলো গঠনমূলক, একটা অর্থমূলক, একটা উৎসমূলক, ঠিক আছে। গঠনমূলক কোনটা? এটা হলো যে একটা মৌলিক, আর এটা হলো সাধিত। কোন শব্দকে যদি ভাঙা না যায় তখন তাকে মৌলিক বলে। আর সাধিত মানে কি? যদি কোনো শব্দকে ভাঙা যায় তখন তাকে সাধিত শব্দ বলা হয়। তো মৌলিক সাধিত কনসেপ্ট আমরা পরে আসবো, সমস্যা নেই। অর্থমূলক কি? যৌগিক, রূঢ়ি, দুর্গুঢ়। যৌগিক শব্দ কি? বেসিক মিনিং আর ব্যবহারিক মিনিং সেম। রূঢ়ি কি? বেসিক মিনিং ব্যবহারিক মিনিং আলাদা। দুর্গুঢ় কি? সমাজ দ্বারা যেগুলো ভাঙা যায় সেগুলোকে আমরা দুর্গুঢ় শব্দ বলি। তো আমি যখন অর্থমূলক পড়াবো লাস্টে, তখন আমি আপনাকে শিখাবো, কোনো টেনশন করতে হবে না। এবার আসলে উৎসমূলক। উৎসমূলক ভাবে এখানে কত প্রকার আমি দেখতেছি? উৎসমূলক ভাবে দেখতেছি হলো 5 প্রকার। তৎসম, অধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। একজন কোশ্চেন করেছে, ভাইয়া বাংলা ফার্স্ট পার্ট পড়াবেন না? বলেন তো রুটিনের নেক্সট ক্লাস কি আছে? বাংলা নেক্সট ক্লাস কি আছে বলেন তো? নেক্সট ক্লাস কিন্তু বাংলা ফার্স্ট পার্ট আছে। সো ফার্স্টে আপনার রুটিন দেখতে হবে, তারপর এই কোশ্চেন গুলো করতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা উৎসমূলক ভাবে যেগুলো, এগুলো একটু শেখার চেষ্টা করব। আমি আমার ভাষায় একটু বুঝাই, ভালো করে বুঝেন, এটা আবার একটা স্টোরিতে বুঝাইতে হবে। হ্যাঁ চলেন আমরা একটু স্টোরিতে ব্যাক চলে যাই। ওকে, আপনি কি কখনো খেয়াল করছেন আপনার যে বাংলা টেক্সট বুক আছে, ফার্স্ট পার্টের কথা বলতেছি, ওই টেক্সট বুকের সর্বপ্রথম যে গল্প বা সর্বপ্রথম যে কবিতা, ওই ওই কবিতা বা গদ্যের লেখকের সাল অনেক আগে। হ্যাঁ মানে বাংলা টেক্সট বুকে যে কবিতা বা গদ্যগুলো শ্রেণীকরণ করা হয়েছে, সেখানে লেখকের বয়সকে সম্মান দিয়ে কবিতা বা লেখাগুলো সম্মান করা হয়েছে, ঠিক আছে। খেয়াল করে এটা একটু দেখবেন, এটা খুব কাজের। তো এরকম কেন হয়েছে? এবং একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনি যদি কখনো বই প্রেমী হয়ে থাকেন, হ্যাঁ বই ধরো তোমার 12টা কবিতা আছে, প্রথম কবিতা থেকে 12 নম্বর কবিতা, ঠিক আছে। বইয়ের প্রথম দিকের কবিতা একটু গুরু গম্ভীর, একটু তৎসম শব্দবহুল, একটা সংস্কৃত একটা ভাব আসে, একটা সাধু একটা ভাব আসে। খেয়াল করে দেখছো কখনো প্রথম দিকের কবিতা বা প্রথম দিকের গদ্যগুলা? আর বইয়ের লাস্টের দিকে যখন আমি চলে যাব, সেইগুলো আমার নর্মাল চলিত ভাষায় থাকে, খুবই সুন্দর, সহজভাবে পড়া যায়, শব্দ খুব কঠিন ভাবে ব্যবহার করা হয় না, সাধু ভাষা ব্যবহার করা হয় না, খুবই কেন জানি সুন্দর লাগে। এটা কি তখন তুমি খেয়াল করছিলা? তোমার তো খেয়াল করা উচিত। আমি তো এটা খেয়াল করছি, কারণ আমার এই প্রথম কবিতাগুলো পড়তে আমার দাঁতটা ভেঙে যেত, এত কঠিন। লাস্টের দিকে যখন সাল্লা এগুলো সহজ, এমন একটা ব্যাপার স্যাপার ঘটতো। তার মানে কাহিনীটা কি ঘটলো? কাহিনীটা হইলো, যখন প্রথম দিকের কবিতাগুলোর কবির বয়স অনেক আগের, অনেক পুরাতন কবি, ধীরে ধীরে বয়স বয়স বাড়তে 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 বর্তমান পর্যন্ত চলে আসে। মানে সিনক্রোনাইজ এইভাবে করা হয়েছে যে পাস্ট পাস্ট থেকে প্রেজেন্ট, ঠিক আছে। এভাবে কবিতাকে, এভাবে কবিকে তার জন্মসাল অনুযায়ী সম্মান প্রকাশ করে তার থেকে আগে, তারপর একটু পরে একটু পরে একটু পরে এইভাবে রাখা হয়েছে। তো কাহিনীটা কি ঘটে? অনেক আগে, আজ থেকে প্রায় 150 বছর আগে কোন ভাষার প্রচলন ছিল? সংস্কৃত বা তৎসম ভাষার প্রচলন ছিল। তুমি কি এটা জানো? জানার কথা তাই না? সংস্কৃত, সংস্কৃতের প্রচলন ছিল। ওকে, তখন চলিত বলে কোনো জিনিস ছিল না ভাই, শুধুমাত্র সংস্কৃতি ছিল। মানুষ প্রথমে সংস্কৃতে কথা বলতো। বাংলা ভাষার জন্ম কি ছিল, এইটা সেটা ওই কনসেপ্টে আমি যাচ্ছি না, ওটা আলাদা কনসেপ্ট, সাহিত্যের ব্যাপার। আমি তোমাকে জাস্ট নর্মাল এই থিম, বাংলা থিম বোঝা, শব্দের থিম বোঝানোর জন্য এই কথাবার্তাগুলো বলতেছি। তো অনেক আগে সংস্কৃত ভাষার প্রচলন ছিল। ওই সংস্কৃত ভাষাগুলো মানুষের অনেক কঠিন লাগতে শুরু করলো, অনেক কঠিন লাগা শুরু হলো, ঠিক আছে। খুবই কঠিন লাগা শুরু হলো। যখন কঠিন লাগা শুরু হলো, তখন মানুষ কি করলো? ওই সংস্কৃত ভাষাকে একটু পরিবর্তন করা শুরু করলো, একটু একটু পরিবর্তন করা শুরু করলো। করতে 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 সংস্কৃত থেকে সেটা কিসে পরিণত হয়ে গেল? সংস্কৃত থেকে সেটা বাংলা ভাষায় পরিণত হয়ে গেল। এইভাবে হলো কাহিনী। তাহলে সংস্কৃত হলো আলাদা একটা জাত, বাংলা হলো আরেকটা একটা জাত। তার মানে এই সংস্কৃত বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়ে
বা সংস্কৃত যেহেতু আমাদের জন্য কঠিন বা কষ্ট শব্দ ছিল, ওই জিনিসকে সহজ রূপ দেওয়ার জন্য বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। তাহলে বাংলা ভাষা কিভাবে হচ্ছে, এটা সিম্পল একটা জিনিস। আমি কিন্তু সাহিত্যের দিকে যাচ্ছি না, আমি একটা সিম্পল আইডিয়াতে দিচ্ছি তোমাকে যে অনেক আগে ছিল সংস্কৃত, ওই সংস্কৃত গুলো পড়তে গেলে দাঁতটা ভেঙে যায়, অনেক কঠিন, ঠিক আছে। তো ওই সংস্কৃত পরবর্তীতে পরিবর্তিত হয়ে নতুন কিসের জন্ম নিল, নতুন এখানে আমরা দেখতেছি যে আমাদের বাংলা ভাষার জন্ম নিল। একটু ওয়েট, আমি একটু এ করে দিই। ওকে ওকে, হ্যাঁ বাংলা ভাষার জন্ম নিল, ঠিক আছে। তো এখন কথা হলো যে ধরেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের কত সাল থেকে, আমি যদি বলি যে পলাশীর যুদ্ধে যখন এখানে পরাজিত হয়ে গেলাম, আমাদের 1700 যদি আমি 57 কথা বলি, 1990 পর্যন্ত তারা আমাদের মোটামুটি সবটা মিলায় শাসন করে গেছে। হ্যাঁ, এখন তাদের সব অস্তিত্বকে আমরা ফালাই দিতে পারছি না। এমন কিছু কিছু ওয়ার্ড আছে না যেগুলো আমরা নিজের সম্পদ করে রেখে দিছি। তাদের কিছু কিছু ওয়ার্ড এমন ভালো ছিল যে জিনিসগুলো আমাদের অনেক পছন্দ হয়েছে, ওইগুলো আমরা নিজের বাংলা ভাষার সম্পদ হিসেবে কাউন্ট করে রাখছি, ঠিক আছে। তো একইভাবে সংস্কৃত ছিল হলো একটা রূপ, বাংলা ছিল হলো একটা রূপ। যখন সংস্কৃত রূপটা ভেঙে গেল, মানুষ সংস্কৃতকে পরিত্যাগ করা শুরু করলো, এটা মানুষের কাছে কঠিন লাগা শুরু হলো, তখন নতুন আরেকটা রূপের জন্ম নিল। সেই রূপটাকে আমি কি বলতেছি, সেটাকে বলতেছি হলো বাংলা শব্দ, ঠিক আছে। এই বাংলা শব্দ উৎস অনুসারে যে বাংলা শব্দটা আমি কই থেকে পাইছি, বাংলার নামে যে আমি একটা ভাষার সৃষ্টি করলাম বা শব্দের সৃষ্টি করলাম, সংস্কৃত যদিও বাংলা ছিল বাট কঠিন বাংলা, আর বাংলাটা হলো সহজতম বাংলা। বাংলা নামে যে একটা ভাষার সৃষ্টি করলাম বা শব্দের সৃষ্টি করলাম, কই থেকে আসছে, আসার উপর ভিত্তি করে বাংলা ভাষাকে সব উৎস অনুসারে যে কই থেকে আমি শব্দগুলো পাইছি 5 ভাগে ভাগ করছি। একটাকে বলতেছিল তৎসম শব্দ। তাহলে তৎসম কি জিনিস, সংস্কৃত শব্দ, ঠিক আছে। কি বললাম, সংস্কৃত। যে সকল সংস্কৃত শব্দ কোন রকম পরিবর্তন ছাড়াই হুবহু বাংলার মধ্যে এসে ঢুকে গেছে, তাকে আমরা তৎসম শব্দ বলতেছি। দেখেন, সংস্কৃত আমাদের আদি ভাষা ছিল, আপনি কি সবগুলো ফালাই দিতে পারবেন, সবগুলো বাদ দিতে পারবেন? পারবেন না। তো এমন কিছু কিছু প্রিয় ওয়ার্ড থাকবে না যেটা কোনোভাবে ফালাই দেওয়া যায় না। তো ওটাই বলতেছে। তো তৎসম কি জিনিস, বলতেছে যে সংস্কৃত থেকে কোন রকম পরিবর্তন ছাড়াই হুবহু যে সকল শব্দ বাংলার মধ্যে এসে প্রবেশ করেছে, বাংলায় তার নাম হয়ে গেছে তৎসম শব্দ। তার মানে যাহা তৎসম তাহাই সংস্কৃত। তৎসমটাকে কি বলতেছে, যে সকল সংস্কৃত শব্দ বাংলার মধ্যে এসে বাংলার সম্পদ হয়েছে, ওই শব্দগুলোকে আমরা তৎসম বলতেছি, জাস্ট নামটা পরিবর্তন করে দিছি। তারপর কি বলতেছি, অর্ধতৎসম। অর্ধতৎসম কি বলতেছে, যে যে সকল সংস্কৃত শব্দ আমাদের একটু কঠিন লাগতো, ঠিক আছে, ওইগুলো আমরা হাফ পরিবর্তন করছি। হাফ পরিবর্তন করে যখন বাংলার মধ্যে স্থান দিছি, ওই পরিবর্তিত রূপকে আমরা কি বলতেছি, অর্ধতৎসম বলতেছি বা প্রাকৃত বলতেছি। প্রাকৃত, কয়রফলাকার কয়রফলাক্রি প্রাকৃত বলতেছি, ঠিক আছে। তদ্ভব কি বলতেছে, যে যে সকল সংস্কৃত শব্দ সম্পূর্ণ পরিবর্তন হয়ে সহস্তর রূপে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলোকে আমি তদ্ভব শব্দ বলতেছি। বুঝছেন? তাহলে ব্যাপারটা কি ঘটলো, প্রথম তিনটাই আসছে হলো সংস্কৃত থেকে, মানে সংস্কৃতকে বিকৃতি করে, সংস্কৃতকে নষ্ট করে দিয়ে আমরা বাংলার জন্ম দিছি। বুঝছেন, এই আর কি কনসেপ্ট। তো বলতেছে সব সংস্কৃত তার নষ্ট করে দেওয়া যায় না, যে সকল সংস্কৃত আমাদের অনেক পছন্দ ছিল এবং সেগুলো হুবহু পরিবর্তন না হয়ে বাংলায় চলে আসছে, সেই সংস্কৃতের নাম বাংলায় সেটা তৎসম হয়ে গেছে, শেষ। তারপর অর্ধতৎসম কি বলতেছে, যেগুলো হাফ পরিবর্তন হয়েছে সেগুলো অর্ধতৎসম বা প্রাকৃত, আর যে সকল সংস্কৃত ফুল পরিবর্তনের বাংলায় প্রবেশ করেছে সেগুলোকে আমরা তদ্ভব শব্দ বলতেছি, ঠিক আছে। এর মাঝখানে আমাদের অনেকে শাসন করে গেল না, এই যে 1757 থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে 1947 পর্যন্ত আমাদের প্রায় 190 বছর শাসন করলো, তাই না? 190 বছর শাসন করলো। এই 190 বছর শাসনকালে আমাদের এখানে কত ফরাসি, তুর্কি, ওলন্দাজ, জার্মানি ইসেট্রা ইসেট্রা আমাদের এখানে বাণিজ্য করতে আসছে। বাণিজ্য করতে এসে তারা কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করছে, যে ওয়ার্ডগুলো আমাদের খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগছে, মানে খুবই ভাল লাগছে, ঠিক আছে। এবং সেগুলো আমরা নিজের দেশের সম্পদ করে নিছি, সেগুলো আমার নিজের মাঝখানে রেখে দিছি। এগুলোকে আমি কি বলতেছি, এগুলোকে আমরা বলতেছি হলো বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দ কি জিনিস, বাইরের দেশের কোন একটা শব্দ, ওই শব্দগুলো বাইরের দেশের মানুষ আমার দেশের মধ্যে এসে উচ্চারণ করছে, আমার শব্দগুলো ভাই খুব ভালো লাগছে এবং ওইগুলো আমি নিজের নিজের বাংলা ভাষার সম্পদ বানায় রেখে দিছি। এই জন্য এগুলোকে আমি কি বলতেছি, এই জন্য এগুলোকে বলতেছি ভাই এগুলো হলো আমাদের বিদেশি শব্দ, এগুলো হলো বাংলা ভাষার সম্পদ। বিদেশি যেসব শব্দ আমাদের খুব পছন্দ হয়েছে এবং সেগুলোকে আমি বাংলার মধ্যে স্থান দিয়েছি, তখন তার নামে আমি দিচ্ছি এটা বিদেশি শব্দ। তারপর হলো দেশি শব্দ। দেশি শব্দ কি, আমাদের দেশের মানুষের মুখে যে সকল শব্দ সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা দেশি শব্দ বলতেছি। তাহলে কাহিনী কি দাঁড়াইলো, বুঝো। তৎসম, অধতৎসম, তদ্ভব কি, তৎসম হলো সংস্কৃত থেকে হুবহু আসে, নো চেঞ্জ। অধতৎসম হাফ পরিবর্তন হয়েছে, তদ্ভব হলো
সংস্কৃত থেকে ফুল পরিবর্তন হয়েছে। বিদেশি হলো বিদেশি মানুষের সংস্পর্শে এসে আমাদের কিছু কিছু ওয়ার্ড অনেক পছন্দ হয়েছে, সেগুলো আমরা বাংলা ভাষার সম্পদ হিসেবে রেখে দিছি, সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলতেছি। আর দেখি কি, দেশের মানুষের মুখে যে সকল সম্পদ না, যে সকল শব্দ সৃষ্টি হয়েছে বা তৈরি হয়েছে, সেগুলোকে আমরা কি বলতেছি? সেগুলোকে আমরা বলতেছি যে দেশি শব্দ। যে ক্লিয়ার, বুঝতে পারছেন শব্দের কাহিনীগুলো কি? একজন লিখছে ভাইয়া এক্সাম্পল দিবেন না? হ্যাঁ, এক্সাম্পল তো দিব, ফার্স্টে তো আমি বেসিক ক্লিয়ার করতেছি। এক্সাম্পল দেওয়ার জন্য সময় দাও আমাকে, আমাকে শেষ করতে দাও। ওকে, চলো আমরা একটু ঘুরে আসি। ফাইন, এখানে আমরা ছিলাম। ওকে, আপনি এক্সাম্পল চাচ্ছিলেন না, সেগুলো রেডি করা আছে, দেখেন একটু দেখার চেষ্টা করেন, একটু তাহলে বুঝতে পারবেন। তৎসম শব্দ, তৎসম মানে কি বলতো? সংস্কৃত থেকে হুবহু আসছে, কোন রকম পরিবর্তন ছাড়া, সেগুলোকে আমরা তৎসম শব্দ বলতেছি, তাই না? ওকে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, ঠিক আছে? এগুলোকে কোন শব্দ বলা হয়? এগুলো হলো ভাই সংস্কৃত শব্দ। কোন শব্দ? সংস্কৃত শব্দ। এই সংস্কৃত শব্দগুলো বাংলার মধ্যে হুবহু পরিবর্তন ছাড়াই চলে আসছে। তো যখন বাংলার মধ্যে আসে তখন এগুলোকে আমি কি বলতেছি? এগুলোর নাম আমরা বলতেছি যে তৎসম শব্দ, বুঝছেন? এগুলো হলো তৎসম। অর্ধতৎসম মানে কি? হাফ পরিবর্তন হয়েছে। যেমন দেখেন, জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈশাখ, কুচ্ছেদ, এগুলো কোন শব্দ আমাদের? এগুলো হলো আমাদের ফুল সংস্কৃত। সংস্কৃত, ঠিক আছে? সংস্কৃত থেকে হাফ পরিবর্তনে বাংলায় প্রবেশ করেছে। এই যে জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, যা কিছুই ঘটুক, কেষ্টা বলে গিন্নি বেটায় চোর, এমন কিছু একটা এক্সাম্পল ছিল, যে গিন্নি, দেখছেন? বৈশাখকে বৈষ্ণব বলতেছি, কুচ্ছিতকে কুৎসিত বলতেছি। এই যে হাফ পরিবর্তন হইলো, এই হাফ পরিবর্তন হওয়া ওয়ার্ড গুলোকে আমরা কি বলি? অর্ধতৎসম বলি। পরীক্ষায় দেয় নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? আমার এগুলো ঠিক মারতে হবে। নিচের কোনটা সংস্কৃত বা তৎসম শব্দ? আমার এগুলো ঠিক মারতে হবে, বুঝছেন? এই হলো আপনার তৎসম শব্দ বা অর্ধতৎসমের এক্সাম্পল। আমি আপনাকে হুবহু লিখে দিছি, কোন রকম পরিবর্তন ছাড়াই। ওকে, এবার আসেন হলো তদ্ভব শব্দ। তদ্ভব কি বলেন তো? ফুল পরিবর্তন হয়ে গেছে। সংস্কৃতি কি ছিল? হস্ত, বলে না হস্ত দ্বারা উল্টা পাল্টা কাজ করিও না। তো এই হলো হস্ত সংস্কৃতে, ঠিক আছে? এটা হলো সংস্কৃত শব্দ থেকে আসছে, পুরোটা সংস্কৃত শব্দ, অতীত কালের কথা বর্তমানে চলে আসছে, তাই এইভাবে চলে আসছে। এটা হলো হস্ত। প্রাকৃততে কি হয়? হথ না ভাই, হন্থ, দন্তন নয় থ, দন্তন নয় থ, হন্থ। হন্থ মানে হাত। প্রাকৃত মানে কি? অর্ধতৎসম, হাফ পরিবর্তন। আর তদ্ভব মানে কি? ফুল চেঞ্জ। তদ্ভব শব্দ এটা কি? এটা হলো হাত। এখন কি বুঝতে পারছো যে কিভাবে কাহিনীটা ঘটছে? তুমি আই থিঙ্ক এই জিনিসটা হয়তো বা জানতে না। আচ্ছা, এখন এখন তো হুডির আর কোনো কিছু হবে না আপু। আমরা যখন প্রি অর্ডার নিচ্ছিলাম, আমরা 100 জনের জন্য প্রি অর্ডার নিছিলাম, যে 100 জন নাম দিয়েছিল, শুধুমাত্র তাদেরকেই আমরা দিতে পারছি। এটা তো আমাদের কোনো স্টকে বা কোনো কিছু নাই। এই হুডিতে আমাদের খরচ হচ্ছে 800 টাকা করে, ঠিক আছে? আমরা সবার থেকে 390 টাকা করে নিছিলাম, এবং ডেলিভারি চার্জ আমরা পে করে দিছিলাম। এই হুডির মধ্যে, প্রতিটা হুডির মধ্যে আমি 400 টাকা করে নিজে ইনক্লুড করছি। প্রায় এখানে হুডি প্রজেক্টে আমাদের 1 লাখ টাকার মতো গেছে, 30,000 টাকা যাওয়ার কথা ছিল, 1 লাখ টাকার মতো চলে গেছে। যাই হোক, এটা আমার কাছে ম্যাটার না। সেটা একটা প্রি অর্ডারের প্রজেক্ট ছিল, কিন্তু আসলে এখন তো এটা আমাদের কোনো স্টকে বা কোনো কিছু নাই। সো এখন এটা দেওয়া কোনোভাবে আর সম্ভব না, এই আর কি ব্যাপার। যাই হোক, মেইন পয়েন্টে আসেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ওকে, যে পয়েন্টে ছিলাম, সো তদ্ভব আমি কি বলতেছি দেখো তো, ফুল পরিবর্তন হয়ে গেছে, তাই না? হস্ত, হাত পরিবর্তনে হন্ত, আর ফুল পরিবর্তনে হাত। পরীক্ষায় দেয়, বলো নিচের কোনটা তদ্ভব শব্দ? সংস্কৃতে কি বলে? চর্মকার, প্রাকৃতিক চম্মার, তদ্ভবের চামার। এই যে চামার তদ্ভব শব্দ, মানে ফুল পরিবর্তন হয়ে গেছে। সংস্কৃত থেকে যেগুলো ফুল পরিবর্তনে বাংলায় প্রবেশ করছে। কাহিনী কি করছে? সংস্কৃত তো অনেক কঠিন ভাই, এগুলো সবাই বুঝে না, এটা উচ্চারণ করা কষ্টসাধ্য। তো সংস্কৃত ভাঙ্গা টাঙ্গা বাংলা নামে নতুন একটা টার্ম জন্ম দিছে। সেখানে এরকম সংস্কৃত থেকেই 3টা জিনিস নিয়ে ফেলছে। এটা কোনো ভাবা যায়? এটা কোনো কথা? এই হলো আমাদের টোটাল ব্যাপার। যাই হোক, এবার আসেন, এই যে তদ্ভব শব্দ, এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলে। কেন খাঁটি বাংলা শব্দ বলে? কারণ ভাই, সংস্কৃত থেকে ফুল পরিবর্তনে বাংলার মধ্যে প্রবেশ করছে, তাই এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলে। অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে সংস্কৃতের কোনো নামগন্ধ চিহ্ন কোনো কিছু নেই, ঠিক আছে? তাই বলে যে দেখো, এগুলোকে আমি কি বলবো? এগুলোকে আমি খাঁটি বাংলা শব্দ বলবো। তাই তদ্ভব শব্দকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। দেশি শব্দ মানে কি? বাংলাদেশের আদিম আদিবাসীর মানুষের মুখ থেকে বা বাংলার মানুষের মুখ থেকে যে নতুন শব্দ জন্মগ্রহণ করেছে বা সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমি বলে হলো দেশি শব্দ। যেমন কুড়ি, কুড়ি কই থেকে আসছে? আমাদের এটা আসছে হলো যে কোল ভাষা থেকে, ঠিক আছে? কুড়ি বাংলার মানুষের মুখের তৈরি শব্দ। পেট কই থেকে আসে? যে পেট, বাই পেট, পেট, পেট আসছে হলো তোমার উদর, মানে হলো পেট, তামিল ভাষা থেকে। যে পেটটা আসছে হলো তামিল ভাষা থেকে। চুলা, এই যে চুলা জ্বালাও, চুলাও জ্বালাও বলি না,
এটা কই থেকে আসছে? আমাদের মুন্ডারি ভাষা থেকে আসছে, বুঝছো? এর উপরে অনেক মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষায় আসে। কুলা, গন, চোঙা, টোপর, ডাব, ডাগর, ঢেকি, এই যে শব্দগুলো তুমি দেখতেছো, এগুলো সবগুলো দেশি শব্দ, সবগুলো দেশি শব্দ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় যে নিচের কোনটা দেশি শব্দ। এটা মনে রাখার কোনো উপায় নেই। আমি ভাই ট্রিক্সে বিশ্বাস করি না, আমি বেসিকে বিশ্বাস করি। তাই এটা নর্মালি আমি মনে রাখি, আমি ট্রিক্সে কোনো বিশ্বাস করি না। ওকে, যাই হোক, তো এই হলো আপনার দেশি শব্দ। এবার আপনার চলে আসা হলো যে বিদেশি শব্দ। বিদেশি শব্দ আছে, আর এটা কি আছে? হ্যাঁ, বিদেশি শব্দ শুধু বাকি আছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, আর এটা হলো বিদেশি, তাই না? 5 নম্বর পার্ট আমাদের আর কি বাকি আছে। ওকে, বিদেশি শব্দ কোনগুলো দেখো? ওই যে বলছি, বিভিন্ন মানুষের সাথে বাংলার মানুষের পরিচয় হয়েছে, মোলাকাত হয়েছে, তাদের কিছু শব্দ আমার পছন্দ হয়েছে, আমি চায়া কুড়ায় ওই শব্দটা নিয়েছে, বাংলার মধ্যে স্থান দিয়ে দিছি। এই হলো বিদেশি শব্দের কাহিনী। যাই হোক, আবার অনেক সময় আমাদের শাসন করে গেছে, এরকম আর কি ব্যাপার। তো দেখেন, পরীক্ষা আপনার কখনোই দিবে না নিজের কোনটা ধর্ম সংক্রান্ত আরবি শব্দ, পরীক্ষায় জীবনেও দিবে না। পরীক্ষায় জাস্ট দিবে যে বলতো নগদ কোন শব্দ? এই যে নগদ বিকাশ, তাহলে নগদটা কোন শব্দ? নগদ কিন্তু আরবি শব্দ, ঠিক আছে? যাই হোক, তারপর এখানে মুক্তার, এলেম, এলেম মানে জ্ঞান, গোসল, জান্নাত, আল্লাহ, ইসলাম, ইমান, অজু, এগুলো কোন শব্দ? এগুলো আরবি শব্দ। তুমি এখন মনে মনে পাকনামি করে বলতেই পারো, আর ঠিকই তো আছে, আল্লাহ, ইসলাম, ইমান, কোরবানি, কুরআন, এগুলো তো আরবি শব্দ হবেই, ঠিকই তো আছে, কারণ এগুলা আল্লাহর সাথে বা আরবির সাথে রিলেটেড, এরকম করে ভাবতে পারো। বাট ভাই, এটা করা যাবে না, এটা করলেই তুমি ভুল হয়ে যাবে, ঠিক আছে? কিরকম ভুল হয়ে যাবে? এদিকে একটু তাকাও, নিচে যদি একটু দেখো, এই যে আল্লাহ, ইসলাম, ইমান, কোরবানি দেখতেছো না? এখানে দেখো, খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, পয়গম্বর মানে নিষ্পাপ ব্যক্তি, ফেরেশতা, বেহেশত, রোজা, দেখছো এই ওয়ার্ডগুলো? এই ওয়ার্ডগুলো কিন্তু দেখে তোমার আরবির মতনই। তার মানে ফার্সি আর আরবি দুটো মোটামুটি সেম সেম, তাই তোমার দুটো আলাদা ভাবে শিখতে হবে। এগুলো শেখার উপায় বারবার রিডিং করতে হয়, এটা কখনো মুখস্থ করতে নেই, ঠিক আছে? এটা তোমার বারবার রিডিং করতে হবে। তুমি যত রিডিং করবা তোমার জিনিসটা তত মনে থাকার সম্ভাবনা বেশি থাকবে। তো এই আর কি ব্যাপার, এইভাবে আমরা আসলে আরবি শব্দগুলো মনে রাখবো। আর এইগুলো কিছু শর্টকাট ট্রিক আছে, আমি তারপরও ক্লাস শেষে আপনাদের শর্টকাট ট্রিক গুলো দিয়ে দিব, কিভাবে শর্টকাট ট্রিক মনে রাখতে হয় আমি দিয়ে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, বাট আপাতত দেখেন, দেখলে আর কি হবে। ওকে, দেন তারপর যদি আমি চলে আসি, আর কি আছে? আপনারা কখনো জিজ্ঞাসা করবে না বিশেষ কোনো ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক সংক্রান্ত, বিবিধ, জীবনও জিজ্ঞাসা করবে না, জাস্ট জিজ্ঞাসা ফার্সি কোনটা, এটাই পারা যায় না, আর আপনি আসছেন ধর্ম সংক্রান্ত চলে আসছেন, এটাই তো হয় না, এমন একটা অবস্থা। তো এগুলো থেকে কোশ্চেন আসার পাশাপাশি সবচেয়ে কোশ্চেন আসে হলো এটা, কোন জায়গা থেকে জানেন? এটা পরীক্ষায় প্রচুর আসে। পরীক্ষাগুলো বলেন অফিস, হ্যাঁ, এটা কি ইংরেজি উচ্চারণের মতো উচ্চারিত হয় নাকি পরিবর্তিত উচ্চারণের মতো উচ্চারিত হয়? এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলা, বোঝার চেষ্টা করেন। আপনাকে জিজ্ঞাসা যে অফিস যে ওয়ার্ডটা দেখতেছো, এটার বাংলা উচ্চারণ কেমন, পরিবর্তিত উচ্চারণ নাকি অনেকটা ইংলিশের মতো, এটাই কোশ্চেন। আপনি কিভাবে বুঝবেন? ওকে, সুন্দর কোশ্চেন। ইংলিশের উচ্চারণ কি জানেন? এরকম, অফিস, স, স বাতাস বেরোবে, অফিস, স, ঠিক আছে? হস চিহ্ন হবে না, সরি, অফিস, এটা হলো তোমার ইংলিশের উচ্চারণ, মনে থাকবে। আর বাংলা উচ্চারণ কি হয়? অফিস, দন্তস্ব, তাহলে ইংলিশে হচ্ছে স, আর বাংলায় কি হচ্ছে? দন্তস্ব। তাহলে বলো পরিবর্তিত না? বলো তো। অবশ্যই কিন্তু পরিবর্তিত। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো লিমিটেড, এগুলো বেশি নাই, এগুলো খুবই লিমিটেড। আচ্ছা, যাই হোক, বুঝতে পারছো? তার মানে এটা উচ্চারণ ইংলিশে কেমন? অফিস, আর বাংলায় কেমন? অফিস, দন্তস্ব। কটা পয়েন্ট? ওকে, তো এই হলো আমাদের কেন এটা পরিবর্তিত উচ্চারণ পরীক্ষায় কিন্তু আসতে পারে। ডিরেক্ট এটাই দিবে যে, এই যে এটা বলবে, দিয়ে বলবে যে বলতো এটা কি তোমার পরিবর্তিত উচ্চারণ নাকি অনেকটা ইংলিশের মতো উচ্চারণ, এইভাবে তোমাকে জিজ্ঞাসা করবে। নেক্সট কোশ্চেন, এখানে একটু তাকাও, এই যে দেখো স্কুল, হ্যাঁ, আর এটা হলো স্কুল, দুটো জিনিস দেখতে পাচ্ছ? বলবে কোনটা পরিবর্তিত উচ্চারণ। দেখো, তুমি যখন এটা বলতেছো, এটা বাংলা কি আসতেছে? স্কুল, স্কুল, স্কুল এমন আসতেছে। বাট এক্সট্রা করে তুমি যখন রস্বই নিয়ে আসতেছো, তখন কিন্তু স্কুলটা ইস স্কুল হয়ে যাচ্ছে, শুরুতে একটা রস্বই আসতেছে। তো যখন রস্বই সহ বলবেন তখন এটা পরিবর্তিত উচ্চারণ, আর যখন রস্বই সরা বলবেন তখন এটা অনেকটা ইংলিশের মতো উচ্চারণ, ঠিক আছে? পরীক্ষায় তোমার যদি কোশ্চেন দেয় ভাই, এই দুই জায়গা থেকে কোশ্চেন দেবে, আর কোথাও থেকে কোশ্চেন দেবে না। বাকিগুলো দেখে বোঝা যায় যে এগুলো পরিবর্তিত, বাট এই দুই জায়গায় শুধুমাত্র দেখে বোঝা যায় না যে এটা পরিবর্তিত নাকি পরিবর্তিত না। এখন বলতে পারেন, ভাই এগুলো আমি কোথায় পাবো? আমি তো ক্লাস শুরু করিনি। ক্লাস যখন শুরু করব তখন আপনি
সরি ক্লাস যখন শেষ করব তখন আপনি এটার প্র্যাকটিস ফাইল পাবেন যে কই থেকে প্র্যাকটিস করতে হবে। তাই শেষ করার পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আপনার সব অ্যান্সার কোশ্চেন পেয়ে যাবেন, আরো এক্সট্রা কই পাবো না পাবো, ছন্দ কই পাবো, সব আমি রেডি করে রাখছি, তাই না? যে একটা ফুল একটা ফাউন্ডেশন ক্লাস মোটামুটি বলতে গেলে। ওকে, নেক্সট আস। তারপর আরো অনেকগুলো শব্দ আছে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলোর শর্টকাট ট্রিক আছে, শর্টকাট ট্রিক্স গুলো আমি আপনাকে দিয়ে দিব ক্লাস শেষে, আপনি এটা মুখস্থ করে নিতে পারবেন। পর্তুগিজ শব্দ, ফরাসি, আচ্ছা দুটো জিনিস বলতে ভুলে গেছি ভাই, দেখ বুঝ, ভালো করে বুঝ, এই দুটো জিনিস কিন্তু সেম না, হ্যাঁ আমি বলি। একটা কি, একটা হলো ফরাসি, মনে থাকবে, একটা কি ফরাসি, আর এটা কি, আর এটা হলো ফার্সি, এই যে হয়ে গেল, এই যে আরেকটা হলো ফার্সি। ফার্সি, ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য কি একটু দেখার চেষ্টা করো। ফরাসি দ্বারা ইউরোপ বোঝানো হয় রে ভাই, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম এই তিনটা জায়গাকে বোঝানো হয়, রোমান্স ভাষা বলা হয়, ঠিক আছে। আর যেটা ফার্সি সেটা হলো পারস্য, পারস্য বোঝানো হয়, ঠিক আছে। এই যে ইরান, এই যে ইরানে কয়েকদিন আগে ইরানের ঝামেলা চলতেছে, তাই না, মধ্যপ্রাচ্যের দেশ, এই যে ইরান এটাকে বলা হয় মধ্যপ্রাচ্যের দেশ। তারপর আফগানিস্তান, তারপর আফগানিস্তান তো মাঝখানে আমাদের বাফার রাষ্ট্র হিসেবে কাজ করে, এই যে এই দুটো জিনিস তুমি দেখতে পাচ্ছ। আর এটা হলো তাজিকিস্তান, এই তিনটা দেশের ভাষাকে ফার্সি বলা হয় ভাই প্লিজ। আর ফরাসি কি, ফরাসি হলো তোমার ইউরোপের ভাষা, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, দুটো কিন্তু দুই রকম জিনিসপত্র ভাই। তাহলে বলো আমাদের যারা শাসন করতে আসছে, কারা আমাদের শাসন করছে, আমাদেরকে ইউরোপ থেকে বেশি শাসন করছে, ইউরোপ থেকে শাসন করছে নাকি মধ্যপ্রাচ্য থেকে বেশি শাসন করছে, কোনটা বেশি কাছে? বিশ্বম্যাপ দেখো নাই, মধ্যপ্রাচ্য থেকে কত কাছে বাংলাদেশ, কাছে বলতে ওইটুকু তুলনায় বলতেছি, আর ইউরোপ তো পুরো উল্টা দিকে, তাই না? তাহলে কই থেকে বেশি শাসন করছে? বুঝাই যাচ্ছে যে আমাদের তাহলে ভাইয়া, আমাদের তাহলে বুঝতে পারতেছি যে ইউরোপ থেকে বেশি শাসন করেনি, মধ্যপ্রাচ্য থেকে বেশি শাসন করছে। তার মানে এই ফার্সি হলো বাংলার মধ্যে বেশি আছে, ফার্সি বাংলার মধ্যে বেশি আছে, ঠিক আছে। আর ফরাসি বাংলার মধ্যে কম আছে। আরেকভাবে কিভাবে বুঝে ফার্সি বাংলার মধ্যে বেশি আছে বলো? ইরান, ইরান, ইরাক, সৌদি আরব এগুলো কি পাশাপাশি না? সৌদি আরবের ভাষা কি আরবি না? হ্যাঁ, তাহলে বলো তো এই যে আরবি আর এদিকে ফার্সি, ইরান আর সৌদি আরব মোটামুটি পাশাপাশি অঞ্চলে আছে, পাশাপাশি জায়গায় আছে, তাই না? ওই যে গালফ উপসাগর, উপসাগরীয় অঞ্চলে তারা আর কি আছে। তার মানে সৌদি আরব যেখানে ছিল সেখানে ইরান ছিল, তাই ইরান হলো তোমার কোন ভাষা? ফার্সি ভাষা। আর সৌদি আরব হলো আরবি ভাষা। এই দুটো জিনিস প্লিজ ভুল করবা না। আর ফরাসি হলো বা ইউরোপ আলাদা জায়গা, ঠিক আছে, এর জন্য আমাদের মাথায় থাকে। উর্দু হলো পাকিস্তানের ভাষা, এর মধ্যে উর্দু কেন আসতেছে? উর্দু তো পাকিস্তান, এখানে পাকিস্তান টাকিস্তানের আমরা কথা বলতেছি, তার সাথে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, তার ওই ওই ভাষা আপনার আবার জানতে হবে, দরকার আছে। ওকে, জানতে যেহেতু চাচ্ছেন, হর, এই যে হর একটা উপসর্গ আছে, কতদিন পরে আসছিলাম, ঠিক আছে, হর রোজ, হর মাহিনা, এরকম মনে আছে আপনার? হর কিসিম, এই যে হর দিয়ে শুরু হয়, হর রোজ, হর মাহিনা, হর কিসিম, এগুলো হলো আপনার উর্দু ভাষা, ওই যে আমরা এতে পড়ে আসছিলাম, উপসর্গের মধ্যে পড়ে আসছিলাম। নেক্সট, ওকে, তাহলে কিন্তু আপনি বুঝছেন তাই না, ফরাসি আর ফার্সি কিন্তু সেম না। ফরাসি হলো আপনার কি ইউরোপ, এই যে কাতুস, কুপোস, ডিপো, রেস্তোরাঁ এগুলো হলো ফরাসি। যেমন ইউরোপে আপনার রেস্টুরেন্টকে রেস্তোরাঁ বলা হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম রেস্টুরেন্ট, রেস্টুরেন্টকে রেস্তোরাঁ বলা হয়ে থাকে। তো এগুলো কিন্তু ইউরোপ থেকে আসছে, এটা কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের, মধ্যপ্রাচ্যের না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, মায়ানমার, জাপানি, এগুলো অনেক ছন্দ আছে, যে জাপানিরা রিকশায় বসে হারিগিরি করে, হারিগিরি মানে নিজের বুকে নিজে আঘাত করা। মায়ানমারের ফুঙ্গি, বাংলাদেশের লুঙ্গি। চীনারা চায়ে চিনি বেশি খায়। তুর্কিরা চাকর, চাকু, তোপ, দারোগা নিয়ে ব্যস্ত। পাঞ্জাবিদের শিখার চাহিদা আছে। গুজরাটিরা খদ্দর হরতাল করতে বেশি পছন্দ করে। তো এগুলো কাইন্ড অফ নেমোনিক টেকনিক, হ্যাঁ, এগুলোর বাস্তবতা কোনো কিছু না, এগুলো খুব কম আসে পরীক্ষায়। পরীক্ষায় সপ্তাহে আসলে তুর্কি শব্দ, তুর্কি শব্দ তো জানেন তাই না, অটোমান সাম্রাজ্য বা উসমানিয়া সাম্রাজ্য নাম শুনছেন না? শোনার কথা তো, প্রায় 637 বছর শাসন করছিল। প্রথম বিশ্বযুদ্ধ কেন লাগছিল ভাই? এই তুর্কি সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের জন্যই তো কাহিনীটা এখানে ঘটছিল। সেখানে অক্ষশক্তি ছিল, পরাশক্তি ছিল, আই থিঙ্ক রাকিব এগুলো আপনাদের ক্লিয়ার করছে, তো এগুলো বাদ দেন। তার মানে এই তুর্কি যে সাম্রাজ্য ছিল, তারা ভাই 3 মহাদেশ পর্যন্ত তাদের প্রভাব বিস্তার করে ফেলাইছিল। 3 মহাদেশ পর্যন্ত যদি তারা প্রভাব বিস্তার করে, বড় বড় রাজারা তাদের সামনে, মানে তুর্কি সাম্রাজ্যের সামনে যদি, অটোমান সাম্রাজ্যের সামনে যদি মাথা উপঢৌকন দেয়, উপহার দেয়, তো সেইখানে তাদের প্রভাব বাংলাদেশে বিস্তার হবে না? এই আগে তো বাংলাদেশ শুধু বাংলাদেশ ছিল না, তাই না, পুরো একদম ভারত, তারপর পূর্ব বাংলা, পাকিস্তান সবগুলো একত্রে ছিল। এখানে এত বড় জায়গায়, একটা সুষম জায়গায় বিস্তার হবে না, তুমি বুঝতে পারছো? এটা কোনো কথা বলো? এটা কোনো কথা না। তার মানে তুর্কি শব্দ বাংলার মধ্যে প্রচুর বেশি আছে। অটোমান সাম্রাজ্য বা উসমানিয়া সাম্রাজ্যের যে কাহিনীটা, তুর্কি শব্দ পরীক্ষায় খুবই আসে, খুবই আসে, খুবই আসে, কারণ এই শব্দগুলো বাংলায় বেশি আছে, তাই বেশি আসে।
মানে বেশি আছে বলে পরীক্ষায় বেশি আসে, এটা তোমাকে আর কি বুঝাইছে, আর কিছু বলি নাই। ওকে, তুর্কি আর কি কি আছে তুমি পরবর্তীতে জানতে পারবা, তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, তুমি আপাতত এখান থেকে জাস্ট বইয়ের জিনিসগুলো দেখো। ওকে, পরীক্ষায় নেক্সট কোশ্চেন হলো মিশ্র। হ্যাঁ, মিশ্র খুব 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা দেয়, তোমরা সবাই ভুল করো। হেড মৌলবী কই গেল? আচ্ছা পাইছি, এই যে হাট বাজার ভাই, দেখো হাট বাজার কি? বাংলা প্লাস ফার্সি, তাহলে ফার্সি মানে কি? মধ্যপ্রাচ্য। ওই যে আমি ইরানের কথা বললাম তাই না, ইরান বা পারস্যের কথা বললাম, তাজিকিস্তানের কথা বললাম, ওই এরিয়ার কথা তোমাকে এখানে আর কি বলতেছে। সো পরীক্ষায় দেয় হাট বাজার কি? বাংলা প্লাস ফার্সির জায়গায় ফরাসি দিয়ে দেয়, তুমি আর চোখে দেখো না, তুমি ভুল করে বসে থাকো, বুঝছো? তো এই ভুলটা কিন্তু করা যাবে না, সাবধান। তারপর চৌহদ্দি ভাঙলে ফার্সি প্লাস আরবি, ভাই এটা ফরাসি না ভাই, এটা ফার্সি ভাই, মধ্যপ্রাচ্য ভাই, ভুল করবি না। এই ফার্সি প্লাস আরবি পরীক্ষায় কিন্তু এটা ফার্সিকে ফরাসি বানাই দেয়, তার খুবই কাহিনী করে এগুলাতে। হ্যাঁ, এইটা ভুল করা যাবে না, ভুল করলে ঝামেলায় পড়ে যাওয়া। ওকে, এবারে হলো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কি জিনিস? ওকে, গুড কোশ্চেন, ভালো জায়গায় চলে আসছি। তোমরা মুখস্থ আইটেমের মধ্যে পারিভাষিক শব্দ বলতেছো তাই না? কখনো কি মনের মধ্যে কোশ্চেন আসে নাই যে ভাই পারিভাষিক শব্দ মুখস্থ কেন করতে হয়? যেমন ধরো অক্সিজেনের বাংলা হলো অম্লজান, ঠিক আছে, তো এটা মুখস্থ করার কি আছে, এটা তো আমি জানি। আবার তোমরা অনেক সময় বলো যে পারিভাষিক শব্দ যদি আমি যদি হু বাংলা বলতে না পারি, তাহলে বানান কেন কাটে, মানে মার্ক কেন কাটে? তোমার এই কোশ্চেনটা মাথার মধ্যে আসে না? গুড কোশ্চেন। পারিভাষিক শব্দ কিন্তু তোমার অ্যাকচুয়ালি বুঝতে হবে। চলো, বিদেশি যে সকল শব্দ উচ্চারণ করা অনেক কঠিন, ঠিক আছে, বা আমাদের জন্য কষ্টসাধ্য, সেগুলো আমরা কি করি? সেগুলো আমরা বাংলায় অনেকগুলো সিনোনিম বের করি। যেমন ধরো অক্সিজেন একটা ইংরেজি শব্দ, অক্সিজেনে আমরা বাংলায় 25 থেকে 30টা সিনোনিম বের করছি, ঠিক আছে। 25 থেকে 30টা সিনোনিম বের করার পর একটা একটা উৎকৃষ্ট সিনোনিম, যেটা সবচেয়ে সহজ, সর্বকালের গ্রহণযোগ্য, ওটাকে আমরা স্বীকৃতি দিই, বুঝছো? এই যে একটা উৎকৃষ্ট সিনোনিমকে যে আমরা স্বীকৃতি দিলাম, একটা উৎকৃষ্ট সিনোনিমকে বলা হয় যে পারিভাষিক শব্দ, বুঝছো? এবার কেন তুমি ভুল পারিভাষিক শব্দ লিখলে, ভুল বাংলা লিখলে মার্ক কাটে, এখন বুঝতে পারছো? যেমন ধরো ফাইল, ফাইল একটা ইংলিশ শব্দ, ঠিক আছে, ফাইল উচ্চারণ করা আমাদের জন্য কষ্টসাধ্য, তো ফাইলে 30টা সিনোনিম আছে, 30টার মধ্যে একটা উৎকৃষ্ট সিনোনিম হলো নথি, যেটা সর্বজনীন গ্রহণযোগ্য, সর্বকালের গ্রহণযোগ্য। তার মানে এটা এই ওয়ার্ডের অবশ্যই একটা মর্ম আছে, একটা ভ্যালু আছে। এই ভ্যালুয়েশন দেওয়ার জন্য আমরা বলি যে দেখো বাবা, তাহলে ফাইলের বাংলা হলো নথি, এই নথি থেকে আমরা পারিভাষিক শব্দ বলবো, অর্থাৎ বিদেশি শব্দের ভাবের অনুবাদ করব বাংলায় 20-30টা, করার মধ্যে যেই একটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে বেশি সুন্দর, আমরা কি করব? সেটা টিক মারবো, শেষ। এটাকে পারিভাষিক শব্দ বলা হয়। এই জন্য পারিভাষিক শব্দের মিনিং বানায় বানায় লিখলে হয় না, ঠিক বইয়ে যেটা আছে ওটাই লিখতে হয়, না হলে তুমি নিজের বাংলা ভাষাকে নিজে অপমান করবা, বুঝছো? তো এইগুলোকে পারিভাষিক শব্দ বলে। পিরিয়ডিক্যাল, সাময়িকী, সমীকরণ, ইকুয়েশন, স্নাতকোত্তর, পোস্ট গ্রাজুয়েট, ফিটার, রেডিও, তারপর ম্যানেজার, ব্যবস্থাপক, ইকুয়েশন তো তোমাকে বললাম, অক্সিজেন, হাইড্রোজেন, ফাইল, ট্রেনিং, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা পারিভাষিক শব্দ বলতেছি। তাহলে পারিভাষিক শব্দ কি জিনিস তুমি বুঝছো? আবার ইংলিশে কিছু কিছু শব্দ আছে, টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট, যে ওয়ার্ডগুলো তুমি যদি বাংলায় ট্রান্সলেট করো আরো কঠিন হয়ে যায়, হ্যাঁ, আরো ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো বলতেছে দেখো, বিদেশি যে সকল শব্দ বাংলায় ট্রান্সলেট করলে মিনিং আরো কঠিন হয়ে যায়, আরো গুরু গম্ভীর হয়ে যায়, সেগুলো ট্রান্সলেট করার দরকার নাই, সেগুলো তুমি ইংলিশ শব্দ ইংলিশ রূপেই ব্যবহার করবা, ঠিক আছে, এই আর কি। যেমন ধরো টেলিফোনের বাংলা কি? হাওয়াই সংযোগ, হাওয়াই সংযোগ, ঠিক আছে। কি রে ভাই, হাওয়াই সংযোগ কথা বলতেই ক্যান্ডেলি গলার মধ্যে কাঁপাকাঁপি করতেছে, দরকার আছে? দরকার তো নাই। তাই আমরা টেলিফোনকে টেলিফোন রূপে ব্যবহার করি, এটা কখনো আমি হাওয়াই সংযোগ বলি না, বুঝছেন? দ্যাটস দ্য থিম। এভাবে আপনার পারিভাষিক শব্দ কাজ করে। নেক্সট আর কি আছে তারপর? আচ্ছা, এরপর আমাদের আছে হলো গঠনমূলক শ্রেণী বিভাগ, তাই না? বলেন তো, আপনাকে যে আমি একটু বললাম যে সকল শব্দকে ভাঙা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়। ভাঙা যায় না মানে কি ভাই? আমার টিচার আমারে বলছিল যেই শব্দকে আর ভাঙা যায় না তাকে মৌলিক শব্দ বলে। ভাঙা যায় না মানে কি? এই যে গো যোগ লাভ, না যোগ ক, লা যোগ ল, এই যে ভাঙছি তো স্যার, মানে ভাঙা যায় না মানে কি? তো আমাকে স্পেসিফিক্যালি বলতে হবে যে দেখো বাবা, যে সকল শব্দকে ভাঙলে মিনিং, কি ফোন দিছে রে ভাই, আচ্ছা, যে সকল শব্দকে ভাঙলে মিনিং নষ্ট হয়ে যায়,
ঠিক আছে, সেটাকে মৌলিক শব্দ বলা হয়। যেমন দেখো গোলাপ, গোলাপ এটা সর্বোচ্চ ছোট রূপ, একে তুমি যদি একটু ভাঙো কি হবে, গো যোগ ক্লাব, ঠিক আছে। তো গো মানে কি, গো মানে হলো গবেষণা, গো মানে হলো গরু, আর লাভ মানে কি, লাভ মানে হলো লাফ দেওয়া বা এমন কোনো কিছু মাপা, তাহলে গরু মাপা। গোলাপ ছিল নর্মাল মিনিং, ভাঙে হয়ে গেল গরু মাপা, কোন একটা ঝামেলা হচ্ছে না। তার মানে কি, এই ওয়ার্ডকে আর ভাঙা যায় না ভাই, এই ওয়ার্ডকে যদি ভাঙো এই ওয়ার্ডের মিনিং নষ্ট হয়ে যাচ্ছে, তাই এটা মৌলিক শব্দ না। ভাঙো মিনিং নষ্ট হয়ে যাবে, লাল ভাঙো মিনিং নষ্ট হয়ে যাবে, তিন ভাঙো মিনিং নষ্ট হয়ে যাবে। ভাঙার পর যদি মিনিং নষ্ট হয়ে যায় তখন তাকে আমি কি বলি, তখন তাকে আমি মৌলিক শব্দ বলি। খুব কঠিন কিছু বলতে বলো, খুব কঠিন কিছু তো বলেনি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এই তো। আর সাধিত শব্দ কি বলতেছে, বলতেছে দেখো যে সকল শব্দকে ব্যাকরণের যে কোনো নিয়ম দ্বারা ভাঙা যায় এবং মিনিং নষ্ট হয় না, সেগুলোকে আমরা সাধিত শব্দ বলবো। কি বলছি ভাই, ব্যাকরণের যে কোনো নিয়ম দিয়ে ভাঙা যায়, ব্যাকরণের যে কোনো নিয়ম দিয়ে ব্রেক ভাঙা যায়, ব্রেক, এবং কি মিনিং নষ্ট হয় না, মিনিং নষ্ট হয় না। হ্যাঁ, বাংলা ইংলিশ তুমি যেদিকেই যাও না কেন, মিনিং নষ্ট করা যাবে না ভাই, এটা একটা বড় একটা অপরাধ। মিনিং নষ্ট করা লিখছি, কি একটা অবস্থা, মিনিং নষ্ট হয় না, হয় না। ওকে, দেখো এখন ক্লিয়ার হয়ে যাবো। দেখো এই যে চাঁদ মুখ, ভাঙো তো ওয়ার্ডটাকে ভাঙো, কি দিয়ে ভাঙছো, চাঁদের মতো মুখ, সমাজ দিয়ে ভাঙছো, মাশাআল্লাহ। তুমি চাঁদ যোগ মুখ ভাঙো না, চাঁদ মানে চাঁদ, মুখ মানে মুখ, তাহলে চাঁদ মুখ মানে কি, চাঁদের মতো মুখ। মিনিং ঠিক আছে, হ্যাঁ। ভাঙলে মিনিং নষ্ট হয়েছে রে ভাই, হয়েছে, হয় নাই তো। ওকে, নীল আকাশ ভাঙো না, নীল আকাশ, নীল যোগ আকাশ, বা নীল যে আকাশ, যা ইচ্ছা ভাঙো না, ভাঙছো, বলো নীল মানে নীল, আকাশ মানে আকাশ, তাহলে আকাশ হলো নীল, নীল আকাশ মানে কি, নীল আকাশকে বোঝাচ্ছে, মিনিং নষ্ট হয়েছে, হয়েছে, হয়নি তো। গোলাপকে ভাঙো না দেখি, হয় গো যোগ লাভ, কি রে ভাই, মিনিং থাকে, থাকে না তো, আলাদা আলাদা মিনিং তো থাকতেছে না। আমি বলছি যে সকল শব্দ ভাঙার পরেও মিনিং নষ্ট হয় না এবং ব্যাকরণের নিয়ম মেনে চলে। ব্যাকরণ নিয়ম মেনে ভাঙিনি, বলো এটা কি সমাজে ভাঙিনি, এটাকে আমি সন্ধি বিচ্ছেদে ভাঙিনি। হ্যাঁ, ডুবুরি, যে ডুব যোগ উড়ি, উড়ি মানে হলো এক এক প্রকার সম্প্রদায় যারা কি করে, যারা জীবিকা নির্বাহ করে কিসের মাধ্যমে, একটা কাজের ক্ষেত্রে, একটা কাজ সম্পাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে, তাদেরকে উড়ি সম্প্রদায় বলে। আর ডুব মানে হলো ডুবা, পানিতে ডুবা, তাহলে এক প্রকার সম্প্রদায় যারা পানিতে ডুবে কাজ করে থাকে তাদেরকে কি বলা হয়, ডুবুরি বলা হয়। এই হলো ডুব যোগ উড়ি, উড়ি দ্বারা একটা সম্প্রদায়কে বোঝায়, আর ডুব মানে হলো ডুবে যাওয়া। তাহলে ডুবে ডুবে যে সম্প্রদায় কি করে, জীবিকা নির্বাহ করে, তাকে আমরা ডুবুরি বলি। তাহলে ডুবুরি ভাঙলে মিনিং নষ্ট হচ্ছে না। চলন্ত, চলন্ত মানে হলো চলতে থাকা, তাহলে চল মানে হলো চলা, অন্ত মানে শেষ, তাহলে চলন্ত মানে হলো শেষ পর্যন্ত চলতে থাকা, সে মিনিং নষ্ট হয়নি। প্রশাসন, শাসন মানে হলো শাসন করা, প্র মানে হলো প্রকৃষ্ট রূপে, মানে খুব ভালোভাবে শাসন, তাহলে প্রশাসন মানে কি, খুব ভালোভাবে শাসন। আর প্রশাসন দ্বারা নর্মাল ওয়ার্ডের মিনিং কি, যে খুব ভালোভাবে কোন একটা জাতিকে শাসন করার জন্য যে কাঠামো গঠন করা হয় তাকে আমরা প্রশাসন কাঠামো বলি, তাই না। গড় মানে হলো অভাব, মিল মানে মিল, তাহলে গড় মিল মানে কি, মিলের অভাব। এই যে গড় মানে অভাব, মিল মানে মিল, গড় মিল মানে মিলের অভাব। ওয়ার্ডটা ভাঙলে মিনিং নষ্ট হচ্ছে না, তাই এটাকে আমরা কি বলতেছি, তাই এটাকে আমরা বলতেছি যে সাধিত শব্দ। 2+1+3 এরকম হইলো না কেন, 2+1+3 কোনটা ছিল বুঝি নাই। আচ্ছা যাই হোক, অ্যান্সার পাইছি, অ্যান্সার বুঝতে নি। 2+1+3 কোনটার কথা বলতেছেন, আমি যদিও কোশ্চেনটা বুঝিনি। 2+1+3 এরকম হইলো না কেন, কি হইলো না, কেন হইলো না, কোথায় হইলো না। 2+1+3 আমি কিছু লিখছিলাম, এমন কিছু তো লেখার কথা না। যাই হোক, আপনি এটা বলতে তো মানে আমি অনেক আগের ক্লাসে এরকম একটা বলছিলাম যে, যে বলেন তো 1+1 কখন 3 হয়, এরকম একটা মানে ট্রল দেখছিলাম, ফ্লাটিং লাইন দেখছিলাম ইউটিউবে, ইউটিউবে না ফেসবুকে, হ্যাঁ। জিজ্ঞেস করেছে বলো তো 1+1 = 3 কখন হয়, তো বলে বুঝো নাই, বলে যে না, ঠিক আছে তোমার বুঝারও দরকার নেই, এইভাবে বলে শেষ করে দেয়। তারপর কমেন্ট বক্স চেক করার পর আসলে বোঝা যায় যে 1+1 3 কখন হয়। যাই হোক, নেক্সট আসি। কোথায় ছিলাম, মৌলিক ছিলাম, এখানে ছিলাম, সাধিত ছিলাম। ওকে, এবার আসো অর্থমূলক শ্রেণী বিভাগ। অর্থমূলক কি কি হয়, একটা হইলো যৌগিক, একটা রূঢ়ি, অনেকে রূঢ়ি বলে, আর একটা হলো যোগ রূঢ়, অনেকে বলে যোগ রূঢ়। আমি বলবো যে রূঢ়ি বলো, এটা বেশি সুন্দর লাগে, রূঢ়ি বলার দরকার নেই, ঠিক আছে। রূঢ়ি যোগ রূঢ়, শেষ। ওকে, তাহলে যৌগিক কি জিনিস ভাই, এত পেঁচাইতে পারবো না। যৌগিক মানে শর্টকাট কথাই ভাই, বেসিক মিনিং আর ব্যবহারিক মিনিং সেম, বেসিক মিনিং আর ব্যবহারিক মিনিং সেম। দেখছেন একজন বুঝাও ফেলছে যে 1+1 কখন 3 হয়, পাওয়া যায়, কোন দুনিয়ায় বসবাস করে।
ওনার থেকে, ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে বুঝছেন, ওনার থেকে আপনি মানে পরামর্শ নিতে পারে যে কি কেমনে হয়েছিল না হয়েছিল, এগুলো কি হয়েছে নাকি। যাই হোক, এখানে আসেন। তো যৌগিক মানে কি? যৌগিক মানে কি বেসিক আর ব্যবহারিক মিনিং সেম, শেষ। বেসিক এন্ড প্র্যাকটিক্যাল, ব্যবহারিকের ইংলিশ হলো প্র্যাকটিক্যাল, লেখেন বেসিক এন্ড প্র্যাকটিক্যাল মিনিং সেম। বেসিক এন্ড প্র্যাকটিক্যাল মিনিং কি হবে? সেম হবে। এটাই হলো তোমার যৌগিক শব্দ। আমি সবসময় ইংলিশের মানুষ, ইংলিশ দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি ভাই, তাই ইংলিশ দিয়ে এক্সপ্লেন করতেছি। চলো চলো। গায়ক মানে নর্মালি ব্যবহারিক মিনিং কি? গায়ক মানে শিল্পী, এটা হলো ব্যবহারিক মিনিং। গায়কের ব্যবহারিক মিনিং কি? শিল্পী, শিল্পী বা তারকা, এমন কিছু বোঝানো হয় গায়ক। ওকে, তাহলে কি হচ্ছে? গই যোগ অক, ঠিক আছে। গই যোগ অকের পূর্ণরূপ কি? গান করে যে। তাহলে শিল্পী আর গান করে যে সেম পারসন, তাহলে মিনিং সেম সেম। জি, ভাঙার পরও মিনিং সেম থাকতেছে, বেসিক অর্থ ব্যবহারিক অর্থ সেম, তাই একে আমি যৌগিক শব্দ বলতেছি, শেষ। এই আর কি ব্যাপার। কর্তব্য, কর্তব্য মানে দায়িত্ব বোঝানো হয়। ক্রি মানে হলো যা করা, যা করা। ক্রি মানে হলো কাজ, আর তব্য মানে হলো যা উচিত। তাহলে কাজ যা উচিত, কাজ যা উচিত মানে হলো যা করা উচিত। অর্থাৎ কোন একটা কর্তব্য আর ক্রি যোগ তব্য মিনিং সেম, মিনিং নষ্ট হয় না, তাই এটাকে আমি কি বলতেছি? যৌগিক শব্দ বলতেছি। ঠিক আছে, এবার বাবু আনা। বাবু আনা মানে কি? বড় লোকের মতো ভাব নেওয়া, এটা বলতেছি। ঠিক আছে, বাবু মানে হলো বাচ্চা বা বড় লোক, আর আনা মানে হলো ভাব বা এমন একটা মিনিং দেয়। তাহলে বড় লোক ভাব, বাবু যোগ আনা বড় লোক ভাব বা বাবুর মতো ভাব। তাহলে বাবু আনার মিনিং বড় লোক, আর বাবু আনা বাংলা মিনিং কি হচ্ছে? বাবুর মতো ভাব, বড় লোকের মতো ভাব, মিনিং নষ্ট হচ্ছে না। তার মানে এটা আমার ঠিক আছে, মিনিং ঠিক আছে। মধুর, মধুর মানে হলো মিষ্টি, তাহলে মধু যোগ র। মধু মানে মিষ্টি, আর র মানে হলো এর, তাহলে মিষ্টি এর, অর্থাৎ মধুর মতো মিষ্টি বা মধুর মতো গুণযুক্ত, মিনিং নষ্ট হচ্ছে না। দৌহিত্র, দৌহিত্র মানে কি? দৌহিত্র মানে হলো আপনার যদি একটা মেয়ে থাকে, আপনার মেয়ের যদি একটা মেয়ে থাকে, আপনার যদি একটা মেয়ে থাকে, ঠিক আছে, সেই মেয়ের আবার একটা পোলা আছে, সেই মেয়ের একটা ছেলে আছে। ঠিক আছে, আপনার একটা মেয়ে আছে, সেই মেয়ের এভাবে হবে না। আপনি বিয়ে করছেন, তারপর আপনার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চা হলো মেয়ে, সেই মেয়ে আবার বড় হয়েছে, সেই মেয়ে বড় হয়ে সেই মেয়ের আবার বিয়ে হয়েছে, বিয়ে হয়ে তার আবার বাচ্চা হয়েছে, তার কোন বাচ্চা হয়েছে? পোলা বাচ্চা হয়েছে বা ছেলে বাচ্চা হয়েছে। তো সেটাকে বলা হলো দৌহিত্র। ঠিক আছে, অর্থাৎ আপনার নাতিকে আপনি বলবেন যে দৌহিত্র। ঠিক আছে, এই দৌহিত্র মানে কি? কন্যার পুত্র, আপনার মেয়ের যেই ছেলে সেগুলো কন্যার পুত্র। আর দৌহিত্রা মানে কি? যদি এখানে একটা আকার থাকে দৌহিত্রা, তখন হচ্ছে কন্যার কন্যা, আপনার মেয়ের মেয়ে। ঠিক আছে, এরকম একটা মিনিং হয়ে যেত। এই আর কি হলো আমাদের দৌহিত্র আর দৌহিত্রা। দৌহিত্রা যোগ স্ন, এটা একটা প্রত্যয়, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এই জিনিসটা ব্যবহার করা হয়। তো ব্যবহারিক অর্থ আর বেসিক অর্থ সেম সেম, এই জন্য আমরা এটাকে কি বলতেছি? যৌগিক শব্দ বলতেছি। চিকা মারা, চিকা মানে হলো পোস্টার, আর মারা মানে হলো লাগানো। তাহলে চিকা মারা মানে কি? পোস্টার লাগানো। আর চিকা মারার নর্মালি বাংলা মিনিং কি? নর্মালি বাংলা মিনিং যে পোস্টার লাগানো বা দেওয়ালে লেখা, তার মানে হলো সেম। ঠিক আছে, এখন আপনি যদি মিনিং না জানেন আমার কি দোষ? চিকা মানে হলো পোস্টার, আর মারা মানে চিকা মানে হলো আচ্ছা পোস্টার লাগানো, এরকম দুইটা একটা মিনিং চলে আসে। ঠিক আছে, এই যে মিনিংটা আমরা দেখতে পাচ্ছি, চিকা মারা আর চিকা যোগ মারা, পোস্টার লাগানো, মিনিং দুটো সেম। এই যেহেতু মিনিং আমাদের সেম, এই জন্য এগুলোকে আমি কি বলতেছি? এগুলোকে বলতেছি, এগুলো হলো আমাদের যৌগিক শব্দ। সিম্পল অ্যান্সার। তাহলে যৌগিক শব্দ কি? বেসিক অর্থ ব্যবহারিক অর্থ সেম। ভাইয়া যৌগিক শব্দ একটু লিস্ট দেন না, যেগুলো পরীক্ষায় আসবে। দিব ভাই, শেষ করি, দিব, ক্লাস শেষ করতে দাও, টেনশন নিচ্ছে কেন। আসো, রুড়ি শব্দ। রুড়ি শব্দ মানে হলো যে বেসিক অর্থ আর ব্যবহারিক অর্থ, মানে বেসিক এন্ড প্র্যাকটিক্যাল ইজ ডিফারেন্ট, আর ডিফারেন্ট। বেসিক অর্থ আর ব্যবহারিক অর্থ আলাদা। যখন আলাদা হচ্ছে তখন তাকে আমরা বলতেছি যে এটা আমাদের একটা রুড়ি শব্দ হচ্ছে। ওকে ফাইন, একটু ওয়েট। ঠিক আছে, ওকে, রুড়ি শব্দ হচ্ছে কোথায় আছে আমরা রুড়ি শব্দতে, চলেন। সো এক এক করে একটু দেখা শুরু করি। বাঁশি, বাঁশির নর্মাল ব্যবহারিক অর্থ কি? একটা সুরেলা বাদ্যযন্ত্র, সুর তৈরির যন্ত্র, এটাকে বাঁশি বলা হয়। ঠিক আছে, আর বাঁশির বেসিক অর্থ কি? বাঁশ দিয়ে তৈরি যে কোনো একটা বস্তু, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তুকে বাঁশি বলা হবে। মানে বাঁশ দিয়ে তুমি যদি একটা তীর ধনুক বানাও, ওই তীর ধনুককেও বাঁশি বলা হয়। ঠিক আছে, বাঁশি মানে হলো বাঁশ দিয়ে তৈরি যে কোনো একটা বস্তু, এটা হলো বেসিক মিনিং। আর ব্যবহারিক মিনিং কি? যে কোনো বস্তু না, একটা বাদ্যযন্ত্র। তাহলে বেসিক মিনিং আর ব্যবহারিক মিনিং আলাদা, তাই এটাকে আমি কি বলতেছি? তাই এটাকে আমি বলতেছি এটা হলো আমাদের রুড়ি শব্দ। ঠিক আছে, তেল, তেল। ঠিক আছে, তেল মানে আমরা কি বুঝি? তেল মানে তেল বুঝি, নর্মাল তেল বুঝতেছি, এই আর কি। এখন কিন্তু এটার বেসিক মিনিংটা কি? এটার বেসিক মিনিংটা বোঝাচ্ছে যে
তেল মানে হলো আমরা খাওয়ার তেল বলতেছি, যেই তেল দিয়ে আমরা রান্না করে খাই। কিন্তু তেলের যে বেসিক মিনিং, এটা শুধু স্নেহজাত তেল বা খাওয়ার তেল না, এটা উদ্ভিজ্জ তেল। যেমন গরু, তুমি কুরবানি করার পর গরুর যে তেল থাকে গরুর তেল, সেটাও হইতে পারে। তাহলে তেলের বেসিক মিনিং আর ব্যবহারিক মিনিং আলাদা। বেসিক মিনিং হলো সব ধরনের তেল, আর ব্যবহারিক মিনিং হলো খাওয়ার তেল। তো দুটা মিনিং আলাদা, এই জন্য এটা রুড়ি শব্দ। প্রবীণ, প্রবীণ মানে হলো বুড়া। আর বেসিক মিনিং কি? প্রো মানে প্রকৃষ্ট রূপ, আর বীণ মানে হলো বাঁশি বাজানো। বেসিক মিনিং হলো যে প্রকৃষ্ট রূপে যে বাঁশি বাজাইতে পারে, যে খুব সুন্দরভাবে বাঁশি বাজাইতে পারে, তাকে প্রবীণ বলা হয়। তো বেসিক মিনিং বুড়া হচ্ছে, সরি ব্যবহারিক মিনিং বুড়া হচ্ছে, বেসিক মিনিং হচ্ছে যে বাঁশি বাজায়, মিনিং আলাদা। তাই আমি এগুলোকে কি বলতেছি? রুড়ি শব্দ বলতেছি। সন্দেশ, সন্দেশ বাংলা কি হচ্ছে? সমযোগ দেশ, সমযোগ দেশ। সমযোগ দেশ মানে হলো দেশের খবর সমানভাবে প্রকাশ করা, তার মানে হলো সংবাদ। তো সন্দেশ মানে মিষ্টান্ন, খাওয়ার জিনিস। আর বেসিক মিনিং হলো সমযোগ দেশ, দেশের খবর সমভাবে প্রকাশ করা। অর্থাৎ দেশের খবর সমভাবে কিভাবে প্রকাশিত হয়? সংবাদ দ্বারা প্রকাশিত হয়। তো এই আর কি ব্যাপার। এই জন্য বেসিক আর ব্যবহারিক আলাদা হয়। এগুলোকে আমি কি বলতেছি? বলতেছি যে এগুলো ভাই আমাদের রুড়ি শব্দ, as simple as that. ওকে, এবার আসেন হলো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ হয় পানির মতো সহজ। যদি কোনো শব্দ সমাজ দ্বারা ভাঙা যায়, তখন তাকে যোগরূঢ় শব্দ বলে। শেষ, একদম সহজ। এটার মতো প্যারাময়ের কোনো কিছু হইতে পারে না, মানে প্যারা ছাড়া আর কোনো কিছু হইতে পারে না। পঙ্কজ, বঙ্কে জন্মে যা, সমাস। রাজপুত, রাজার পুত্র, সমাস। মহাযাত্রা, মহাসময়ের যাত্রা, সমাস। জলদি, জল ধারণ করে এমন, সমাস। তো সমাজ দ্বারা যদি কোনো কিছু ভাঙা যায়, তখন থেকে আমরা কি বলি? তখন থেকে আমরা যোগরূঢ় শব্দ বলি। ওটাই লেখা আছে, সমান নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমাস সমান পদের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তখন তাকে আমরা কি বলে থাকি? তখন তাকে আমরা যোগরূঢ় শব্দ বলে থাকি। তো এটা এত প্যারা খাওয়া লাগবে না আপনার, একদম সহজে জিনিসটা বুঝবেন, এত প্যারা নিয়ে মুখস্থ করার দরকার নেই। পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলদি বের করার উপায় কি ভাই? সমাজে যদি ভাঙা যায়, তখন সেগুলোকে আমি কি বলবো? তখন সেগুলোকে মহা কি বলে, যোগরূঢ় শব্দ বলবো। এইভাবে আপনি খুব শর্টকাটে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন। এখন আপনি যেগুলোর জন্য ওয়েট করে আছেন, ওইগুলোতেই আমি চলে আসছি ভাই, যে এইগুলো আমি কই থেকে পাবো, তাই না? দেখো, তৎসম পৃথিবীতে কতগুলো আছে, মানে তোমার পরীক্ষায় আসার মতো সব এখানে দেওয়া আছে, তুমি কিন্তু এটা পেয়ে যাবা, বুঝছো? দেখো তৎসম কতগুলো আছে, আরো এক্সট্রা যতগুলো আছে সব পেয়ে যাবা। দেখো দেশি আর কতগুলো আছে, পেয়ে যাবা। দেশি শব্দ মনে রাখার টেকনিক পেয়ে যাবা। তো এগুলো তোমার মুখস্থর জিনিস, এগুলো আমার কোনো কিছু না। তারপর তদ্ভব শব্দ কতগুলো হয় দেখো, কোনটা কতগুলো বিশেষে আসছে, সব আছে দেখছো? এই যে তৎসম, প্রাকৃত, কোনটার আছে কোনটার নাই, সব দেওয়া আছে, দেখছো? তারপর বিদেশি শব্দ মনে রাখার টেকনিক, আরবি শব্দ মনে রাখার টেকনিক, ফার্সি শব্দ মনে রাখার টেকনিক, পর্তুগিজ শব্দ, তুর্কি শব্দ, যত শব্দ আছে ভাই 14 গোষ্ঠী এখানে আছে, দেখছো? মিশ্র শব্দ কতগুলো আছে দেখো, ফার্সি শব্দ কতগুলো আছে, সব তুমি এখানে পাবা। জাস্ট তোমার এগুলো একা একা পড়তে হবে। এখানে আমার আর কিছুই করার নেই। এখন জাস্ট যা করার তোমার করতে হবে, ঠিক আছে? আরো আসো, আরো আমি তোমাকে একটু দেখাই, একটু ওয়েট। এবং তুমি এটা যে কোনো বই ফলো করতে পারো, সব বই একই জিনিসই আছে। এই যে মৌলিক শব্দ কেন, এগুলো সাধিত শব্দ কেন, দেখো, এগুলো দেখলে তুমি বুঝতে পারো, দেখো। তারপর যৌগিক শব্দ কতগুলো আছে, সব ব্যুৎপত্তি কি, ব্যবহারিক অর্থ কি, সব দেওয়া আছে। তারপর এই যে যোগরূঢ় শব্দ এখনই যেগুলো পড়ালাম এক্সট্রা কতগুলো আছে, সবগুলো দেখো সমাজ দ্বারা ভাঙা যায়, দেখছো? এই দেখো ব্যাস বাক্য, সবগুলো সমাজ দ্বারা ভাঙা যাচ্ছে। সো এই আর কি ব্যাপার। তারপর আর কই গেল আমাদের, আমাদের এই যে রূঢ় শব্দ এক্সট্রা যা যা লাগে সব, আমি তোমাকে তো এখানে বেসিকটা শিখাই দিলাম, তাই না? এখন মুখস্থ করানোর দায়িত্ব তো আমার না, মুখস্থ তো আমি তোমাকে করাই দিতেও পারবো না। সো এই হলো ব্যাপার। এখন তোমার এগুলো নিজের পরে আয়ত্তে আনতে হবে। তুমি যত বেশি পড়বা তত বেশি আয়ত্তে আসবে। আমি যদি তোমাকে একটু এমসিকিউ সলভ করে দেখাই, এইগুলো এমসিকিউ এর বাইরে না, আর কিছু তোমার লাগে না ভাই, সবগুলো তোমার দেওয়া আছে। যেমন ধরো এই যে এখানে দেখো এক্সট্রা কোশ্চেন গুলো আসছে না, হরতাল কোন শব্দ, এই যে নিচের কোনটা তৎসম শব্দ, এই যে আসমান কোন শব্দ, সমুদ্র কোন শব্দ, এগুলো সব তোমার 9-10 এর বই। আর এই বইয়ের যে র পার্ট আছে না, এই দুই জায়গা থেকে তোমার কোশ্চেন করা হয়। এই আর কি, এই যে হেড মৌলবী আমরা একটু আগে পড়ে আসলাম না, এই জায়গায় হেড মৌলবী দিয়ে দিচ্ছে, দেখছো? এই যে মোটামুটি এই চৌহদ্দি এখনই দিচ্ছে, চিল্লায় চিল্লায় বলে আসলাম যে ভাই ইটস ফার্সি নট ফরাসি। এই যে চৌহদ্দি তোমার কই আসছিল, 26তম বিসিএস এ আসছিল। তো এইগুলাই তো ভাই ঘুরে ফিরে তুমি এইগুলো পড়তেছো মানে তোমার বিসিএস প্রিপারেশনও হয়ে যাচ্ছে। তুমি বুঝো, তুমি অ্যাডমিশনের জন্য বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, চিন্তা করছো? তো বিসিএস প্রিপারেশন হয়ে যাচ্ছে না একবার, বলো? মানে তুমি যখন ভার্সিটিতে চান্স পাবা, তখন তোমার বিসিএস প্রিপারেশন একবার মোটামুটি শেষ।
তো পাবলিক থেকে কেন বিসিএস এ বেশি যাবে না ভাই? এটা কেমন একটা হাস্যকর কথাবার্তা না? তুমি ন্যাশনালে পড়তেছো, তুমি এগুলো চোখেই দেখোনি, তুমি এগুলো পড়োনি, দেন বলতেছো আমার মধ্যে বৈষম্য কেন? তুমি এগুলো পড়ছো? পড়োনি তো। তো এইগুলোই তো বিসিএস এর কোশ্চেন, তাই না? এর বাইরে কি আসবে বিসিএস এ? সো এই জন্য আর কি বলা হয় যে এই ব্যাপার স্যাপার যে একবার অ্যাডমিশন দেওয়া মানে বিসিএস তোমার হাফ শেষ হয়ে যাওয়া, তারপর জাস্ট চর্চায় রাখলেই হয়ে যায়। আমরা অ্যাডমিশন দিছি, আমরা প্রতিনিয়ত পড়াচ্ছি, আমাদের চর্চার মধ্যে আছে। এখন দেখা যাক আমাদের ফিউচার বা আমাদের ভাগ্যে কি আছে। আল্লাহ যদি সহায় হয় আর আমরা যদি সর্বোচ্চ হার্ডওয়ার্ক করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশা রাখা যায়। এই তো। আর এগুলো তোমার ভাই পড়তে হবে, তোমার প্রচুর শ্রম দিতে হবে। নিজে যদি শ্রম না দাও তাহলে কোনো কিছুই হবে না। আমি তোমাকে জাস্ট কঠিন যে টার্ম গুলো আছে সেই কঠিন টার্ম গুলো আমি তোমাকে সহজ করে দিতে পারবো, তাই না? আমি তো তোমাকে কঠিন টার্ম মানে সহজ টার্ম গুলো মুখস্থ করে দিতে পারবো না, টার্ম গুলো আমি তোমাকে ধরাই দিতে পারবো, এটা হলো নিয়ম। আচ্ছা, একটা ব্যাপার, আপনার যদি এস সাইজের হুডি লাগে, আমাদের কাছে এস সাইজের মনে হয় মাত্র 3টা আছে, এক্সট্রা বেঁচে গেছে। বাট এক্সেল, এল সাইজ, এম সাইজ এগুলো ভাই কিচ্ছু নাই, শুধু এস সাইজ 3টা পড়ে আছে। 3টা পড়ে আছে বলতে নতুন প্যাকেট খোলা হয়নি, একদম প্যাক করা। এক্সেল কোনোভাবেই হবে না, এক্সেল নাই, এক্সেল এর আরো শর্ট, এক্সেল এর আকাল, বুঝছেন? তো যাই হোক, একটা হলো আমাদের ব্যাপার। আর যারা হুডি নিয়েছেন তাদের হুডি একটা প্রোগ্রাম বা একটা কন্টেস্ট আমি কালকে অ্যানাউন্স করব, সবাই রেডি থাকবেন। দেখি স্টাইলে কে সেরা হয়। হুডিতে যাকে আসলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, সবচেয়ে সুন্দর করে স্টাইল করে ছবি দিতে পারবেন, তার জন্য এক্সট্রা একটা গিফট আছে। এন্ড অবশ্যই এখানে কোনো বৈষম্য হবে না, বৈষম্যের কোনো ঠাই উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে নাই। আপনাকে যদি আসলেই স্টাইলের দিক থেকে সুন্দর লাগে, ইউ উইল বি সিলেক্টেড, ঠিক আছে? এন্ড এখানে চেহারাও ম্যাটার করবে না, তুমি সাদা ফর্সা সাবানের মতো ফর্সা হলে আই ডোন্ট কেয়ার। আমরা জাস্ট চেক করবো ফর্সার স্টাইল, স্টাইলটা চেক করে তারপর আমরা তোমাকে সিলেকশন করব, ঠিক আছে? মানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যে ব্যাপার স্যাপার আছে এখানে কোনো কিছু না। আমরা যেমন চকলেট কালার ম্যাটার না, চকলেট কালার হও হোয়াইট কালার হও ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হলো তোমার স্টাইলে তুমি কতটা সুন্দর করে স্টাইল করে ছবি উঠাতে পারতেছো। অবশ্যই আমি কন্টেস্টে আমি নিজেও অংশগ্রহণ করব, দেখা যাক, লেটস হোপ কি হয়। তো একটু আমাদের ছিল হলো ক্লাস সম্পর্কিত। ওকে, আর আমরা আপনাদের ইনবক্সে ব্যাপারটা জানিয়ে দিব কিভাবে যারা নিয়েছেন কিভাবে জয়েন করতে পারবেন। ভাই আমাদের কাছে তো এক্সেল সাইজ নাই, আমি কিভাবে দিব? এই জিনিসটা যে লাগবে আগে মাথার মধ্যে আসেনি যখন আমরা প্রি অর্ডার নিলাম। যদিও গ্রুপে মাত্র একবার বলছিলাম, একবার বলতেই প্রায় 120 জন প্রি অর্ডার দিয়ে দিছে। আমার বাজেট ছিল 30,000 টাকা, আমার 1 লাখ টাকার মতো, সরি 70 থেকে 80,000 টাকার মতো খরচ হয়ে গেছে। যাই হোক আর কি। সো এখন এই বছর আর হুডি কোনো প্রজেক্ট না, আবার সামনের বছর হুডি প্রজেক্ট করা হবে। আসলে এই বছর অনেক ইনভেস্টমেন্ট চলে গেছে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা মোটামুটি শেষের দিকে, আপনাদের এখন আমি আনমিউট করে দিচ্ছি, দাঁড়ান ওয়েট, তারপর আমরা শেষ করে দিব। ওকে, আপনাদের আনমিউট করে দিচ্ছি, এখন চাইলে কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা বিনতে ওমর আপু বলছেন আমি কবে পাবো? আপু এক্সেল সাইজ তো নাই আপনার জন্য, আমরা এক্সট্রা করে একটা প্রি অর্ডার অলরেডি দিয়ে দিছি। আমার কাছে যখন হাতে আসবে আমি আপনাকে সেই দিনই পাঠিয়ে দিব, আমাকে বলতে হবে না যে কখন পাবো, জাস্ট হাতে আসা মাত্র পাঠিয়ে দিব, বুঝছেন? এই আর কি ব্যাপার। কোশ্চেন ব্যাংক কোনটা কোনটা পড়বো এখন? কোশ্চেন ব্যাংক ভার্সিটির জন্য এক একটা। ভাইয়া একটা আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। ভাইয়া ভাইয়া আমি তো আজকে নতুন আর কি অ্যাডমিট হয়েছি, এখন আমি আগের গুলো কিভাবে কি করতে পারি একটু যদি সাজেশন দিতে। ওকে, অবশ্যই। আপনি যে ক্লাসগুলো মিস করছেন, বুঝছেন, আমাদের প্রতিটা সাবজেক্টে 3-4টা করে ক্লাস হয়েছে। বাংলা এটা 4 নাম্বার ক্লাস হচ্ছে, ইংলিশে 4টা ক্লাস হয়েছে, জিকে 4টা ক্লাস হয়েছে। তো আপনি আগের যে ক্লাসগুলো আছে ওইগুলোর রেকর্ডিংটা কভার করেন, করার পর বর্তমান ক্লাসে জয়েন করবেন, কারণ প্রতিটা ক্লাস সিঙ্ক করা, বুঝছেন, একটার সাথে আরেকটা রিলেটেড। সো আগের ক্লাসে কভার করবেন, তারপর এটা। এখন বলতে পারেন আগের ক্লাসটা কোথায় পাবো? তো আপনাকে যখন ভর্তি করা হয়েছিল ইন্ট্রোডিউসিং টু আওয়ার স্ট্রং কমিউনিটি, ওখানে 6 নম্বর একটা লিঙ্ক আছে, সুস্মিতা চক্রবর্তী। তো ওনার কাছে যত রকম পিডিএফ ক্লাস এই সেই লিঙ্ক টিং সব আছে। আপনি জাস্ট ওনাকে মেসেজ দিবেন, দিয়ে বলবেন ভাইয়া বা আপু আমি এই ব্যাচের স্টুডেন্ট, আমাকে সবগুলো ক্লাস একটু দিয়ে দেন, সাজাই দিয়ে দেন। উনি আপনাকে সাজাই দিয়ে দিবেন। আর এই কষ্টটা 1 মাস করতে হবে। 1 মাসের মধ্যে আমাদের ওয়েবসাইট চলে আসতেছে, যখন ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে সব সাজানো থাকবে, ওয়েবসাইটে ঢুকে আপনি সব অ্যাক্সেস পাবেন, কোনো টেনশন নাই। একটা কষ্ট করতে হবে, বুঝছেন? এই আর কি। আর ঘুম ভাই বল। পোস্টের বিষয়টা আগেগুলো কি পোস্ট করতে হবে নাকি এখন থেকে পোস্ট করব? আপনি আগে থেকেই পোস্ট করতে হবে, কারণ আপনার এই জিনিসটা আমরা রিটার্গেট করবো পরীক্ষার 10-15 দিন আগে, ঠিক আছে? তো আপনার পোস্ট করতে হবে, কোনো মাপ নাই। পোস্ট করার উদ্দেশ্য হলো যে আপনি ভুল নোট করতেছেন নাকি ঠিক নোট করতেছেন এটা ধরতে পারেন, ঠিক আছে? ভুল নোট করলে তো সমস্যা, বা নোট করার যদি ক্রাইটেরিয়া ভুল হয় তাহলে তো সমস্যা। এবং এটা আমাদের একজন মেন্টর শুধু এই কারণে ডেডিকেটেড আছে আপনাদের নোট চেক করার জন্য, এখানে আমাদের একটা ইনভেস্টমেন্ট যায়।
সো আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে, আপনি সুযোগ কেন নেবেন না, তাই না? এই আর কি। ভাইয়া হুডিটা কি আসলে হবে না? আসলেই হবে না, কারণ নাই তো, থাকলে আমি দিতাম না। আমি এক্সারসাইজ করে একটু আছি, ম্যানেজ তাই একটু ছিল। ম্যানেজ করে দেন না ভাই। ম্যানেজ করার তো কিছু নাই, কারণ বুঝেন আমরা প্রি অর্ডার দিয়ে ফেলছিলাম, তারপর একজন আপুর আর কি বাকি আছে এক্সেল সাইজে, ওটা আমরা অলরেডি প্রি অর্ডার দিছি 4 দিন আগে। হ্যাঁ, 3-4 জন যেগুলো সাইজ ওলট পালট ছিল প্রি অর্ডার দিয়ে ফেলছি, একদম ফুল বুকিং টুকিং সব ডান। এখন আমার কাছে হাতে আসা মাত্র জিনিসটা আর কি দিয়ে দেওয়া হবে। একজন বলছেন ভাই টেলিগ্রামের পিডিএফ গুলো বারবার ডাউনলোড হয়, 5-7 দিন পর আবার চলে যায়। ঠিক আছে, ডাউনলোড করার পর 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করে সেভ টু ডাউনলোড করে নিবেন, বুঝছেন? আপনি জাস্ট ট্যাপ করে ডাউনলোড করে বসে থাকবেন না, ডাউনলোড করে 3 ডটে ক্লিক করার পর সেভ টু ডাউনলোড আপনার গ্যালারির মধ্যে সেভ করে নিবেন, তাহলে ওটা আর বারবার ডাউনলোড করতে হবে না, আপনি গ্যালারি থেকে ওপেন করতে পারবেন, বুঝছেন? নেক্সট কোশ্চেন। ভাইয়া ভাইয়া আরেকটা প্রশ্ন ভাইয়া ছিল। চট্টগ্রামে কি আবেদন করা যাচ্ছে নাকি? এখনো শুরু হয়নি আবেদন, হইলে আমি জানিয়ে দিব। চট্টগ্রামে এটা আবেদন অনেক ঝামেলা হচ্ছে, আমি নিজে এটা নিয়ে অনেক কাজ করতেছি, যে দেখি জিপিএটা কোনো কারণে কমানো যায় কিনা। আর 1,000 টাকা যে তারা ফি দিছে, 6টা জায়গা, 6,000 টাকা কি চট্টগ্রামের মানুষ অ্যাপ্লাই করবে? মানে কি কি আসছে চট্টগ্রাম ভার্সিটি এমন? তো এইটা নিয়ে অনেক কথা হচ্ছে, ঝামেলা হচ্ছে। দেখা যাক, এই ঝামেলাটা ফিক্স হলে তারপর আশা করি শুরু হবে, আশা করি পজিটিভ। ভাইয়া এখানে শুনলাম দেখলাম 5 যে তারিখ থেকে 5 তারিখ করবে। 2 জন বলাতে আমি কারো কথাই বুঝি নাই, আরেকবার। শুনলাম 5 তারিখ থেকে আবার আর কি আবেদন করে যাবো। এটা তো শুনছেন, বাট কি হবে ভিতরে? 5 তারিখ থেকে, আচ্ছা ঠিক আছে। ওয়েবসাইটে এটা একটু ঝামেলা হয়েছে, 5 তারিখ পর্যন্ত ওয়েট করেন, তার মধ্যে দেখি তারা নতুন ডিসিশন আনে কিনা, জিপিএ চেঞ্জ করে কিনা, এই জিনিসটা দেখা যাক। Okay. আচ্ছা ভাইয়া, ওইগুলোর প্যাটার্নটা কি আসলেই চেঞ্জ হবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় 30% চেঞ্জ হবে, 70% চেঞ্জ থাকবে, 70% চেঞ্জ থাকবে। 30% চেঞ্জ হবে, কারণ একটা ভার্সিটির ঐতিহ্য ধরে রাখা এটা আসলে উচিত, যেমন চবির ক্লিস্ট অফার্স একটা ঐতিহ্য, তাই না? সো এটা তো থাকবেই। আর 30% এদিক ওদিক করতে পারে, ওই 30%-এর জন্য আমরা কোনো রিস্ক নিচ্ছি না। আমরা চবির ব্যাচে বা যেই ব্যাচে বলেন, আমরা ফুল ফাউন্ডেশন পার্ট ক্লিয়ার করতেছি। আমরা ওরিয়েন্টেশনেও বলছিলাম যে আমি পেইড ব্যাচে কোনো রিস্ক নিতে পারবো না, তো পেইড ব্যাচে আমরা সব ক্লিয়ার করতেছি, A to Z সব। কোশ্চেন যেখান থেকে দিক আপনি সেখান থেকেই পারবেন। যদি সিলেক্টেড টপিক ওয়াইজ আমি পড়াইতাম, তাহলে ক্লাস আমার হাফও নেওয়া লাগতো না, কারণ আপনি জানেন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বাংলা সেকেন্ড পার্ট থেকে 4টা কোশ্চেন আসে মাত্র, এবং সেই 4টা কোশ্চেন, একটা আসে উপসর্গ থেকে, একটা আসে ধ্বনিতত্ত্ব থেকে, আর বাকি 2টা কোশ্চেন ব্যাংক থেকে কপি করা হয়। তো 2টা টপিক পড়লেই হয়ে যায় ইউনিভার্সিটির জন্য। কিন্তু এবার প্যাটার্ন কি করবে আমরা আসলে জানি না, তাই এবার আমরা বাংলা সেকেন্ড পার্টটা একদম ফাড়ায় চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য সব পড়াচ্ছি। সো এবার আমরা কোনো রিস্ক নিচ্ছি না, সো আপনার কোনো টেনশনে পড়তে হবে না, আমরা যা পড়াচ্ছি পড়েন, কোশ্চেন যেমনি করুক আপনার কাউন্ট পাবেন, শেষ। ভাইয়া মেমোরাইজিং থেকে কয়টা আসবে বাংলা? এটা তো আগের পর্যন্ত আপু প্যাটার্ন বলা যেত, বাট এখন পর্যন্ত তার প্যাটার্ন বলা যায় না, এবার যে কি হবে জানে না। বাট আগের প্যাটার্ন যদি জিজ্ঞাসা করেন, বাংলা ফার্স্ট পার্ট থেকে 22টা কোশ্চেন আসবে, মুখস্থ আইটেম থেকে 4টা কোশ্চেন আসবে, ব্যাকরণ আইটেম থেকে 4টা কোশ্চেন আসবে। এটা হলো আগের প্যাটার্ন, বাট এবার কি হবে জানি না আমরা। সো এবারের জন্য আপনার সব করতে হবে, কোনো মাপ নাই। এমন একটা ব্যাচ হয়ে গেছেন আপনারা যে কোনো প্রেডিকশন দিতে পারতেছি না, প্রতিবার প্রেডিকশন দিই, ওটাই হয়, কারণ প্যাটার্ন মেনটেন করে। বাট এবার সরকার চেঞ্জ, ডিসি চেঞ্জ, সবকিছু চেঞ্জ, কি হবে কে জানে, সিন্ডিকেট কমিটি চেঞ্জ, সব চেঞ্জ, তাই না? এবার কি হবে এটা থেকে বলতে পারতেছে না, এই আর কি। আপাতত কি অ্যাপ্লাই করা যাবে না? অ্যাপ্লাই আপাতত করা যাবে বলতে বুঝি নাই, 5 তারিখ থেকে তো শুরু, তো আপাতত না, ভাইয়া 1 তারিখ থেকে হওয়ার কথা ছিল না? সার্ভার ডাউন আছে, না এখন চেঞ্জ করা হয়েছে এটা। আর এর মধ্যে আশা করি যে কোন একটা পজিটিভ কিছু আসবে, হ্যাঁ, যে আপনার জিপিএ কমাবে কিনা আমি নট শিওর, বাট ভর্তি ফি কমাইতে পারে, সম্ভাবনা আছে। এটা নিয়ে অনেক কথা হচ্ছে উপর মহল পর্যন্ত, দেখা যাক কি হয়। এটা নিয়ে আমার টিচার আছে ডিপার্টমেন্টে, এক্সাম কন্ট্রোলার, ওনার স্মরণে আমি দেওয়ার চেষ্টা করেছি। আর আমি অলরেডি আজকে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের উইল অ্যান্ড অ্যাক্টিভ প্ল্যাটফর্ম গ্রুপে সবাই এটা নিয়ে যদি পজিটিভ পোস্ট করে, এরকম যদি 500টার মতো পোস্ট আসে, ওই জিনিসটা আমি স্যারের ডিরেক্ট দেখাইতে পারবো যে স্যার দেখেন এটা আমাদের গ্রুপ, সাপোজ এটা আমাদের গ্রুপ, এই যে এটা আমাদের গ্রুপ, তো এই গ্রুপে এতগুলো পোস্ট আসছে, স্যার আপনি এখন কিছু একটা করেন, আমরা এই জিনিসটা বলতে পারবো। তো এই জন্য আগে আমার কি প্রয়োজন, আমার অ্যাকচুয়ালি প্রথমে সমর্থন প্রয়োজন, তার পেটেন্টে যদি আমি কথা বলি তখন ভালো কিছু হবে। সো এই আর কি ব্যাপার, এখন আপনারা ওয়েট করেন, দেখি কতগুলো পোস্ট আসে, মানুষ স্টুডেন্টরা কতটুকু চাই, তার উপর আমরা জিনিসটা ইনিশিয়েটিভ হইতে পারবো আর কি। ওকে, ভাইয়া আর তো পোস্ট ওই পোস্ট কোটা তো মনে হয় বাদ দিয়ে দিয়েছে। 1% আছে না, আমি যদি ভুল না হই 1% তো থাকার কথা যতটুকু আমি দেখছিলাম। না ভাইয়া মাত্র দেখলাম তো মনে হয় একটা যদি পোস্ট। বার্তায় দিক ভালো, এটা খুব ভালো একটা ব্যাপার, প্রশ্নকতা কাইন্ড অফ একটা প্রতিবন্ধী কোটার মতো। যাই হোক, বি ইউনিটের আগে যা ছিল আপু তাই আছে। বি ইউনিটে আর্টস এর কি ছিল,
3+3=7 ছিল। সায়েন্স কমার্সের কি ছিল 3.5 3.5=7.5 ছিল। আর ডি ইউনিটে এবার কি করছে 3.5 করছে সবার জন্য শেষ। এটা হচ্ছে থিম, এটা আর কি এবার করা হয়েছে। ভাইয়া এবার তো জাহাঙ্গীরনগর সি ইউনিটে ল অ্যাড করা হয়েছে না? তো এর জন্য কি কোনো চেঞ্জ আসবে প্রশ্নে? জাবির কোশ্চেন প্যাটার্ন প্রতিবারই চেঞ্জ আছে। জাবির কোশ্চেন প্যাটার্ন কোন বার ঠিক থাকে? ওদের যেইবার যা ইচ্ছা ওরা তাই করে। জাবির কোশ্চেন প্যাটার্ন কোনোবারই ঠিক থাকে না। সো সব পড়তে হবে। আপনার কোশ্চেন প্যাটার্ন টেনশন করতে তো হবে না। আমরা তো এখানে কোনো কিছু বাদ দিচ্ছি না, আমরা এখানে সব পড়াচ্ছি, তাই না? সো আপনার কোশ্চেন প্যাটার্নে তো কোনো টেনশন নাই। আমি যদি বাদ দিয়ে পড়াইতাম তাহলে আপনার রিক্সে থাকতেন। আমরা একটা ওয়ার্ডও বাদ দিব না, সব পড়াবো। যা আসে আসুক, কোনো রিক্স নাই, রিক্স ফ্রি, বুঝছেন? এই আর কি ব্যাপার। ওকে, মোটামুটি অনেক পোস্ট আসতেছে আমাদের গ্রুপে, এগুলো অ্যাপ্রুভ করে স্যারে দেখাতে হবে। স্যার দেখেন এরকম পজিটিভ ইমপ্রেশন আসতেছে, আপনারা কিছু একটা করেন। টোটাল 100টা পোস্ট পেন, 100 জন মোটামুটি পোস্ট করছে, অনেক ভালোই, খারাপ না। ওকে, যাই হোক, ঠিক আছে, এটা নিয়ে আমি দেখবো না, এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। ওকে, আমাদের ভাইয়া, ক্লাস ছিল। ভাইয়া সারাদিন এত চাপে থাকেন আপনি? আপনিও পারবেন, চেষ্টা করেন। আপনি যদি বলেন আপনি এত চাপে থাকেন কেমনে, তখন আপনি নিজেকে ছোট করে ফেলাই নেন। আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। আমাদের ফাইনাল টেস্ট চলতেছে, 2টা ক্লাস, এক্সাম, এই সেই। আপনি ভাবেন আপনার পৃথিবীতে জন্ম হয়েছে চাপ নেওয়ার জন্য এবং পরকালে জান্নাতে যাওয়ার জন্য, যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন। সো এটা আপনার জীবনের উদ্দেশ্য, তাহলে পারবেন। হ্যাঁ, অবশ্যই। ভাইয়া আর ইউতে কি সিলেকশন বাদ দিতে পারে? না, রাবিতে সিলেকশন তো বাদ দেওয়ার কোনো কোশ্চেন তোলেই নাই। ওরা তো প্রাথমিক অ্যাপ্লাই পর্যন্ত দিয়ে দিচ্ছে। এবার সিলেকশন অনেক দূর পর্যন্ত পাবে, কারণ রাবি বিভাগীয় শহরে পরীক্ষা হবে, এটা একটা কনসেপ্ট। এই জন্য আপনি অনেক দূর পর্যন্ত সিলেকশন পাবেন। আর আমি শুনলাম যে এবার নাকি 1,20,000 জন নেওয়া হবে। তো তাই যদি হয়, না ভাইয়া, আমি তো শুনলাম আবার এখন 92,000 মনে হয়। আবার চেঞ্জ করছে। চলেন আমরা নাটক দেখি, নাটকের শেষ পর্যায়ে কি হয় দেখা যায়, সমস্যা নেই। যা এখন হবে সেটা তো হবে, এটা তো আর করার কিছু নেই, তাই না? ওকে, আচ্ছা আমরা রেকর্ডিংটা ক্লোজ করে দিই। ঘুড়িটা দিলেন না ভাইয়া?